আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো ক্লাস শুরুর আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে রাখি। তোমরা অনেকেই হয়তো আমাকে চিনো, আবার অনেকেই চিনো না, সবার জন্যই আমার পরিচয়টা আরেকবার দিয়ে রাখি। আমি মোহাম্মদ আব্দুল নূর তুষার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো যেহেতু এটা একটা ট্রিপলেট কোর্স, তাই আমি আমার ট্রিপলেট পরিচয়টা দিয়ে রাখি। ট্রিপলেট আশা করি কি সেটা তোমরা জানো, দ্যাটস ওয়াই তোমরা এই কোর্সে ভর্তি হয়েছো। আচ্ছা, তো আমি ট্রিপলেট পরিচয় হচ্ছে আমি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। আমি মেডিকেলে হয়েছিলাম 679, যেটা হচ্ছে তোমার এমএমসি অ্যালটমেন্টটা দিছিল। এমএমসি মানে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো ময়মনসিংহ মেডিকেল কলেজের আমার র্যাঙ্ক ছিল মোটামুটি সামনের দিকে, দ্যাটস ওয়াই আমি এটা কনফার্ম ছিল যে আমি মাইগ্রেট করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসতাম। আচ্ছা, আর ডিউতে আমার র্যাঙ্ক ছিল 435, যেটা দিয়ে মোটামুটি আমি প্রায় সব সাবজেক্ট নিতে পারতাম। সো এই মোটামুটি আমার ট্রিপলেট পরিচয়। এছাড়াও আমি আরও অনেকগুলো ভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, সবগুলোতে চান্স হয়েছি, র্যাঙ্কও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই পরিচয় পর্ব এখানেই শেষ, চলো আমরা ক্লাস শুরু করি। তো আজকে কী নিয়ে ক্লাস হবে এটা তোমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো। তারপরে বলে রাখি যে আমরা মেইনলি দুইটা চ্যাপ্টারের উপর ক্লাস নিব কেমিস্ট্রির। একটা হচ্ছে তোমার গুণগত রসায়ন, আর একটা কি তড়িৎ রসায়ন। তো ক্লাস শুরুর আগে আমি আরেকটা কথা বলে রাখি যে যেহেতু তুমি ট্রিপলেট কোর্স করতেছো, তাই আমি ধরে রাখতেছি যে তুমি ইঞ্জিনিয়ারিং লেভেলে যেতে পারো, বা তুমি ওই লেভেলের স্টুডেন্ট। মানে কি, মানে তুমি সামান্য প্যারা হলেও সেই প্যারাটা নিতে পারো। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে যে একটু প্যারাও নিতে চায় না। তাকে যদি আমি একটু কঠিন জিনিস বুঝাতে যাই, সে মনে করো অবস্থা খারাপ, যে ভাইয়া কি বুঝাচ্ছেন এগুলা। তো আমি আশা করতেছি যে তুমি ওই লেভেলের স্টুডেন্ট না, তুমি তার থেকে ভালো। তার থেকে ভালো বলতে কি, তুমি সামান্য প্যারা হলেও তুমি একটু ধৈর্য সহকারে সেটা একটু বুঝবা। কেন বুঝবা আমি একটু বলি, যে আমি এই ক্লাসটা এমনভাবে নিতে চাচ্ছি যাতে তোমার এই থিওরি দিয়েই তোমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যায়। এখন এটা শুনে অনেকে এখন বলতে পারো, ভাই এটা কীভাবে সম্ভব? যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো আমরা জানি যে পড়াশোনা বেশি করা লাগে, এই করা লাগে, সেই করা লাগে, ভার্সিটির জন্য তো অন্য জিনিস করা লাগে, বাট সেম কেমন পসিবল? হ্যাঁ ভাইয়া, সেম পসিবল। বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে পসিবল। কেন? কারণ তুমি যদি ফিজিক্স পড়ো, ফিজিক্স যদি উদাহরণ দিই, ফিজিক্সে কি তোমার থিওরি লাগে, ম্যাথও লাগে, বাট পরীক্ষার আগে তোমার ফিজিক্সের ম্যাথ ভালো মতো করা লাগে। তুমি থিওরি যত ভালোই জানো, তুমি যদি ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করে না যাও, তাহলে তুমি পরীক্ষার হলে টাইমলি শেষ নাও করতে পারো। বাট কেমিস্ট্রি ব্যাপারটা অন্য। কেমিস্ট্রি কি, বিশেষ করে আমি যদি এই চ্যাপ্টারগুলো বলি, এই চ্যাপ্টারগুলোতে তোমার ম্যাথের থেকে থিওরিটা বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমাকে আমি যদি বলি যে আমি যদি তড়িৎ রসায়নের কথা বলি, সেখানে মনে করো তোমার অ্যানোড বা ক্যাথোডে কি কোনো তোমার জারণ বিজারণ হয়, তার ফলে গ্যাস উৎপন্ন হয়। এখন তুমি এটা ম্যাথ করে বের করতে পারবে না যেখানে কে যাবে। তোমাকে আগে বুঝতে হবে যে ধাতু সক্রিয়তা সিরিজ অনুযায়ী কে উপরে আছে কে নিচে আছে। ওটা কি থিওরি না? অবভিয়াসলি থিওরি। তুমি যদি গুণগত রসায়নে আসো, এইখানেও প্রায় প্রতিটা টপিকই তোমার ভালো মতো থিওরি বুঝতে হবে, কারণ কেমিস্ট্রিতে বিশেষ করে তোমার ব্যতিক্রমের সংখ্যাটা বেশি। ঠিক আছে, সো এইগুলো তুমি ম্যাথ করে সব আনতে পারবে না, তোমার থিওরি ভালো মতো বুঝতে হবে। অ্যান্ড স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে, এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে থিওরিটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমি থিওরিটা এমনভাবে সাজানোর ট্রাই করছি যাতে এই থিওরি দিয়ে তোমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, সো তুমি দুটো ক্লাসে অনেক মিল পাবা, অ্যান্ড আমি ওভাবেই সাজিয়েছি আমার লেকচারটা। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো ক্লাস ফাইনালি শুরুর আগে তোমাকে আরেকটা কথা আমি বলি যে ভাইয়া তোমরা এগুলা তো অনেক টাইম নিয়ে শিখছিলা, অ্যান্ড যেহেতু তুমি জানো যে একটা লেকচারেই আমার দুটা চ্যাপ্টার শেষ করা লাগবে, তাই এটা এক্সপেক্ট করিও না যে আমি তোমাদের ধরে ধরে সবগুলো থিওরি বুঝাবো। র্যাদার যেগুলো থেকে কোশ্চিন বেশি আসে, যেগুলো থেকে তোমরা ভুল বেশি করো, আমি সেগুলোর উপর ফোকাস করবো, অ্যান্ড বাকি জিনিসগুলো আমি জাস্ট একটু ওভারভিউ করে চলে যাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সো প্রথমেই আসো, দেখো যে এখানে কি আছে, যে পরমাণু মডেল। আচ্ছা, তো পরমাণু মডেল নিয়ে তোমরা 9-10 থেকে পড়াশোনা করতেছো ভাই, তো আমার মনে হয় না যে এখানে আমাকে নতুন করে কিছু বুঝাইতে হবে। জাস্ট তুমি মেইন যে দুটো মডেল আছে তোমাদের বইয়ের, রাদারফোর্ডের পরমাণু মডেল আর এটাকে বোর পরমাণু মডেল, এদের মধ্যকার যেই তোমার মেইন স্বীকার্যগুলা, এদের সীমাবদ্ধতা কি কি ছিল, এদের তুলনা কি কি ছিল, এইসব আইডিয়া তোমাদের অনেক হয়ে গেছে। তো তোমরা ওগুলো একটু রিডিং দিবা, অ্যান্ড এগুলো পড়বা। অ্যান্ড রাদারফোর্ডের ক্ষেত্রে উনি এক্সপেরিমেন্টটা কীভাবে করছিল, যে স্বর্ণের পাত্রটা নিছিল তার পুরুত্ব কতটুকু ছিল, যে তোমার জিঙ্ক সালফাইড পর্দা ছিল, কি কি ছিল, এগুলো সম্বন্ধে একটু আইডিয়া রাখবা। এগুলা জাস্ট বই পড়বা, এখানে আমার বোঝানোর মতো নতুন কিছু নাই। তোমরা যেহেতু 2 বছর ধরে, প্রায় 2 বছর প্লাস তোমরা সো এতদিন ধরে পড়তেছো, তো আশা করি এগুলোর সম্বন্ধে তোমার আইডিয়া আছে, তাই আমি এগুলোর সম্বন্ধে ডিটেলস যাচ্ছি না। ঠিক আছে, সো পরমাণু মডেল তোমরা পড়বা ভাই, যতগুলো আছে সব পড়বা। ওকে ফাইন, এবার আসো মৌলিক কণিকা। সো মৌলিক কণিকা সম্বন্ধে বলার কোনো দরকার আছে? যেমন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এদের ভর কত, এদের চার্জ কত, এগুলো ভাই 9-10 থেকে পড়তেছো। আবার বললাম, তোমরা এগুলা বই থেকে দেখবা, এগুলা তোমরা নিজে পড়বা, এখানে নতুন করে বোঝানোর মতো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমার এটাও ইজির আন্ডারই পড়ে, বাট এটা কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই জিনিসটা থেকে এই কোশ্চিন তোমার ভার্সিটিতেও আসে, তোমার ইঞ্জিনিয়ারিংয়েও আসে।
দুই জায়গাতে তোমার কোশ্চেন আসে এই ইজি টপিক থেকে, তাই এটা মিস দিবা না। দ্যাটস ওয়াই আমি একটু ডিটেলসে বলি। আইসোটোপ, আচ্ছা এটা মাথা রাখবা, আইসো, আইসো ওয়ার্ডটা মানে হচ্ছে একই, ঠিক আছে? আইসো, ISO, এই ওয়ার্ডটার মানে হচ্ছে একই। ওকে ফাইন। এখন তোমাকে যদি বলে আইসোটোপ, তার মানে কিছু একটা একই হবে। তোমাকে যদি বলে আইসোবার, তাহলে কিছু একটা একই হবে। তোমাকে যদি বলে আইসোটোন, তাহলে কিছু একটা একই হবে। সো আমি নিচ থেকে যাই, যদি তোমাকে বলে আইসোটোন, তাহলে তোমার কি থাকবে? নিউট্রন সংখ্যাটা সমান হবে। আইসো মানে একই, টোন নিউট্রন, ঠিক আছে? সো আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান হবে। সো উদাহরণ দেখো, এখানে একটা অক্সিজেনের পরমাণু আছে আর একটা নিয়নের পরমাণু আছে। তো অক্সিজেনের পরমাণু তুমি দেখতেই পাচ্ছ যে এখানে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু আর ভর সংখ্যা 18। আমার লাগবে কি ভাইয়া? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কেমনে পাবো? ভর সংখ্যা থেকে তোমার যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ দাও, তাহলে নিউট্রন সংখ্যা পাই যাচ্ছ। সো এই ক্ষেত্রে কত আসছে? 18 - 8 মানে কত? 10। ফাইন। এবার নিয়নের ক্ষেত্রে, নিয়নে তোমার নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, মানে 20 - 10 কত আসবে? 10। সো দেখো দুটাই সেম। যেহেতু দুটা সেম, তাই আমরা বলতে পারি যে এখানে কি সেম? এখানে তোমার নিউট্রন সংখ্যা সেম। সো নিউট্রন সংখ্যা সেম মানে কি? এটা আইসোটোন। এরা দুইজন, এই যে নিয়নের এই পরমাণুটা আর অক্সিজেনের এই পরমাণুটা পরস্পরের আইসোটোন। সিমিলারলি আইসোবার, আইসোবার জিনিসটা কি? আইসোবার মানে কি? এখানে তোমার ভর সংখ্যা একই হবে বা ভর সংখ্যা সমান হবে। সো উদাহরণ দেখো, একটা কপারের পরমাণু আছে আর একটা জিঙ্কের পরমাণু আছে। সো কপারের পরমাণুতে কি দেখো ভর সংখ্যা কত? 64। জিঙ্কের পরমাণুতে ভর সংখ্যা কত? 64। যেহেতু সেম, তার মানে তুমি এটাকে বলবা পরস্পরের এরা আইসোবার। এবার আসো আইসোটোপ। এটা ভাই খুবই ইজি, তোমরা 9 থেকে শিখতেছো। সেটা কি জিনিস? সেটা দেখতেছো যে এদের পারমাণবিক সংখ্যা সমান হবে। তো পারমাণবিক সংখ্যা সেম হওয়া মানে কি? তার মানে তারা সেম মৌল। সো দেখো উদাহরণটা কি? উদাহরণ দেখো, দুটাই ক্লোরিন, কিন্তু একটা ক্লোরিনের দেখো তার ভর সংখ্যা 35 আর একটা ক্লোরিনের ভর সংখ্যা 37, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা দুটোই 17। খুবই ইজি জিনিস, তোমরা আশা করি জানো, অ্যান্ড এটা জানোই সবাই, তারপরে আমি একটু বললাম, ঠিক আছে? এটা ভালো মতো মাথা রাখবা। প্রচুর কোশ্চেন আসে ভাই, ট্রাস্ট মি, প্রচুর কোশ্চেন আসে এগুলো থেকে। তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আসেই, ভার্সিটিতেও আসে। ওকে আচ্ছা, এবার দেখো তোমার নর্মালি এগুলো সবাই জানো, বাট এর বাইরেও কিছু কিছু আছে যেগুলো তোমরা নর্মালি জানো না, অনেকেই জানো না। সেটা কি দেখো, তার মধ্যে একটা হচ্ছে আইসোমার, ঠিক আছে? আইসোমার জিনিসটা কি দেখো, এদের উদাহরণটা দেখো। ব্রোমিন আছে, এটাও ব্রোমিন, ওটা ব্রোমিন। তো এখন তুমি এদেরকে আলাদা করবে কিভাবে? দেখো এদের তুমি পারমাণবিক সংখ্যা দেখো দুটাই 35, কোনো চেঞ্জ নাই। এদের তুমি যদি দেখো ভর সংখ্যা দুটাই 82, কোনো চেঞ্জ নাই। তাহলে তুমি এদেরকে আলাদা করবা কিভাবে? তো ব্যাপারটা হচ্ছে আইসোমার যেহেতু বলছে, তার মানে এদের মধ্যে কিছু একটা একই হবে। সো মেইন কথা হচ্ছে আইসোমারের ক্ষেত্রে তোমার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দুইটাই সেম হয়, কিন্তু এদের তোমার গাঠনিক যখন পর্যায়ে তুমি চিন্তা করবা আর তেজস্ক্রিয় ধর্মের মধ্যে যখন পার্থক্য দেখা যায়, তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে এদের মধ্যে তোমার কি থাকবে? এদের মধ্যে তোমার মানে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সব সেম হবে, কিন্তু এদের গঠন এবং তেজস্ক্রিয় ধর্মটা ডিফারেন্ট হবে। তাদেরকে বলা হয় পরস্পর আইসোমার, ঠিক আছে? সো এই জিনিসটা ছিল এটা। এরকম করে আরো অনেক কিছু বানা যায়। কেমন বানা যায়? যদি আমি বলি যে দুটা তোমাকে আমি তোমাকে লিখে দিই, তোমাকে আমি দুটা হচ্ছে মৌল দিলাম, মনে করো একটা দিলাম নিয়ন আর একটা দিলাম সোডিয়াম প্লাস। তো এদের দেখো, এদের কি হয়েছে? এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। নিয়নের ইলেকট্রন সংখ্যা কত? 10, আর সোডিয়াম প্লাসের কত? সোডিয়াম প্লাস যেহেতু, তার মানে একটা ইলেকট্রন দিয়ে দিছে সোডিয়াম, তার মানে এখন আছে 10। সো এখন ইলেকট্রন সংখ্যার দিক দিয়ে এরা সেম না, সো এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? সো এরকম তোমার দিতেই পারে নিচের কোন দুইটি মৌল যে আইসো ইলেকট্রনিক, তখন হচ্ছে তার দেখবে যে আইসো ইলেকট্রন সংখ্যা সেম, এরকম করে দিতেই পারে, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো যে তেজস্ক্রিয় রশ্মি নিয়ে আলোচনা করি। সো এটাও ভাই খুবই ইজি একটা জিনিস, বাট খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটিতে আসে, ইঞ্জিনিয়ারিংও আসে। সো এটা তুমি ভালো মতো দেখো, জাস্ট এটুকু মাথায় রাখবা যে আলফা কোনা যদি বলে, এটা হচ্ছে তোমার হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? হিলিয়ামের একটা পরমাণু থেকে তুমি ইলেকট্রন দুটো যদি বের করে দাও, যেটা থাকে সেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, বা ওরে আরেকটা নাম হচ্ছে আলফা কোনা, ঠিক আছে? বা সমতুল্য তারা। ওকে ফাইন। সো দেখো এটা কি, আচ্ছা এটা নট না। সো এটা কি দেখো, এটা হচ্ছে তোমার হিলিয়ামটাই নিবা, যার তোমার ভর সংখ্যা দেখতে পাচ্ছ তুমি 4, আর এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর 2+ মানে কি দুইটা ইলেকট্রন আমি বের করে দিচ্ছি। ফাইন। বিটা কোনা কি? এটা কেয়ারফুল থাকবা, বিটা কোনা হচ্ছে ইলেকট্রনের মতো দিবা, কিন্তু তার হচ্ছে যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে -1, আর যেটা তার ভর সংখ্যা সেটা হচ্ছে 0। কেয়ারফুল, তোমরা অনেকে ভুল করে এটা -1 এর জায়গায় +1 লিখে দাও, এটা করবা না, এটা -1, বিটা কোনা এটা -1। সো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বিটা কোনা -1 কিভাবে সম্ভব বা কেন হয়? এর উত্তরটা হচ্ছে এটা, যে একটা নিউট্রন, তোমরা আসলে নিউট্রন চিনো, মৌলিক কণিকা জানো না ভাইয়া? নিউট্রন কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন।
সো এই একটা নিউট্রন সে যখন ভেঙে যায়, সে ভেঙে যায় একটা প্রোটন উৎপন্ন হয় আর একটা বিটা কণা উৎপন্ন হয়। সো নিউট্রনের সংকেত তোমরা আশা করি জানো এটা, যে n, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 0 আর হচ্ছে তোমার কি ভর সংখ্যা হচ্ছে 1। এখন তোমরা আমাকে বলতে পারো ভাই পারমাণবিক সংখ্যা 0 কেমনে সম্ভব? পারমাণবিক সংখ্যা 0 কেমনে সম্ভব হবে না বলো? পারমাণবিক সংখ্যা জিনিসটা কি? কোন একটা মৌলের প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো প্রোটন সংখ্যা, নিউট্রনের কি প্রোটন থাকবে না? সো নিউট্রনের যেহেতু প্রোটন নাই, তার পারমাণবিক সংখ্যা 0, ঠিক আছে? সো 0, কিন্তু তার তো একটা ভর আছে, সো ভর সংখ্যা অ্যাড হয়, ওই জন্য সেটা 1। ওকে ফাইন। সো ও যখন ভেঙে যায় তখন উৎপন্ন হয় একটা প্রোটন আর একটা বিটা কণা। সো প্রোটন তো সুন্দর মতো 1 1, কারণ কি প্রোটন তো নিজে ভাই একটা, সো 1 1। এখন দেখো আমার ডান পাশের সবগুলো যোগফল বাম পাশটা করা লাগবে। তার মানে দেখো আমার উপরে 1 + 0, সো 1 হচ্ছে, সমস্যা নাই, মিলছে। বাট নিচে কি আমার এখানে 1 হলে এই পাশে 0 আনার জন্য, এই যে 0 আনার জন্য কি করতে হবে? -1 দিতে হবে না ভাইয়া? দ্যাটস ওয়াই -1। সো এইভাবে জিনিসটা আসছে, অ্যান্ড এইভাবে তাদেরকে মানে সংজ্ঞায়িত করা হয়েছে, অ্যান্ড এইভাবে তাদেরকে পরিচয় দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এই জন্য তোমার বিটা কণা হচ্ছে -1 থাকে, ঠিক আছে? তো আশা করি বুঝছো। আবার এই জিনিসটাই তোমার কোশ্চিন আকারে দিতে পারে, যে নিউট্রন একটা ভাঙলো, ভেঙে হচ্ছে তোমার হচ্ছে একটা প্রোটন হলো, প্লাস তোমাকে এটা এক্স দিয়ে ডিনোট করে দিল, বলো যে এক্সটা কি? অপশন এ আলফা কণা, অপশন বি বিটা কণা, অপশন বি সি হচ্ছে তোমার গামা রশ্মি, অপশন ডি তোমাকে দিল এক্সটা। কি করবা? সো এটা যদি জেনে রাখো তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? সো এগুলা দিয়ে আমরা একটু পরে যখন কোশ্চিন সলভ করবো, দেন তোমরা বুঝতেই পারবা যে এটা আমাদের কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফাইন। আচ্ছা, তো আশা করি এইসব জিনিসপত্র বুঝছো। এবার আসো আমরা কিছু ফর্মুলা যেসব এই চ্যাপ্টারের শুরুতে দেওয়া আছে। সো এগুলা মেইনলি তোমার হচ্ছে ইলেকট্রনে তোমার হচ্ছে বেগ কত, কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, ওই ব্যাসার্ধ, ওই যে তোমার কক্ষপথ তার ব্যাসার্ধ কত, এগুলা আলোচনা করি আমরা মেইনলি এই ফর্মুলাগুলো দিয়ে। সো এখানে বোঝানোর মতো কিছু নাই ভাই, এখানে তোমরা এগুলো জানো, দ্যাটস আমি জাস্ট লিখে দিছি। তোমরা হচ্ছে বই থেকে দেখবা ভালো মতো, অ্যান্ড ম্যাথ প্র্যাকটিস করবা। এখান থেকে ধরো এমন না যে কোশ্চেন আসে না, এগুলা থেকে কোশ্চেন আসে, বাট এগুলা থেকে কম আসে। সো বেশি যদি বলি তাহলে এইটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে যতগুলো ফর্মুলা লিখছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আর হচ্ছে তোমার এই যে শক্তিটা, এই দুটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মাঝখানেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর তোমরা জেনে রাখবা, কখন কোনটা আসে বলা যায় না। অ্যান্ড পরীক্ষার হলে তোমার দেখা যাচ্ছে 1 মার্কের জন্য তোমার হিউজ ডিফারেন্স হয়ে যেতে পারে। সো একটু দেখে রাখবা ভাইয়া ফর্মুলাগুলো, অ্যান্ড ম্যাথ প্র্যাকটিস করবা। ম্যাথ যদি না করো ফর্মুলাগুলো দিয়ে, যেগুলো মনে থাকবে না, মুখস্থ করলেও কয়েকদিন পর ভুলে যাবা। সো এগুলো দিয়ে ইউজ করে ম্যাথ করবা নিজে নিজে, তাহলে তোমার এগুলো মনে থাকবে। ওকে, আচ্ছা। তারপর একটু বলি যে শক্তি যদি বের করতে বলে, E = hc/λ। ই হচ্ছে শক্তি, এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, সি কি আলোর বেগ, আর ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য। সিমিলারলি আশা করি এগুলো জানো। অ্যান্ড এটা বলি, এইখানে তোমার শক্তি যখন বের করবা অবশ্যই মাইনাসটা দিতে লাগবে। এখন কথা হচ্ছে ভাই আপনি এখানে শক্তি বের করলেন, মাইনাস দিলেন না, আবার এখানে শক্তি বের করার সময় মাইনাস দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এইখানে যখন আমি শক্তি বের করতেছি, এইটা এরকম নেসেসারি না যে আমি একটা কক্ষপথে ধরো 3 নম্বর কক্ষপথে শক্তি বের করতেছি, ওরকম নেসেসারি না। বাট এই ফর্মুলা আমি যখন ইউজ করবো, এটা আমি ডেফিনেট একটা মৌলের, ডেফিনেট একটা কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করতেছি, ওই জন্য আমার এখানে জেডও লাগবে, এনও লাগবে। বাট ওইখানে দেখো আমার জেড এন নাই, ওটা আমি অনেক জায়গায় ইউজ করতে পারি, বাট এটা আমি শুধুমাত্র তোমার হচ্ছে কক্ষপথের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। তো এই জিনিসটা দেখো, এই ফর্মুলাটা অনেক ইউজ হয়। সো বারবার এটা লিখতে গেলে এর মানগুলো তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য হাজারি স্যারের বইয়ে দেখবা একটা ট্রিক করে দিছে, সেটা কি? সেটা হচ্ছে এই ভ্যালুটা ক্যালকুলেট করেই দিছে। অ্যান্ড ভ্যালুটা ক্যালকুলেট করার পর সুন্দর একটা ভ্যালু আসছে, সেটা কত দেখো? সেটা হচ্ছে মাইনাস, এই মাইনাস ছিল মাইনাস, এটা কি 2.18 × 10⁻⁻18, 18 মানে 18, ঠিক আছে? সো সুন্দর মতো একটা ইজি একটা ভ্যালু আসছে, ইজি টু রিমেম্বার, সহজে মনে থাকে, ইন্টু z²/n²। জেড কি? জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, আর এন কি? এন হচ্ছে তোমার কি, যে ওই মৌলটা ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে তোমার এন এর মান। তো আশা করি এইসব বুঝতে পারছো এই জিনিসগুলো কি। এবার আসলে লাস্ট, এটা কি? এটা হচ্ছে তোমার মিউবার। মিউবারটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা বলতে পারো। সেটাকে আমরা কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে 1/λ। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য, যেটা দেখে আসছো। সো এইগুলো ইউজ করে তুমি ম্যাথ করবা, প্র্যাকটিস করবা, তাহলে তোমার আশা করি এইখানে তোমার সমস্যা হবে না। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমার আগে আসতো, এখন খুব একটা আসে না, তারপর আমি ভাবলাম দেখাই রাখি, আলোচনা তোমার এবার দিয়ে দিলে তখন কি করবা। সো এটা তোমরা 9 10ও শিখছিলা, তারপরে বলি যে মেইনলি এটা আইসোটোপের, যে কোনো একটা মৌলের যদি অনেকগুলো আইসোটোপ থাকে, তখন তার তুমি গড় ভরটা কেমনে বের করতে পারবা, বা গড় আপেক্ষিক ভরও বলে অনেকে। সো এগুলা বের করার নিয়ম হচ্ছে এটা, যে মনে করো তার একটা আইসোটোপ এ, সেটা প্রকৃতিতে পাওয়া যায় m%, আরেকটা হচ্ছে বি, যেটা n% প্রকৃতিতে পাওয়া যায়, আরেকটা হচ্ছে সি, যেটা প্রকৃতিতে পাওয়া যায় p%। যদি এরকম থাকে তাহলে তুমি গড় ভরটাকে কি করবা, যে ওইটাকে নিবা বলতে কি, তার ভরটা নিবা, ঠিক আছে? তার পারমাণবিক ভরটা নিবা, নেয়ার পর এটা কত % পাওয়া যায় ওটা দিয়ে গুণ দিবা। সো a × m বা m × a বলো, যেটা একই কথা। সো ওটা লিখছি m × a প্লাস এটা ক্ষেত্রে n × b বা b × n হোয়াট এভার, প্লাস p × c, ঠিক আছে? আর নিচে কি ডিভাইডেড বাই 100। কেন? কারণ এগুলো সবগুলো ছিল পার্সেন্টেজ।
তো পার্সেন্টেজ ছিল ওই জন্য আমি 100 দিয়ে ভাগ দিছি। তুমি ফের এই নেতাগিরি করে এটা করিও না যে ভাইয়া এখানে পি পার্সেন্ট, আচ্ছা পি পার্সেন্টকে আমি তো ভাইয়া নর্মাল যদি সংখ্যা করতে চাই তাহলে কি হবে, পি বাই 100 বা কি 0.00 পি 0.001 ইন্টু পি, এরকম করে হিসাব করে তুমি বসাইতে পারো যে এটা একটা বসাইলাম, বসার পরে আবার 100 দিয়ে ভাগ দিছো, এরকম কখনো করতে যাবে না, কারণ কি দুইবার 100 দিয়ে ভাগ হয়ে গেল, সেটা করা যাবে না। করতে হবে কি, তোমার কোনো প্যারা নিতে হবে না, জাস্ট যেই মানটা দেওয়া আছে পার্সেন্টেজে ওই মানটা ডিরেক্ট বসাবা, ডিভাইডেড বাই 100 করবা, ঠিক আছে, এটা অনেকটা ইজি। ওকে ফাইন, সো এটা দিয়ে তুমি ম্যাথ প্র্যাকটিস করলে বুঝতে পারো ব্যাপারটা কি। আচ্ছা এবার আসো আমাদের পরের টপিক, তো আমি এখানে লিখে দিচ্ছি কারণ এটা অনেক ইজি জিনিস। সেটা কি, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যা খুবই পপুলার জিনিস অ্যান্ড তোমরা একদম ইন্টার লাইফের শুরু থেকে পড়তেছো, অনেকে এটা 9 10ও পড়ে ফেলছো। সো জিনিসটা আবার আমি সেম কথা, এটা বেশি এক্সপ্লেন করতেছি না, খুব ইজি জিনিস, বাট যেখানে ভুল হয় সেটা আমি তোমাকে বলে দেবো। আচ্ছা দেখো, সো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার তোমরা জানো। 1 নম্বর কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা n দিয়ে ডিনোট করি। 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা l দিয়ে ডিনোট করি। আরেকটা কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা m দিয়ে ডিনোট করি। আরেকটা হচ্ছে স্পিন কিংবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা s দিয়ে ডিনোট করি। এবার আসলে এদের মানগুলো কিভাবে বের করি, সবই জানা আছে, আমি এখানে একবার বলি তাও। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত। যদি তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হয় 4, তাহলে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 4 কখনো হবে না, কারণ n-1, এন্ড এটা কখনো ভগ্নাংশ হবে না, ঠিক আছে ফাইন। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এর মান কি হবে, এর মান হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যেগুলো ছিল l, সেগুলো সবগুলোই হবে মাইনাস ওইটা থেকে প্লাস ওইটা পর্যন্ত 0 সহ। সো এটা আমি দেখো ব্যবধির মতো করে লিখছি, তোমরা আশা করি এটা ব্যবধির আইডিয়া আছে। যদি আমি এরকম লিখি যে -2 এর মানে কি, এর মানে হচ্ছে -2, যেহেতু তোমার এই ব্যবধি, তার মানে কি -2 ইনক্লুড করে -2 -1 0 +1 অ্যান্ড এটা কি +2 পর্যন্ত। সো এই 5টা আমি ডিরেক্ট বলতে পারি এখানে। সো ওইটা আমি লিখছি এখানে -l +l দিয়ে, ঠিক আছে, তো আসলে বুঝতে পারছো। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা তোমার দুইটাই হয় অলওয়েজ +12 আর -12। এখন একটা জিনিস যে তোমরা অনেকে বলো যে ভাইয়া +12 মানে কি, এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি -12 মানে ক্লকওয়াইজ ঘুরতেছে, ব্যাপারটা তুমি হচ্ছে আরবিট্রারি ধরতে পারো। তুমি যদি ক্লকওয়াইজটা তুমি যদি পজিটিভ ধরো তাহলে তোমার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, বাট তুমি যদি ক্লকওয়াইজ নেগেটিভ নাও অ্যান্টি ক্লকওয়াইজটা সেক্ষেত্রে পজিটিভ, উল্টাটা। তো আশা করি বুঝতে পারছো, এটা তোমার অতই মানে মেজর কিছু না, বাট যেটা তোমার ট্রেডিশনাল সেটা ফলো করা বেটার, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা তো এই মোটামুটি। এখন দেখো তোমাদের যেখানে যেখানে ঝামেলা লাগে, সবচেয়ে বড় ঝামেলা লাগে তোমার m এর মানই নয়। যে প্রথমে তুমি যখন s অরবিটাল, তার তো m এর মান অনেক ইজি, সমস্যা হয় না। তারপর হচ্ছে p অরবিটাল, p অরবিটালের ক্ষেত্রে কি কি আসে, px py pz, তাই তো, এগুলো সমস্যা হয় না। কেন হয় না, কারণ তোমরা এটা জানো যে px py pz, যদি আমি এটা বলি px এর m এর মান কত -1, py এর কত 0 আর pz এর কত +1। ঝামেলাটা লাগে যখন তুমি d অরবিটালে যাও। d অরবিটালে যখন যাবা তখন দেখবা বিভিন্ন বইয়ের মানটা বিভিন্ন রকম দেওয়া আছে, আশা করি নোটিস করছো। d অরবিটালের কয়টা আছে ভাইয়া, 5টা আছে, আমি লিখলাম না থাক, 5টা আছে, আর 5টার জন্য মান কত, -2 থেকে +2 পর্যন্ত। আচ্ছা একটু লিখি এই 5টা। এখন তোমরা জানো যে প্রথমে যেটা dxy, এইটার জন্য ভ্যালু কি হবে, এই জিনিসটা দেখবা ডিফারেন্ট বইয়ে ডিফারেন্ট দিয়ে রাখছে। কোনো বই বলছে যে এই যে তোমার +1 এটা হচ্ছে dxy এর ভ্যালু, কোনো বই বলছে না +1 না এই -1টা হচ্ছে dxy এর ভ্যালু, কোনো বই বলছে না তোমার এই -2টা হচ্ছে dxy এর ভ্যালু। সো এই জন্য d অরবিটালে যে 5টা অরবিটাল আছে d এর, সো এগুলাতে তোমার m এর ভ্যালুগুলো নিয়ে ঝামেলা লাগে। সো বিভিন্ন বই বিভিন্ন রকম। সো এর সমাধান কি, এর সমাধান হচ্ছে ভাইয়া তুমি যে কোনো একটা রিপুটেড একটা বই বা ফেমাস একটা বই বা পপুলার একটা বই, যে বইটা সবাই ফলো করে, ওই একটা বই, যে কোনো একটা বই ফলো করতে পারো। তুমি চাইলে হাজারি স্যারের বই ফলো করতে পারো, হাজারি স্যারের বই যেটা বলা আছে সেটা নিবা। অথবা তুমি যদি মনে হয় যে আমি গুহ স্যারের বই যেটা আছে এটা আমার অ্যাকুরেট লাগতেছে, তুমি সেটা নিবা। তোমার যদি মনে হয় যে না আমার কবি স্যারের বইটা বেশি ভালো লাগতেছে, তুমি ওটা ফলো করো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। অ্যান্ড স্যাররাও জানে যে এখানে ভেজালটা আছে। আর তুমি হাজারি স্যারের বই যদি পড়ো তাহলে তুমি দেখবা যে হাজারি স্যার উল্লেখ করেই দিছে যে 3-4টা রেফারেন্স দিছে, 3-4টা বইয়ে 3 রকম আছে, ঠিক আছে। সো স্যাররাও জানে যে এইখানে তোমার ঝামেলা আছে। সো নর্মালি এখান থেকে এইরকম করে কোশ্চিন দেয় না, আর যদি দিয়ে দেয় দেন তুমি যে কোনো একটা পপুলার বইয়ের ফলো করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসলে তোমাদের একটা কোশ্চিন ধরি, এখানে তোমরা যেহেতু সব জানে গেছো, তোমাকে আমি যদি বলি যে সোডিয়ামের শেষ ইলেকট্রনটার, ঠিক আছে, সোডিয়ামের শেষ ইলেকট্রনটার অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান কত, বলো দেখি। আচ্ছা অনেকে হয়তো আমার উচ্চারণটা বুঝতে পারো নাই, তাদের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। সেটা হচ্ছে অ্যাজিমুথাল, ঠিক আছে ভাই, ওকে। বাংলায় যদি লিখি তাহলে এরকম, ঠিক আছে, বাংলায় বানানটা হচ্ছে এরকম অ্যাজিমুথাল,
কোয়ান্টাম সংখ্যা, বাট ইংলিশে তুমি লিখতে চাও তাহলে এজ দ্বারাই এরকম করে এজিমুথল। সো এখন অনেকে বলতে পারো ভাই এটা ফের কি বলছে, এটা তো জীবনে শুনি নাই। আচ্ছা, তো তুমি শুনো না শুনো ডাজন্ট ম্যাটার, এটা শিখো যে তুমি যদি বইটা ভালো মতো পড়ো, নর্মালি প্রায় সব বইয়ে এই কথাটা লেখা আছে যে এজিমুথল কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম। সো তোমার অ্যাডমিশনে এরকমই দেয়, ইজি জিনিস ভাই। দেখো তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারো, বাট ইজি জিনিসটাই তুমি পারো নাই। কেন পারো নাই? এজিমুথলের ওয়ার্ডটার মিনিংটা তুমি জানো না, দ্যাটস ওয়াই। বা এটা কি জিনিস সেটা তুমি জানো না, দ্যাটস ওয়াই। সো এই জন্যই পড়াশোনা করতে হবে তোমার। ভার্সিটি এক্সামে তোমার খুব বেশি কঠিন জিনিস দেয় এরকমটা না, মোটামুটি ইজি জিনিস দেয়, বাট একটু ট্রিক করে দেয়। তোমার সেই ট্রিকটা ধরতে পারলেই কাজ শেষ, ঠিক আছে? এটা তোমার ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো বা মেডিকেল বলো, হোয়াট এভার, তুমি ট্রিকটা ধরবা, খেলা শেষ। তো এটার জন্য পড়াশোনা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে অবশ্যই। আচ্ছা, সো আমি যেটা প্রশ্নটা করছিলাম যে সোডিয়ামের শেষ ইলেকট্রনের এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান কত? সো শেষ ইলেকট্রন কোনটা ভাইয়া? এই যে এটা। সো এর তোমার এজিমুথাল নাম্বার কত হবে? যেহেতু এটা এস অরবিটাল দেখতেই পাচ্ছ, তার মানে কত আসবে? এটা 0। শেষ আনসার, ফাইন। আচ্ছা, এবার আসো তোমার 3টা নীতি, ফেমাস দ্য ট্রিপলেট নীতি। তুমি ট্রিপলেট হতে চাও, আর এটা হচ্ছে ট্রিপলেট নীতি। ওকে, ফাইন। সো প্রথম নীতিটা হচ্ছে কি আউফবাউ নীতি। সো খুবই ফেমাস। কি বলছে আউফবাউ? উনি বলছে যে আচ্ছা আচ্ছা, একটা মজার কথা তোমাকে বলে দেই যে এটা হয়তো তুমি হচ্ছে কখনো শুনো নাই। যেমন হুন্ডের নীতি দিছে কে? বিজ্ঞানী হুন্ড। পলির বর্জন নীতি কে দিছে? বিজ্ঞানী পলি অথবা পাউলি। আউফবাউ নীতি কে দিছে? অনেকে ভাবতে পারো হ্যাঁ বিজ্ঞানী আউফবাউ, বাট বিজ্ঞানী আউফবাউ না। আউফবাউ একটা জার্মান ওয়ার্ড যার ইংলিশ হচ্ছে বিল্ড আপ, ঠিক আছে? সো আউফবাউ কোনো বিজ্ঞানী না, ঠিক আছে? আচ্ছা, তো একটু আগে আমি নিজেও বলছিলাম যে আউফবাউ কি বলছিল, সেটা তোমাদের জাস্ট মজা দেওয়ার জন্য। আচ্ছা, তো আসলে আউফবাউ নীতিটা কি জিনিস? আউফবাউ নীতিটা হচ্ছে তোমাকে বলছে কি যে কোনো একটা মানে কি বলবো, কোনো একটা ধরো এরকম যখন অরবিটাল থাকে বা কোনো একটা পরমাণুতে ইলেকট্রনগুলো যখন ঢুকবে তখন তারা কি মেনটেন করে? তারা একটা সিকোয়েন্স মেনটেন করে। কিসের সিকোয়েন্স? তারা শক্তির ক্রম মেনটেন করে। তারা ছোট শক্তি থেকে আস্তে আস্তে বড় শক্তির দিকে যায়। তার মানে কি? তার মানে আগে 1 এসে যাবে, তারপর 2 এসে যাবে, তারপর 3 এসে যাবে। এর মধ্যে ব্যতিক্রম চলে আসে। কিসে ব্যতিক্রম? 3D আর 4 এসে। তো এগুলা ভাই বাচ্চার কথাবার্তা, এগুলো আমি কন্টিনিউ না করি, তারপরে একটু বলে দিই। 3D আর 4s হিসাবটা কি ছিল? যে আমার বের করতে হবে n+l এর মান। n+l এর মান বের করে দেখবো যে যার মানটা বড় তার মধ্যে ইলেকট্রন পরে ঢুকবে। যদি টাই হয়, ইন দ্যাট কেস আমি দেখবো যে n এর মানটা বেশি কার, n এর মান যার বড় সে হচ্ছে বড়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি হয়? 3D। আচ্ছা, আমি বাকিটা না দেখাই, এটা আশা করি তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো এই মোটামুটি তোমার হচ্ছে আউফবাউ নীতি। এবার আসো হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি বলছে? হুন্ড বলছে যে কোনো একটা অরবিটাল যদি থাকে, যেমন ধরো আমি ধরলাম ডি অরবিটাল, ঠিক আছে? ডি অরবিটালের কয়টা থাকে ভাই? টোটাল 5টা থাকে। সো এইটা যদি অরবিটাল থাকে, ইলেকট্রন ঢুকবে অযুগ্ম ক্রমে, বা যতক্ষণ একটা ঘর ফাঁকা থাকবে ইলেকট্রন কি করবে? সিঙ্গেল থাকা ট্রাই করবে, ঠিক আছে? আরেকটা যদি ইলেকট্রন আসে, সে এইখানে বসবে না, সে ঢুকবে এইটাতে, কারণ কি ঘর ফাঁকা আছে। সে চেষ্টা করবে ফাঁকা ঘরে আগে বসার। ফাঁকা ঘরে ফিল আপ হয়ে যাবে, যখন তার কাছে অপশন নাই, দেন 6th ইলেকট্রনটা আসে, এখানে ঢুকবে, উল্টা করবে, ঠিক আছে? সো এটাই বলছিল তোমার হুন্ড। আচ্ছা, আর হচ্ছে তোমার পলির বর্জন নীতি কি? উনি বলছে যে কোনো ইলেকট্রনের, ঠিক আছে, কোনো তুমি 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান সেম পাবা না, অ্যান্ড সেটা পসিবল না। তার মানে কি? তার মানে তুমি যদি 2টা ইলেকট্রন নাও, যেমন ধরো এই ইলেকট্রনটা, এদের তোমার n এর মান দেখবা সেম, ফাইন। n মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এর তুমি l এর মানটা দেখবা, এটাও সেম, ফাইন। তুমি আর m এর মানটা দেখবা, হতে পারে সেম, বাট এখানে সেম না। ধরো আমি এটার ক্ষেত্রে নিলাম, এখানে তাদের m এর মানটাও সেম, কিন্তু ভাই s এর মানটা এখানে ডিফারেন্ট না? অবশ্যই s এর মানটা এখানে ডিফারেন্ট। s এর মানটা কি? একটা +½ আর একটা -½ বুঝছো? তার মানে তোমার কোনোটাই তোমার 4টা কোয়ান্টাম সংখ্যা সেম হবে না কোনো তোমার 2টা ইলেকট্রনের জন্য। সো এটাই ছিল তোমার পলির বর্জন নীতি। সো এই মোটামুটি তোমার বিশাল একটা কথাবার্তা বলে ফেলছি, মানে অনেক বড় একটা সিলেবাস কভার করে ফেলছি, অনেক বড় টপিক কভার করে ফেলছি। তো আশা করি তোমরা বুঝছো। এখন চলো এগুলোর উপর বেস করে তোমার ভার্সিটিতে তোমার হচ্ছে রিয়েল অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো দেখো আমাদের প্রথম কোশ্চেন, সেখানে কি বলছে? এখানে বলছে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? এটা ডিউতে আসছিল। সো দেখো অপশন হচ্ছে 4f, 5d, 6p, 7f। তো কোনটাতে যাবে? আমরা কি করবো ভাইয়া? আউফবাউ নীতির ফলো করবো। সো আউফবাউ নীতি কি বলছিল? যে n+l এর মানটা লাগবে আমার, মানে কি n+l এর মানটা, ফাইন। সো এখানে আমার n এর মান হচ্ছে 4 আর l এর মানটা কত হচ্ছে 3, তার মানে টোটাল হচ্ছে আমার কত? 7। আচ্ছা, এবার আসো এখানে কত? এখানে আমার n এর মান হচ্ছে 5 আর l এর মান কত? 2, তার মানে এটাও 7, ফাইন। এবার আসো 6p তে কি? 6 প্লাস কত? 0, 1, তার মানে এটাও কত? আমার এটাও 7, ফাইন। সো এইটাতে কত আসে? এটা 7 + 0, সো এটাও 7। এখন কথা হচ্ছে সবগুলোই তো 7 ভাই, এটাও 7, এটাও 7, এটাও 7, এটাও 7। তো ইলেকট্রন আগে ঢুকবে কোনটাতে?
সো কি বলছিলাম, যখন তোমার টাই হবে তখন তুমি দেখবা যে যার n এর মান বেশি সে বেশি, যার n এর মান কম সে কম। সো সবগুলোর যোগফল 7 হওয়া সত্ত্বেও তুমি দেখবা কার n এর মানটা কম, যার n এর মান কম ইলেকট্রন সেটাতে আগে ঢুকবে। সো এখানে n এর মান 7, এখানে n এর মান 6, n এর মান 5, n এর মান 4, তার মানে n এর মান সবচেয়ে ছোট এটাতে, তার মানে এটা শক্তি সবচেয়ে কম এই চারটার মধ্যে, তার মানে এইটাতে ইলেকট্রন আগে ঢুকবে। সো আনসার হচ্ছে 4f। ঠিক আছে, ওকে ফাইন। আসো পরেরটা কি বলছে যে চারটা তোমাকে মৌল দিছে, ফ্লোরাইড, সোডিয়াম আয়ন, তারপরে অক্সিজেন আয়ন আর একটা কার্বন আয়ন। দিয়ে বলছে যে এদের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। ওকে ফাইন। সো প্রথমে আসো আইসোবারিক। এটা কি আইসোবারিক? আইসোবারিক মানে কি ভাইয়া? আইসোবারিক মানে হচ্ছে ভর সংখ্যা সেম। সো দেখো এদের ভর সংখ্যা কি সেম? না, সেম হওয়ার কোনো প্রশ্নই আসে না, সবগুলো ডিফারেন্ট। আচ্ছা, তো আইসোটোপ, এরা কি পরস্পর আইসোটোপ? আইসোটোপ তো হওয়ার কোনো মানে কি সম্ভাবনা একদম 0%ও নাই। কেন? কারণ আইসোটোপ হইতে হলে তাদেরকে সেম মৌল হওয়া লাগে। এখানে কি সেম মৌল না, এগুলো তো ডিফারেন্ট মৌল, তার মানে আইসোটোপও হবে না। তার মানে আইসোবারিকও হয় নাই, আইসোটোপও হয় নাই। এবার দেখো কি বলছে যে আইসো ইলেকট্রনিক চেক করি। আইসো ইলেকট্রনিক মানে কি ইলেকট্রন সংখ্যা সেম কিনা। সো ফ্লোরিন দেখো, ফ্লোরাইড, ফ্লোরিনে তোমার ইলেকট্রন কয়টা থাকে? 9টা, বাট যেহেতু একটা ইলেকট্রন অ্যাড হয়েছে মাইনাস, তার মানে এখন কয়টা আছে? 9 + 1 মানে 10। ফাইন। সোডিয়াম কত? সোডিয়াম এমনি হয় 11টা, বাট সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম আছে কয়টা? 10টা ইলেকট্রন। আচ্ছা, অক্সিজেন নর্মালি ইলেকট্রন কয়টা? 8টা, কিন্তু এখানে 2টা অ্যাড হয়েছে, তার মানে কত? 8 + 2 মানে 10। কার্বনের নর্মালি 6টা, বাট 4টা অ্যাড হয়েছে মানে 10, তার মানে দেখো 4টাই 10, তার মানে অবশ্যই এটা সঠিক যে তারা আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, তো এরকম করে কোশ্চেন আসে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা কি বলছে যে নিচের কোন সেটটি সম্ভব নয়। এটাও ডিউতে আসছিল, ডিউতে সেভারাল ইয়ারে আসছে ভাই, এটা প্রচুর রিপিট হয়েছে এই কোশ্চেনটা। সো একটু কেয়ারফুলি দেখো। প্রথমটায় আসো, প্রথমটা কি বলছে যে n এর মান 2, l এর মান 1, m এর মান 0, s এর মান +1/2। সো এখানে কোনো ঝামেলা দেখতেছি না, এটা ঠিক। কিন্তু আমাদের বের করতে বলছে কোনটা সম্ভব নয়, মানে যেটা ভুল সেটা আমাদের বের করতে হবে। সো এবার দেখো বি নাম্বারে কি হয়েছে, n এর মান 3, l এর মান 1, m এর মান 2, s এর মান -1/2। ঝামেলাটা ধরতে পারছো? এইখানে দেখো এইখানে একটা ঝামেলা রাখছে। তোমাকে কি বলছিলাম? তোমাকে আমি বলছিলাম যে m এর মান কি হয়, m এর মান এই যে -l থেকে +l পর্যন্ত। মানে কি, যদি l এর মান হয় 2, তাহলে m এর মান কত হবে? -2 থেকে +2 পর্যন্ত। m এর মান অলওয়েজ l এর মানের সমান অথবা l এর মানের থেকে ছোট হইতে হবে। এই মানটা কখনোই l এর মানের থেকে বড় হইতে পারে না। বাট এখানে দেখো l এর মান 1 থাকা সত্ত্বেও m এর মান 2 দিছে, তার মানে এটা সম্ভব না। তার মানে এটা সম্ভব না, আমাদের চাইছে যে কোনটা সম্ভব না, তার মানে এটা আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আসো যে বলছে যে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে এই মৌলটা তৈরি হয়, প্রোটাক্টিনিয়াম। ঠিক আছে, সো এটা কীভাবে তৈরি হয়? সো প্রথম অপশন হচ্ছে আলফা এমিশন, তারপরে বিটা এমিশন, তারপরে কি গামা এমিশন, তারপরে কি নিউট্রন এমিশন। সো এখন তোমরা আশা করি এটা জানো যে আলফা এমিশন হওয়া মানে কি, মানে আলফা কোণা বের হওয়া। মানে কি, মানে ওই মৌল থেকে আলফা কোণা বের হবে। যদি আলফা কোণা বের হইতো তাহলে কি হইতো? দেখো এটা ছিল, এটা লিখতেছি, আলফা কোণা বের হওয়া মানে কি মাইনাস আলফা কোণা। আলফা কোণা মানে কি, মানে তুমি জানো এটা হিলিয়াম একটা নিউক্লিয়াস, সেটা হচ্ছে 2s4। তার মানে কি এখানে 90 থেকে 2 কম হইতো, মানে কত আসতো? 88, আর উপরে কত আসতো? 230। ঠিক আছে, যদি তুমি হচ্ছে আলফা কোণা বের হইতো, তার মানে তোমার এখানে হইতো 88, বাট এখানে কি 88 আছে না, তার মানে এখানে আলফা কোণা নিঃসরণ হয়নি, তার মানে আলফা কোণা নিঃসরণ হয়নি। ঠিক আছে, তার মানে প্রথমেরটা হবে না। এবার আসো বিটা এমিশন। সো বিটা কোণা কি ছিল মনে আছে? বিটা কোণা কি ছিল ভাইয়া? ই ছিল, উপরে ছিল 0, নিচে ছিল -1। ওকে, যদি এটা হয় তাহলে কি হয় দেখো, উপরে কিন্তু চেঞ্জ নাই এখন। কেন? কারণ উপরে 234 -0 কত আসবে? 234ই আসবে। ফাইন। নিচে কত? 90 মাইনাস, তুমি বলতে পারো -1, তার মানে কত ভাইয়া? 90 - 1 মানে কত? 89। 89 হওয়ার কথা না? যদি 89 লিখো তাহলে তুমি খাবা কাটা। কেন কাটা খাবা? কারণ দেখো ভাইয়া, হ্যাঁ একটু মুছে নিই। আচ্ছা, কারণটা দেখো, তুমি 90 করতেছো, ঠিক আছে, মাইনাস করতেছো, ঠিক আছে, মাইনাসের পর কি -1 আছে না, ওই -1। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তোমরা আলটিমেটলি কই 90 + 1, বা এটা সংক্ষেপে যদি ডিরেক্ট আমি বলি তাহলে কি এটা 91। ঠিক আছে, 91 হইলো, অ্যান্ড মৌলটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, সো দেখো এখান থেকে থোরিয়াম থেকে কি পাইছো? এটাই পাইছো। তার মানে এখানে অবশ্যই বিটা এমিশন হচ্ছে। তো এখানে আমি এটা এই জন্য সিলেক্ট করছি যে এখানে তোমাকে বিটা এমিশনটা দেখাতে পারছি যে মাইনাস যদি করো বিটা এমিশন তাহলে আলটিমেটলি প্লাস হবে, বাট বিটা যদি তুমি অ্যাড করো তাহলে কি হবে? আলটিমেটলি মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস। তো এগুলা তুমি করতে করতে বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা কি যে নিউট্রন নেই কোনটির, এটা আরবিতে আসছিল রাজশাহী ইউনিভার্সিটি। সো নিউট্রন নেই কোনটি? হিলিয়াম। দেখো হিলিয়াম কি 2-4 নিউট্রন আছে, অবশ্যই আছে 2টা। লিথিয়াম কি ভাই? লিথিয়ামে যাও, লিথিয়ামের নিউট্রন আছে। প্রোটিয়াম যাও, প্রোটিয়াম নামে কোনো মৌল চিনো তুমি? চিনো না যদি অত কেয়ারফুল না হও। প্রোটিয়াম হচ্ছে তোমার
হাইড্রোজেনের একটা আইসোটোপ, যদি তোমার এইটাকে বলা হয় প্রোটিয়াম, ঠিক আছে। সো দেখো এখানে কি, সরি এটা 0 না, এটা 1। সো এখানে কি দেখো, এখানে তোমার প্রোটন একটা, বাট ভর সংখ্যা 1, তার মানে কি এখানে কোনো নিউট্রন নাই। সো এটাই হচ্ছে তোমার ডিজায়ার্ড আনসার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। সো এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে মাত্র 5টা কোশ্চেন দিয়েছেন, তো আমাদেরকে এই টপিক এতগুলা টপিক থেকে কি মাত্র 5টাই কোশ্চেন আসে বা 5টাই আসছিল? না ভাইয়া, কোশ্চেন অনেকগুলো আসছিল, ট্রাস্ট মি, কোশ্চেন অনেকগুলো আসছিল, কিন্তু এইরকম টাইপের, যেমন এই টাইপটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে, এই টাইপটাতে প্রচুর আসছে। ধরো তোমার 10-12 বেশি আসছে এই টাইপের। এই টাইপটা মনে করো তোমার আসছে ওরকমই 4-5 বার। এই টাইপটা মনে করো ওই সেম অনেকবার আসছে। এই টাইপ মনে করো যে বিটা কোনা বা আলফা এমিশন, গামা এমিশন, এগুলো অনেকবার আসছে, ঠিক আছে। সো এগুলো আমি টাইপ আকারে দেখাইছি তোমাকে, ওকে। তো এই টাইপের কোশ্চেন আসে, সো এগুলো সলভ করবা, তাহলে তুমি মোটামুটি ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। চলো আমরা নেক্সট টপিকে যাই। এবার দেখো আমাদের টপিকটা হচ্ছে বর্ণালীমিতি। সো এই টপিকটা তোমরা ইঞ্জিনিয়ারিং করো কিংবা ভার্সিটি করো, দুইটার জন্য সমান ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো খুবই ইজি জিনিস, বাট খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি ভাই, খুবই ইম্পর্টেন্ট। সো এটা কীভাবে করবো আমরা বা কী পড়বো সেটা নিয়ে আলোচনা করি। সো প্রথমে জানা লাগবে এর ইকুয়েশনটা, আশা করি এটা জানো যে 1/λ ইজ ইকুয়াল টু কি RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার। অনেকে বলতে পারো ভাইয়া NL আর NH কি জিনিস, আমরা N1 N2 পড়ছি, হোয়াট এভার, এটা ম্যাটার করে না, ঠিক আছে। সো NL বলতে আমি মিন করছি হচ্ছে লোয়ার N এর মান, মানে হচ্ছে যেখানে আসছে, মানে যেটা সংখ্যাটা কম, আর NH মানে হায়ারটা, যেটা তোমার সংখ্যাটা বেশি, দ্যাটস ইট, আর কিছুই না, ওকে ফাইন। সো তোমরা অনেকে যেটা ঝামেলা করো সেটা হচ্ছে RH কিংবা রিডবার্গ ধ্রুবকের মানটা ভুলে যাও। সো তাদের ক্ষেত্রে বলি, এটা মান মনে রাখার নিয়ম বা ট্রিক হচ্ছে এটা, যে 6, 7, 8, 9, 10 শেষ, এটাই পার সেন্টিমিটার, ওকে। আর তুমি যদি এটা মিটারে করতে চাও তাহলে কি করবা, পার মিটারে করতে গেলে জাস্ট তোমার দুটা 0 দিয়ে গুণ হবে, দ্যাটস ইট, ওকে। আশা করি বুঝতে পারছো। আর বাকিটা তো মান বসালে ম্যাথ করতে পারবা ইনশাআল্লাহ, ওকে ফাইন। সো এবার আসো যে কিছু বর্ণালী মিতি নিয়ে আলোচনা, যেগুলো মেইনলি হাইড্রোজেনের বর্ণালী। সো দেখো তোমার যদি N লোয়ার যেটা ছিল তার মান যদি হয় 1, তাহলে কি হবে, তাহলে সেটা হচ্ছে তোমার লাইম্যান সিরিজ। তার মানে কি, তার মানে ওই দুনিয়ার কোত্থেকে আসবে আসুক, NH এর মান ধরো তোমার 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, ডট 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 5000 হোক, যদিও সম্ভব কিনা আল্লাহ জানে, বাট হোয়াট এভার, যতই হোক, দুনিয়া ঘুরে আসে যদি হয় 1-এ থামে, তাহলে ওইখানে আমি যেই সিরিজটা পাবো এটাকে আমি বলবো লাইম্যান সিরিজ, ওকে। অ্যান্ড লাইম্যান সিরিজের জন্য আমি যেই ল্যামডাটা পাবো, এই করসপন্ডিং ল্যামডার জন্য আমরা যেই রশ্মিটা পাবো ওইটা হবে অতিবেগুনি রশ্মি। আর যদি তুমি হচ্ছে NL এর মান 2 নেও, মানে কি, মানে দুনিয়ার যে কোনো হচ্ছে তোমার শক্তিস্তর থেকে আসুক, সে যদি 2-তে আসে থামে, তাহলে যেই সিরিজটা পাবো সেটাকে বলবো আমরা বামার সিরিজ। অ্যান্ড সেটা হচ্ছে আমার দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য দিবে, তার মানে এইটা আমরা কালার দেখতে পাবো। সো ওই জন্য তোমার এইখানে যতগুলো ইয়ে আছে সিরিজ, এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বামারটা। সো বামারটা ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে, ওকে। সো এবার সব প্যাস্টেন কি, ওই সেম, জাস্ট 3-তে যাবে N লোয়ার, তারপরে কি ব্র্যাকেট, তারপরে ফোন, তারপরে হামফ্রেশ। সো এগুলোর সম্বন্ধে আইডিয়া রাখবা। অ্যান্ড পরেরগুলো যেগুলো বললাম, এগুলো সব যেই ল্যামডা পাবা এগুলো হবে অবলোহিত রশ্মির জন্য। সো এই চারটা ভালো মতো মাথায় রাখবা, এটা রিটেনও আসে, MCQ আসে, জাস্ট একটু কেয়ারফুলি মাথায় রাখবা। এবার আসো বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। তোমাদের বইয়ে দেখবা যে তোমরা অতিবেগুনির জন্য যে ল্যামডাটা তার রেঞ্জ দেওয়া আছে, দৃশ্যমানের জন্য যে ল্যামডা তার রেঞ্জ দেওয়া আছে, তারপরে তোমার বিভিন্ন কালার, যেমন লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দেওয়া আছে, হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দেওয়া আছে, কমলার রেঞ্জ দেওয়া আছে। সো ওই রেঞ্জগুলো তোমরা ভালো মতো মুখস্থ করবা। হ্যাঁ ভাই ঠিক শুনছো, মুখস্থ করবা, কারণ এটার কোনো মানে ম্যাথ করে করে মনে রাখার কোনো ওয়ে নাই, ঠিক আছে। যদি পাও তাহলে সেটা ইউজ করবা, বাট মানে সেফ কে হচ্ছে তুমি হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে। তোমার অ্যাডমিশন যেটাই টার্গেট থাক, বুয়েট থাক, ডিইউ থাক, মেডিকেল থাক, হোয়াট এভার, তোমার এই দুটা চার্ট মুখস্থ করা লাগবে, ঠিক আছে। অ্যান্ড ভালো মতো মাথা রাখা লাগবে। এবার আসলে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তোমাদের অনেকের পরিচিত, অনেকের অপরিচিত, বাট হোয়াট এভার, এটার নাম হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো এটা অনেকেই শুনছো, অনেকে আবার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিম দেখছো যে শ্রোডিঞ্জারস ক্যাট, যে হচ্ছে বাঁচে আসছে না মরে আসছে, হোয়াট এভার, অনেক কিছু দেখে, ঠিক আছে। সো এটা হচ্ছে শ্রোডিঞ্জারস ইকুয়েশন। সো শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট ভাই, এটা তুমি মনে রাখতে হবে। তুমি এটা বুঝো না বুঝো ডাজেন্ট ম্যাটার, তুমি এটা যেন লিখতে পারো, ঠিক আছে। সো অনেক ভার্সিটিতে ডিরেক্ট বলে যে শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা লিখো। আবার তোমার হচ্ছে অনেক ভার্সিটি এরকম কোশ্চেন আসে যে এই যে 5 স্কোয়ার যে লিখছি, 5 স্কোয়ার হোয়াট ইজ ইকুয়াল টু কি, 5 স্কোয়ার জিনিসটা কি মিন করে।
সো জাস্ট এটুকু বলবা উত্তরে ফাই স্কোয়ার হচ্ছে কোন একটা অরবিটালে ইলেকট্রন পাবার সম্ভাবনাকে মিন করে, দ্যাটস ইট। এটুকু যদি লিখো তাহলে তুমি মূল আনসারটা লিখছো, এন্ড আগে পিছে তুমি যা ইচ্ছা অ্যাড করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। সো এই মোটামুটি এখানে। এবার আসো কিছু ম্যাথ। সো খুবই একটা ইজি ম্যাথ। হাইড্রোজেন পরমাণু কি বলছে, ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে কি কি কালার দেখা যাবে বা কি রং দেখা যাবে। সো দেখো এটা বুয়েটে আসছে, বাট এটা যদি তোমার ধরো ডিইউতে আসে কিংবা ধরো তোমার অন্য ভার্সিটি আসে, তখন ওরা কি করবে, একটু ইজি করে দিবে। একটু ইজি কি, জাস্ট তোমাকে কোন রং দেখা যাবে এটা চাইবে না, তোমাকে বলবে যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত, দ্যাটস ইট। বা চাইলে এটাও দিতে পারে, এটা তো ইজি ম্যাথ। সো কি করবো ভাইয়া, জাস্ট ফর্মুলা 1/λ ইজ ইকুয়াল টু কি RH 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার, তাই না? ওকে ফাইন। সো nh স্কোয়ার যে আমি লিখবো ভাইয়া, ঠিক আছে, nh স্কোয়ার আমি লিখবো, মানগুলো কত, হায়ার কোনটা বেশি, এটা 4। সো নিচে আমার হবে এখানে 4 স্কোয়ার, আর এখানে করতে হবে আমার 2 স্কোয়ার, শেষ, ঠিক আছে। সো মান বসাবা, ম্যাথ করবা, ল্যামডার মান বের করবা। ল্যামডার মান আসতে পারে 476 এত ন্যানোমিটারের আশেপাশে। কি কালার দিবে, এটা তোমার আসমানি কালার দিবে, দ্যাটস ইট। ওকে, তো এবার আসো, এই ম্যাথটা চাইলে তোমার একটু কঠিন করে দেওয়া যায়। কেমন, যদি তোমাকে বলে যে লিথিয়াম 2+-এর জন্য চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে কি রং দেখা যাবে, তখন কিন্তু ভাই তুমি যদি এটা করো তাহলে কিন্তু তোমার উত্তর মিলবে না। কেন মিলবে না, কারণ লিথিয়ামের জন্য তোমার পারমাণবিক সংখ্যা আলাদা। তখন কি করবা, সো এইটা দেওয়ার উদ্দেশ্য আমার এটাই যে তোমাকে যদি হাইড্রোজেন বাদে অন্য কিছু দেয় তখন কি করবা সেটার জন্য। তখন কিছুই না, পুরো ম্যাথ সেম থাকবে, জাস্ট তোমার এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ হবে। জেড স্কোয়ার কি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা কার, এখানে যেটা দেওয়া থাকবে সেটা। লিথিয়াম দেওয়া আছে, সো লিথিয়ামের জন্য 3 আসবে, সো 3 স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস নোটিস করো, এটা আমার 2+ করছি। 2+ কেন করছি, রিজনটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা মেইনলি হাইড্রোজেন কিংবা হাইড্রোজেনের মতো যারা তাদের জন্য। তার মানে কি, তার মানে তুমি লিথিয়াম 2+-এর জন্য বের করতে পারো, অথবা তুমি চাইলে এটা হিলিয়াম প্লাসের জন্য বের করতে পারো, ঠিক আছে। কিন্তু শুধু হিলিয়ামের জন্য তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা না, শুধু লিথিয়ামের জন্য এই ফর্মুলা ইউজ করতে পারবা না, কিন্তু লিথিয়াম 2+-এর জন্য হ্যাঁ পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে যদি এমন কোনো মূল্য দিয়ে দেয়, যেমন ধরো ক্লোরিন 16+, যেটা হচ্ছে নর্মালি পসিবলই না, ঠিক আছে। সো নর্মালি যেগুলো বড় বড় পারমাণবিক সংখ্যা চলে আসে, তখন তোমার এই ফর্মুলা দিয়ে ইনঅ্যাকুরেট মান আসে। তারপরে যদি পরীক্ষা দিয়েই দেয়, ইন দ্যাট কেস তুমি হচ্ছে এই ফর্মুলায় যেতে পারো। দেন তোমার কেয়ারফুল থাকা লাগবে যে এটা হাইড্রোজেনের মতো পরিমাণ হওয়া লাগবে, অ্যাটলিস্ট তার ইলেকট্রন সংখ্যাটা। দেন তোমার এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ দেওয়া লাগবে। আশা করি বুঝতে পারছো। এবার আসলে লাস্ট সেটা কি, যে তোমাকে যদি এইভাবে বলে যে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন প্যাস্টেন সিরিজের 4th লাইনের জন্য ল্যামডা কত হবে। সো এইরকম থাকবে, আর কিছু থাকবে না। তখন কি করবা, দেখো তোমার প্যাস্টেন সিরিজ বলছে, আর প্যাস্টেন সিরিজ মানে কি ভাইয়া, মানে হচ্ছে যেটার লোয়ার এন এর মান হচ্ছে 3, ঠিক আছে। সো এন এল এর মানটা হচ্ছে 3, তার মানে একটা মান পাই গেছো। এখন কথা হচ্ছে এন এইচ এর মানটা তোমার দরকার, তাহলে তুমি বের করতে পারবা, তাই না? সো এন এইচ এর মানটা কিভাবে বের করতে পারবা, সো প্যাস্টেন সিরিজের 4th লাইন মানে হচ্ছে ওইটা 3 তো ছিলই প্লাস 4, মানে টোটাল হচ্ছে 7। সো এইটাই হচ্ছে তোমার এন এইচ এর। সো এইভাবে তোমার কোশ্চেন দিতে পারে, ইন দ্যাট কেস তুমি এভাবে যাও, ঠিক আছে। সো এই মোটামুটি এইভাবে, এইটা খুবই ইজি টপিক ছিল, কিন্তু তার মধ্যে এই দুটো জিনিস দিয়ে তোমার কোশ্চেনটা একটু হার্ড করে দেওয়া পসিবল। সো ওইটা তোমাকে দেখাই দিলাম, তো আশা করি এখানে সমস্যা হবে না। সো এখানে তোমাকে প্র্যাকটিস করার মতো তেমন কিছু নাই, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে যেমন কোশ্চেন আসে ভার্সিটিতে একই কোশ্চেন আসে, সো সেম। তো এই টপিক মোটামুটি এই পর্যন্তই, চলো নেক্সট টপিকে। তো এবার দেখো তোমাদের অনেকের একটা মানে আতঙ্কের টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। সো দ্রাব্যতার গুণফল, এই জিনিসগুলো ট্রাস্ট মি ভাই, এগুলো খুবই ইজি, বাট তোমরা এটা ঠিক মতো ধরতে পারো না, এর সিকোয়েন্সটা ধরতে পারো না, দ্যাটস ওয়াই তোমরা এটা কঠিন মনে করো। সো চেষ্টা করবো আমি তোমাদের জিনিসটা সিকোয়েন্সটা ধরাই দিতে, তাহলে তোমার এটা ইজি লাগবে ইনশাআল্লাহ। সো দেখো শুরু করি। সো প্রথমে যেটা তোমার জানা লাগবে সেটা হচ্ছে একটা দ্রবণ কি জিনিস। দ্রবণ হচ্ছে তুমি একটা দ্রাবকে গুলবা, মিক্স করলা, যেটা উৎপন্ন হবে ওটাকে আমরা দ্রবণ বলি। তার মানে দ্রবণের টোটাল ভর যদি হয় বড় হাতের এম, দ্রবের ভর হয় যদি ছোট হাতের এম, তাহলে দ্রাবকের ভর কি হবে, এই দুটার বিয়োগফল। তার মানে বড় এম মাইনাস ছোট এম, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসলে আমরা কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করি যে দ্রবণ কত প্রকার, কি কি, এগুলা নিয়ে, তাহলে তোমার দ্রাব্যতা বুঝতে তোমার সুবিধা হবে। সো প্রথমে আসো দ্রবণ। সো দ্রবণ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত, আর একটা অতিপৃক্ত। এন্ড কথা হচ্ছে কোনটা কি। অসম্পৃক্ত দ্রবণ কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করি, আর 3টা নিয়ে আলোচনা করি, ওকে। আচ্ছা, তো আমি এখানে 3টা মানে পাত্র নিছি, 3টা পাত্রে আমার সেম দ্রাবক আছে, ওকে। এইটা তো আমার মনে করো 100 গ্রাম দ্রাবক, এটা তো 100 গ্রাম দ্রাবক, এটাকে 100 গ্রাম দ্রাবক। দ্রাবক মানে কি হইতে পারে, সেটা পানি, হইতে পারে অন্য কিছু। আচ্ছা, তো এই এ বি সি 3টা পাত্র আছে। এখন আমি লিখছি একটা কথা, দেখো দ্রাবকের ক্যাপাসিটি হচ্ছে 40 গ্রাম। এই কথাটা কেন লিখছি,
তুমি মনে করো তুমি হচ্ছে গ্লাসে শরবত বানাবা, ঠিক আছে, তুমি পানি দিছো, অনেকগুলো পানি দিছো, পানি দেওয়ার পর তুমি কি করছো, পানি দেওয়ার পর তুমি চিনি ঢালছো। এখন তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত চিনি ঢাললে সেটা গুলবে, বাট তুমি যদি বেশি চিনি দিয়ে দাও সেটা কি আর গুলবে? সেটা আর গুলবে না, সেটা দেখবা নিচে জমা হয়ে আছে, সেটা গুলে নেই। তার মানে ওই পরিমাণ পানি যেটা তুমি দিছিলা গ্লাসে, ওই পরিমাণ পানির একটা ক্যাপাসিটি আছে, চিনি নেওয়ার একটা ক্যাপাসিটি আছে। সিমিলারলি প্রতিটা দ্রাবকের একটা করে ক্যাপাসিটি আছে যে সে কত পরিমাণ দ্রব্য নিতে পারবে, ঠিক আছে। তো আমি ওটাই বলছি যে মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রাবকগুলার ক্যাপাসিটি হচ্ছে 40 গ্রাম দ্রব্য নেওয়ার। তার মানে এরা 40 গ্রাম দ্রব্য পর্যন্ত নিতে পারে, এর বেশি হলে নিতে পারবে না, ঠিক আছে। এখন তুমি তিনটা পাত্রে তিন রকম কেস ঘটাইছো। প্রথম পাত্রে কি করছো, প্রথম পাত্রে তুমি 30 গ্রাম দ্রব্য ঢালছো, তার ক্যাপাসিটি 40 গ্রাম, বাট তুমি তাকে দিছো 30 গ্রাম। তো কি হবে, 30 গ্রাম গুলে যাবে, বরং আরেকটু দিলেও গুলবে। সো এইরকম একটা দ্রবণ যেখানে তুমি তার ক্যাপাসিটির থেকে কম পরিমাণে দিছো দ্রব্য, ওই দ্রব্যটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। এবার বিপাত্রে কি করছো দেখো, বিপাত্রে তুমি 40 গ্রাম দ্রব্য দিছো। দেখো দ্রাবকের ক্যাপাসিটি ছিল 40 গ্রাম, কি 40 গ্রাম দ্রব্য, অ্যান্ড তুমি দিছো 40 গ্রাম দ্রব্য, তার মানে তার যতটুকু ক্যাপাসিটি ততটুকুই দিছো। এই টাইপের যে দ্রবণ এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি সি পাত্রে কি করছো, যে তুমি জানো তার ক্যাপাসিটি 40 গ্রাম, বাট তাকে তুমি দিছো 60 গ্রাম, তার মানে কি 40 গ্রাম গুলবে, বাকি 20 গ্রাম নিচে পড়ে থাকবে। এইরকম দ্রবণ যেখানে তোমার তার ক্যাপাসিটি থেকে বেশি পরিমাণে দ্রব্য যখন দিয়ে দাও, সেই দ্রবণটাকে বলা হয় অতিরিক্ত দ্রবণ, ঠিক আছে। সো এই গেল তোমার দ্রবণের কনসেপ্ট। এবার আসো তোমাকে বলি দ্রাব্যতা কি। দ্রাব্যতা হচ্ছে সেটাই যে কোনো একটা দ্রাবকের নর্মালি একটা নির্দিষ্ট হিসাব করা হয়, মনে করো 100 গ্রাম একটা দ্রাবকের বা 100 গ্রাম পানির। সো 100 গ্রাম পানির যদি আমি বলি এইভাবে যে 100 গ্রাম পানির তাকে আমি সম্পৃক্ত করতে যতগুলো আমার যতগুলো দ্রব্য দেওয়া প্রয়োজন, এই যে দ্রব্য অ্যাড করা প্রয়োজন, সেই সংখ্যাটাই হচ্ছে তোমার ওই যৌগের বা ওই মৌলের বা ওই তোমার কেমিক্যালের দ্রাব্যতা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো জিনিসটা কি, যে তোমার মেইনলি সম্পৃক্ত দ্রবণ বানাতে হবে, মানে তার ক্যাপাসিটি পরিমাণটা দিতে হবে, এন্ড ক্যাপাসিটি পরিমাণটাই বের করাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ, যে তোমার দ্রাবক যখন 100 গ্রাম তখন তার ক্যাপাসিটি কত, এটাই তুমি ইনডাইরেক্টলি বলতে পারো, এটাই হচ্ছে দ্রাব্যতা, সোজা বাংলা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন আসলে আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে টেম্পারেচার। দ্রাব্যতার উপর বেশ কয়েকটা নিয়ামক আছে, তোমরা এগুলো জানো, যে টেম্পারেচার আছে, প্রেশার আছে। আচ্ছা, তো প্রেশারটা একটু পরে আলোচনা করি, টেম্পারেচারটা নিয়ে আগে আলোচনা করি। টেম্পারেচারটার উপর দ্রাব্যতা নর্মালি মানে কি বলবো, নর্মালি ভালোই প্রপোর্শনাল, ঠিক আছে। নর্মালি প্রপোর্শনাল বলছি, সবসময় প্রপোর্শনাল এমনটা না। তার মানে কি, তার মানে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে তোমার দ্রাব্যতা বাড়বে, তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে তোমার দ্রাব্যতা কমবে। দ্রাব্যতা কমবে মানে কি, ওই দ্রাবকের ক্যাপাসিটি কমবে। দ্রাব্যতা বাড়বে মানে কি, ওই দ্রাবকের ক্যাপাসিটি বাড়বে। এখন দেখো তুমি যে তিনটা দ্রবণ নিছিলা, ইনিশিয়ালি আমি তিনটা ব্যাখ্যা করছি, যে এটা নাম কি অসম্পৃক্ত, এটা কি সম্পৃক্ত, এটা কি অতিপৃক্ত। এখন ওগুলা সবগুলোই ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তুমি যদি টেম্পারেচার কমাই দাও, টেম্পারেচার কমায় আমি আনছি 15 ডিগ্রি সেলসিয়াসে, এখন কি হবে, এখন তোমার দ্রাব্যতা কমে যাবে। দ্রাব্যতা কমে যাবে মানে কি, তার ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমবে না মানে কি, মানে আগে 40 গ্রাম দ্রব্য নিতে পারতো হাইয়েস্ট, এখন তার ক্যাপাসিটি কমে মনে করো হয়ে গেছে 30 গ্রাম, ঠিক আছে। এখন তার ক্যাপাসিটি হচ্ছে 30 গ্রাম। সো তুমি আগের মতোই, তুমি দ্রব্যের পরিমাণ চেঞ্জ করো নাই, জাস্ট টেম্পারেচারটা চেঞ্জ করছো। তো টেম্পারেচার চেঞ্জ করে আমি যখন 30 গ্রাম অ্যাড করবো, তখন দেখো তার ক্যাপাসিটি 30 গ্রাম, অ্যান্ড সেও 30 গ্রামই দিছে। তার মানে কি, ক্যাপাসিটির সমপরিমাণ দিচ্ছ না ভাইয়া। এখন যে তোমার এই অসম্পৃক্ত দ্রবণটা ছিল, ওইটা কি এখন সম্পৃক্ত দ্রবণে কনভার্ট হয়ে গেছে না? বুঝতে পারছো, আগে ছিল এটা অসম্পৃক্ত, কোন টেম্পারেচারে, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তুমি টেম্পারেচার কমাইছো, দ্রাব্যতা কমছে, দ্রাব্যতা কমছে মানে ক্যাপাসিটি কমছে, ক্যাপাসিটি কমে এক্স্যাক্টলি ওই মানটাই যখন হয়ে গেছে, তখন এই অসম্পৃক্ত দ্রবণটাই সম্পৃক্ত দ্রবণে কনভার্ট হয়ে গেছে, বুঝছো। সো এইভাবে তুমি টেম্পারেচার চেঞ্জ করে একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে কনভার্ট করতে পারো। এখন অনেকে বলতে পারো ভাইয়া এর 30 আমার দিছিলাম, ক্যাপাসিটি 30 আসছে, এটাকে অন্য হইতে পারতো না? অবশ্যই অন্য হইতে পারতো। তুমি যদি 15 ডিগ্রি সেলসিয়াস না করে তুমি যদি 14 ডিগ্রি সেলসিয়াস করতা, তাহলে কি তার ক্যাপাসিটি আরেকটু কমতো না? ক্যাপাসিটি মনে করো তখন হইলো তার 29, তখন কি এটা সম্পৃক্ত দ্রবণ হবে না? তখন এটা আবার অসম্পৃক্ত হয়ে গেল, সরি, তখন এটা অসম্পৃক্ত হবে না, তখন কি হবে, তার ক্যাপাসিটি থেকে বেশি চলে গেছে, তখন কি হবে, তা অতিপৃক্ত দ্রবণ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি টেম্পারেচার কমা বাড়া করে একটা দ্রবণকে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত, অসম্পৃক্ত থেকে অতিপৃক্ত করতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা, তো পরেরগুলো কাহিনী সেম, যে যেহেতু তার ক্যাপাসিটি এখন কমে গেছে, ধরো আমি 30-এ রাখলাম,
ধরো ক্যাপাসিটি 30 গ্রাম, তাকে দিচ্ছ তুমি 40 গ্রাম, এটাও অতিরিক্ত দ্রবণ, এটা তো অবভিয়াসলি অতিরিক্ত দ্রবণ। অতিরিক্ত দ্রবণ কি হবে, তোমার এখানে অধিকে পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো কি করছি, এবার টেম্পারেচার আমি বাড়াইছি, অনেক বাড়াইছি, যে আগে আমার ছিল যেখানে 25, আমি এখন করছি 50, প্রায় ডাবল করছি, ঠিক আছে। সো এখন তার মানে কি আমার দ্রাব্যতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে মানে কি আমার ক্যাপাসিটি বাড়ছে। সো মনে করো আমার ক্যাপাসিটি এখন হয়েছে 60 গ্রাম, যদি 60 গ্রাম হয় তুমি কিন্তু এই পরিমাণটা চেঞ্জ করো নাই, তখন 30 গ্রাম যেটা, এটা কিন্তু যখন তুমি অ্যাড করছো এটা কি অসম্পৃক্ত দ্রবণ, 40 গ্রাম যেটা সেটাও কি অসম্পৃক্ত দ্রবণ, কিন্তু 60 গ্রাম যেটা আগে ছিল অতিরিক্ত, এখন সেটা কি হয়ে যাবে সম্পৃক্ত। কেন? কারণ তার ক্যাপাসিটির সমানে হয়ে গেছে, ওই জন্য সম্পৃক্ত। আবার সেম কোশ্চেন যে ভাইয়া এটা কি মানে 60 হইতো, এটা কি অন্য কিছু হইতো না? হইতেই পারতো, তুমি 50 থেকে 51 করো, 52 করো, এটা চেঞ্জ হয়ে যদি তোমার 61 হয়ে যায়, তখন তো এটা সম্পৃক্ত থাকলো না, তখন কি হইলো যে ক্যাপাসিটি বেশি বাট দিচ্ছ কম, তখন এটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে যেত, ঠিক আছে। সো এইভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করে একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত বা সম্পৃক্ত দ্রবণকে মানে অসম্পৃক্ত বা অতিরিক্ততে কনভার্ট করতে পারো। সো এই কনসেপ্ট আমি কেন বললাম, এটা তোমার দ্রাব্যতার ম্যাথ করতে কাজে লাগবে। কেন কাজে লাগবে? তুমি অনেক সময় দেখবা যে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, তখন আমার অধক্ষেপ পড়বে, কত পড়বে? এখন কথা হচ্ছে অধক্ষেপ পড়বে কেন, এই যে এইটা হচ্ছে আনসার। তুমি যখন টেম্পারেচার কমাইছো, দ্রাব্যতা কমছে, ক্যাপাসিটি কমছে, বাকিটুকু কি আগে যেটা গুলে ছিল এখন এটা অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে উদাহরণগুলো আমি মাত্র দিছি, যে আগে ছিল সেটা মনে করো অসম্পৃক্ত, এখন হয়ে যাবে অতিরিক্ত, আগে ছিল সম্পৃক্ত, এখন হয়ে যাবে অতিরিক্ত, ঠিক আছে। আসলে বুঝতে পারছো? তো এই জন্য এই কনসেপ্টটুকু বললাম। এবার আসো আমরা হচ্ছে চাপের প্রভাব নিয়ে আলোচনা করি। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে এখানে তুমি দেখলে যে টেম্পারেচার বাড়লে দ্রাব্যতা বাড়তেছিল, এটা নট নেসেসারি সব যৌগের ক্ষেত্রে যে হবে এটা কখনোই গ্যারান্টি দিতে পারবে না, কারণ অনেক যৌগ আছে যেগুলো ইনভার্সলি কাজ করে। কেমন? সেখানে তুমি হচ্ছে টেম্পারেচার বাড়াবা কিন্তু দ্রাব্যতা কমবে, ঠিক আছে। সো ওইসব বই মানে যৌগ কি কি বা ওইসব মানে কেমিক্যাল কি কি এইসব তোমাদের বই আলোচনা করা আছে, একটু বইটা পড়বা অ্যান্ড ওগুলো মার্ক করে রাখবা। এটা মাথায় রাখবা যে কেমিস্ট্রিতে ব্যতিক্রম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার ব্যতিক্রমটাই পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, তাই কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যতিক্রম পাইলে সেটা তুমি মাস্ট জানা রাখবা, মাস্ট, ঠিক আছে। ওকে ফাইন। এবার আসলে চাপের প্রভাব। চাপের প্রভাবটা নর্মালি তোমার কঠিন পদার্থ কিংবা তরল পদার্থের ক্ষেত্রে হয় না। চাপের যে প্রভাবটা দ্রাব্যতার উপরে, সেটা নর্মালি গ্যাসীয় পদার্থের উপরে হয়, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি যদি গ্যাস বাড়াও বা চাপ বাড়াও, তাহলে কি হবে? দ্রাব্যতা বাড়বে, চাপ কমাইলে দ্রাব্যতা কমবে, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার আসলে দ্রাব্যতার আমরা কিছু গাণিতিক রাশিমালা দেখি। সো দ্রাব্যতা ইজগুলো কি দেখতেই পাচ্ছ, ইজগুলো হচ্ছে দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100। সো নর্মালি দ্রাব্যতাকে দুইভাবে আমরা ডিনোট করে থাকি, একটা হচ্ছে S গ্রাম দ্রব্য পার 100 গ্রাম পানি, এটা একটা একক। আরেকটা হচ্ছে মোলারিটি, যে তোমার গ্রাম পার লিটার, ঠিক আছে, বা মোল পার লিটার, হোয়াট এভার, যেটা ইচ্ছা নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো মানে যেটা ইচ্ছা বলতে তুমি হচ্ছে হয় এটা নিতে পারো যে পার 100 গ্রাম পানি, অথবা তুমি মোলারিটিতে যেতে পারো, ঠিক আছে। সো কোনটা কিভাবে করবা, এখানে যদি আমি এটা লিখে রাখছি, বাট তুমি জানো এটা কেমনে কনভার্ট করে বা কি করে, আশা করি তোমার এইসব জানা আছে। সো হাজারি স্যার মেইনলি ফলো করছে এইরকমটা, আর গুহ স্যার ফলো করছে হচ্ছে এইটা। সো যেটা আমি দেখছি যে এইটা তোমার খুবই ইজি, এটা তুমি 2-1টা ম্যাথ প্র্যাকটিস করলে পারবা, এটা আমি দেখাচ্ছি না তাই। আর মেইনলি ঝামেলা হয় এটাতে, সো আমি এটা একটু ফোকাস করি তোমাদের, ঠিক আছে। সো এখানে কি বলছে যে দ্রাব্যতা মেইন হচ্ছে দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100। তোমার এটা হচ্ছে দ্রাব্যতার ফর্মুলা। কোন এককে? যখন তোমার এটা হচ্ছে এত গ্রাম দ্রব্য, ঠিক আছে, পার 100 গ্রাম পানি বা পার 100 গ্রাম দ্রাবক, ঠিক আছে। আর অনেক সময় বলা হয় যে এইটার কোনো এককই নাই, অনেক সময় বলা হয় এটা একক। সো এগুলো নিয়ে ঝামেলা আছে, সো এটা নিয়ে পারা নেই। কখনো কখনো দেখবা যে বলছে যে 35 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা আমার 50, কোনো এক কিছু বলে নেই, একক বলে নেই, ওটাও সঠিক। আবার কোথাও দেখবে একক বসাই দিচ্ছে, ওটাও সঠিক। সো তুমি দেখবা যে কোন একক দিচ্ছে তার ভিত্তিতে আগাবা। যদি তোমার এই ফর্মুলা অনুযায়ী করতে লাগে, ইন দ্যাট কেস তোমাকে এককটা দিয়ে দিবে যে এটা আমার দ্রাব্যতা ছিল এত গ্রাম পার লিটার, দিয়ে দিল। তোমাকে বলতে পারে এটা আমার দ্রাব্যতা এত মোল পার লিটার, দেন কনভার্ট করবা। এইসব জিনিস আশা করি জানো। আচ্ছা, তো এই গেল। এটাকে আমি হচ্ছে এবার মানে দ্রব্য দ্রাবকের ভর দিয়ে লিখছি। সো যেটা তুমি দেখতেই পাইছো যে দ্রব্য কি, দ্রব্য হচ্ছে আমার ছোট হাতের m, আর দ্রাবক কি, দ্রাবক হচ্ছে আমার বড় m মাইনাস ছোট m। সো এটা আমি লিখছি যে S = m ডিভাইডেড বাই m - m × 100, ঠিক আছে। আচ্ছা, তখন একটা ম্যাথ দেখো, এখানে কি বলছে। এখানে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 80 হলে, সো দেখো একটা জিনিস নোটিস করো, তোমাকে দ্রাব্যতার একক দিছে, দেয় নাই। একক যদি না দেয় তাহলে এইটা ফলো করে নাই, ঠিক আছে, এটা ফলো করে নাই। তুমি চাইলে ওখানে জোর করে যেতে পারো, বাট কি দরকার ভাই, ডিরেক্টলি এখানে আসো। সো একক নাই, এখানে যাও। সো দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য আর দ্রাবক প্রয়োজন, এটা চাইছে। আচ্ছা, তো যেটা তুমি দেখলা যে দ্রাব্যতার ফর্মুলা ছিল একটা, এটা আমরা ফলো করব, বাট দ্রাব্যতার ম্যাথের একটা তোমার থাম্ব রুল হচ্ছে তুমি ঐকিক নিয়ম এটা ইউজ করবা।
দ্রাব্যতার ম্যাক্সিমাম ম্যাথে আমরা ঐকিক নিয়ম ইউজ করে সলভ করি, ঠিক আছে। সূত্র খুব কম ম্যাথেই আমরা ইউজ করি। যেই ম্যাথ আমরা ডিরেক্টলি দ্রব্য আর দ্রাবকের ভর জেনে যাই ওই ম্যাথ আমরা ফর্মুলা ইউজ করি, বাকি ম্যাক্সিমাম প্রায় সব ম্যাথেই আমরা ঐকিক নিয়ম ইউজ করি। সো এই ম্যাথ আমরা ঐকিক নিয়মে যাব যদি আমাদের এই মানগুলো ডিরেক্টলি না দেওয়া থাকে বা যদি আমরা না চাই, ঠিক আছে। সো কোশ্চেনে পড়া আমার কি চাইছে, দ্রাব্যতা দিছে, আমার একটা দ্রবণের পরিমাণ দিছে, বলছে ওই পরিমাণ দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব্য আর দ্রাবক প্রয়োজন। সো আমার তো দরকারই ভাই দ্রব্য দ্রাবক বের করা, ঠিক আছে। সো ওটা আমি কি এখান থেকে এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো না, তাই আমি কি করব, আমি হচ্ছে ঐকিক নিয়ম ইউজ করবো। সো এবার দেখো তোমাকে একটা কথা আমি বলে রাখছি যে দ্রাব্যতা 80, এটা মানে কি, এটা মানে 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য দিলে দ্রবণটা হবে সম্পৃক্ত, বুঝছো। সো তোমাকে চাইছে কি 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, আমরা করব কি, আমরা করব হচ্ছে ঐকিক নিয়ম। তার মানে আমাদের একটা লাইন সেট করতে হবে, যেই লাইনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে মনে করো একটা কিছু পাইলাম, দেন আমরা একে কত, দেন আমাদের ডিজায়ার কত, 1 কেজিতে কত, এইভাবে কাজটা করবো আমরা, ঠিক আছে। সো এইটুকু জাস্ট মুখে বললাম, এবার চলো ম্যাথটা করি। সো এখন দেখো আমার দরকার কি, আমার দরকার দ্রবণে আমি কনভার্ট করবো। সো তার মানে কি, দ্রাব্যতা 80 মানে আমি বলছি যে দ্রাব্যতা 80 মানে 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য নিতে হবে। তার মানে আমার দ্রবণ কতটুকু ভাই, দ্রবণ হচ্ছে দেখো 100 গ্রাম দ্রাবক 80 গ্রাম দ্রব্য, তার মানে আমার দ্রবণ কতটুকু, দ্রবণ হচ্ছে আমার 100 + 80 মানে কত, 180 গ্রাম, বুঝছো। তার মানে আমি কি বলতে পারি, এটা এমন কি সম্পৃক্ত দ্রবণ না, অবভিয়াসলি এটা দ্রাব্যতা, তার মানে এটা সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমি কি বলতে পারি যে আমার এখানে 80 গ্রাম দ্রাব্যতা হলে সম্পৃক্ত দ্রবণ কতটুকু, 180 গ্রাম। সো এই কথাটা আমি এভাবে বলতে পারি যে মিশাই দিই যে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য প্রয়োজন কতটুকু, 80 গ্রাম, ওকে। এখন 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য প্রয়োজন 80 গ্রাম। সো দেখো আমার এইটার মতো করে আমি লাইনটা সেট করে ফেলাইছি, সম্পৃক্ত দ্রবণ। এবার আমি জাস্ট আমার 180 গ্রামের জায়গায় ওখানে 1000 কেজি বসাই দিব, শেষ। সো আমি ঐকিক নিয়ম যেহেতু ইউজ করতেছি, ঐকিক নিয়ম আশা করি জানো যে প্রথমে কেমন 1 গ্রামের জন্য বের করি, তারপর কি আমার যেটা দরকার সেটা। সো 1 কেজি যেহেতু আমার চাইছে এখানে, ওই জন্য আমি 1000 গ্রাম দিলাম 1 কেজি কনভার্ট করে, ঠিক আছে। সো 1000 গ্রাম তাহলে কত আসবে, সো 80 × 1000 ডিভাইডেড বাই কত হবে, 180। সো এটা যদি ক্যালকুলেট করো তুমি, ক্যালকুলেট কত আসবে, 444.44 গ্রাম। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার দ্রব্য, ঠিক আছে। তোমার চাইছিল কি, দ্রব্য চাইছিল, এটা আমরা বের করে ফেলছি। এবার চাইছে কি, দ্রাবক চাইছে। সো দ্রাবক কতটুকু, সো দ্রাবক ভাই বের করা, এটা তোমার নতুন করে বলতে হবে। দ্রাবক কি জিনিস, যে দ্রবণ মাইনাস দ্রব্য, ওটাও দ্রাবক, m - m। সো তুমি এখানে ছোট হাতের m পাইছো, আর বড় হাতের m তো এটা দেয়া আছে। তার মানে তোমার দ্রাবক কতটুকু, দ্রাবক হচ্ছে 1000 মাইনাস ওটা 444.44 মানে কত, 555.56, ঠিক আছে। এই হচ্ছে আনসার। সো এইভাবে তুমি হচ্ছে দ্রাব্যতার ম্যাথ করবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো দ্রাব্যতার ম্যাথ কীভাবে করে, এই মোটামুটি। তো এবার দেখো যে দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল। সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে পড়ে আসছো ভালোই, তাই আমি এগুলাতে বেশি টাইম নষ্ট করবো না। আমি এই জিনিসগুলো এখন যতটুকু তোমাদের ভুল হয় ওইটুকু দেখায়, বাকিটা টানবো, ঠিক আছে। ওকে ফাইন। সো এবার দেখো যে দ্রাব্যতা গুণফল জিনিসটা কি আর আয়নিক গুণফল জিনিসটা কি, বা এদের মধ্যে ডিফারেন্সটা কি। সো তুমি আমাকে একটা জিনিস বলো যেটা তুমি এতদিন জ্ঞান অর্জন করছো, তোমাকে আমি যদি বলি যে এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়াতে তুমি দ্রাব্যতা গুণফলটা বের করো, তুমি কি করবা, সুন্দর মতো তুমি কি করো যে KSP নাও। আচ্ছা, KSP আগে তুমি একটা কাজ করো, কি কাজ করো, তুমি এটা ধরো S, তাহলে এটা কত আসে 2S, তাহলে এটা আসে 3S, এটা বের করো। তারপর কি করো, তারপর তুমি বলো যে KSP = কি, উপরেরটা নাও, উপরেরটা কি 2S, এইভাবে ব্র্যাকেট দাও, তারপর কি লিখো, এর পাওয়ারটা লিখে দাও উপরে, তাই না, 2, ফাইন, ইন্টু, দেন এটাকে লিখো 3S, এর পাওয়ারটা সুন্দর মতো 3 ছিল, মানে সহগ 3, ওই জন্য পাওয়ার হয়ে যাবে 3, আর নিচে কি ছিল A, সো ওই জন্য শুধু S। সো এটা তুমি আমাকে বল, এটা নর্মালি সবাই অ্যান্সার দাও, ঠিক আছে। আচ্ছা ফাইন। সো ধরলাম আমরা KSP, আমি যদি বলি KSP কি, তুমি বলবো ভাই এটা সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। আমি যদি বলি যে এইটা তুমি আয়নিক গুণফল বের করতে পারবা, অনেকে বের করতে পারো, অনেকে চুপ হয়ে যাও, বাট এটা চুপ হওয়ার মতো কোনো কথা না ভাইয়া। কেন, কারণ দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল দুটাই সেম জিনিস, কমপ্লিটলি সেম জিনিস, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স। কোথায় ডিফারেন্স, দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল পুরাই সেম, আয়নিক গুণফলটারই একটা ভার্সন হচ্ছে দ্রাব্যতা গুণফল। তুমি আয়নিক গুণফলটা যখন একটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বের করতেছো, ওইটারই স্পেশাল নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল, এক্সট্রা কোনো কিছুই নাই, ঠিক আছে। যেমন তোমার রেজাল্টের ক্ষেত্রে যেমন হয় যে তুমি A+ পাইছো, তো হচ্ছে GPA 5 লেখা থাকে, বাট একজন সব বিষয়ে A+ পাইছে, তাকে কি বলা হয়, গোল্ডেন A+, তার রেজাল্টে কি লেখা থাকে, গোল্ডেন A+।
লেখা থাকে না, ওটা একটি স্পেশাল নাম, ওরা ওই এ প্লাসটারই একটি স্পেশাল নাম আমরা দিছি গোল্ডেন এ প্লাস। সেম হচ্ছে এখানে, যে একটা আয়নিক গুণফল সে যদি সম্পৃক্ত অবস্থায় হয় ওটার একটি স্পেশাল নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল, এর নতুন কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। তো ডিফারেন্ট করার জন্য যে এটা আমার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, ওই জন্য ডিফারেন্ট করার জন্য আমরা নামটা দিচ্ছি ডিফারেন্ট। তার মানে দ্রাব্যতা গুণফল তোমার সম্পৃক্ত দ্রবণের হবে, অন্য কোনো দ্রবণ হবে না। বাট আয়নিক গুণফল সেটা অসম্পৃক্ত দ্রবণ হতে পারে, অতিরিক্ত দ্রবণ হতে পারে। কিন্তু যদি আয়নিক গুণফলটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যায় ওটার স্পেশাল নাম হয়ে যায় হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্যাটস ইট, সেম জিনিস, বুঝছো? জাস্ট জিজ্ঞাসা করবো যে ভাইয়া এখানে আপনি যেটা দিচ্ছেন এটা কি সম্পৃক্ত অবস্থায় নাকি অসম্পৃক্ত অবস্থায়? যদি আমি বলি এটা সম্পৃক্ত অবস্থায় তাহলে বলবো যে এটাই দ্রাব্যতা গুণফল, এটাই আয়নিক গুণফল। বাট আমি যদি বলি যে এটা না, সেটা সম্পৃক্ত অবস্থায় না, এটা অসম্পৃক্ত অথবা অতিরিক্ত অবস্থায়, দেন তুমি বলবা যে সুন্দর মতো ভাই এটা আয়নিক গুণফল, শেষ। দ্যাটস ইট, সিম্পল এস দ্যাট। আশা করি বুঝতে পারছো। এবার আসো, তোমাকে যদি আমি আরেকটা বিক্রিয়া দিই, এরকম একটা বিক্রিয়া দিয়ে আমি যখন বের করতে বলি যে বলো তো এটার দ্রাব্যতা গুণফল কিংবা আয়নিক গুণফল কি হবে। সো তোমরা অনেকে করো কি, তোমরা অনেকে আবার এস এর পর্যায়ে চলে যাও, যে আমার এস লাগবে, এখান থেকে আমার পিএস বের করতে হবে, এখান থেকে আমার কিউএস বের করতে হবে। ভাই ট্রাস্ট মি, বাট এই তুমি এইরকম ঝামেলায় যাচ্ছ কেন? তুমি এস দিয়ে পিএস কিউএস এ যাচ্ছ কেন? যদি এমন হয় যে ম্যাথটা সলভ করার ক্ষেত্রে তোমার এস এর মান দেয়া আছে কিংবা এস এর মান তোমার বের করতে হবে বা এই দ্রাব্যতা তোমার চাইছে বের করতে হবে, তখন তুমি এইভাবে যাচ্ছ, ওইটা আলাদা ব্যাপার। বাট তুমি এরকম ম্যাথ দেখলেই, তোমার কেএসপি চাইলেই তুমি ডিরেক্টলি এসে যাচ্ছ, এইটা কিন্তু মানে কাম্য না, ঠিক আছে? সো করবা কি, দেখো তোমার এইটা যেটা লিখছো মানে যেটা আমি তোমাদের মতো করে লিখছি এই জিনিসটা কিন্তু কারেক্ট না। কারণ এটা যদি এস হয় এটা পিএস কেমনে হবে? কারণ কি আর কি একটা সহগ আছে না এম, সো এটা নিয়ে ডিল করতে হবে না। সো তোমাকে তখন বলতে হবে এটা যদি এমএস হয়, ইন দ্যাট কেস এগুলো কাটাকাটি যাবে, অনেক ভেজাল হবে। সো যেটা সিম্পলার ভার্সন বা সিম্পল ভার্সন সেটা কি, সেটা হচ্ছে তুমি সুন্দর করে বলবা যে কে আইপি। হ্যাঁ, যদি আমি উল্লেখ করে দিই এটা সম্পৃক্ত দ্রবণ, দেন তুমি আইপির জায়গায় এসপি বলতে পারো, কোনো সমস্যা নেই। সো কে এসপি যেগুলো কি হবে, দেখো তোমার যে উৎপাদ ওগুলা লিখবা। সো উৎপাদ কে কে, এখানে তোমার উৎপাদ দেখছো পিসি, ওকে ফাইন। সো পিসি, আর এখানে আরেকজনকে কিউডি, ফাইন। এন্ড এদের পাওয়ার কে, পাওয়ার যাবে না, সো পি, আর পাওয়ার কে কিউ, ডিভাইডেড বাই কি হবে এম এ, আর পাওয়ার কত এম, দ্যাটস ইট। এস এর প্যারা নেই, এস নিলে বড় রঙ এখানে তোমার ঝামেলা হইতো দুনিয়ার, ঠিক আছে? সো এইভাবে করতে পারো চাইলে। আচ্ছা, তো এই মোটামুটি তোমার দ্রাব্যতা গুণফল। এবার আসলে দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল ইউজ কোথায় হয় তার আগে বলে রাখি, দ্রাব্যতা গুণফল যেটা তুমি বের করবা কেএসপি, এটা অবভিয়াসলি তোমার স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে বের করতে হবে। তোমার যদি মানে তীব্র দ্রবণীয় হয় সেক্ষেত্রে তোমার এটা কেএসপি বের করতে পারবে না। আচ্ছা, তো ইউজ কোথায় এটা জানো, যে কেআইপি আলাদা করে বের করতে হয়, দেন কেএসপির ডাটা আমাদের দেয়া থাকে, ওটার সাথে আমরা তুলনা করে বলি যে দ্রবণটা কি আমাদের অধিক্ষিপ্ত হবে নাকি এটা সম্পৃক্ত নাকি। সো দেখো, যদি তোমার কেআইপির মানটা কেএসপির মান থেকে বড় হয় তাহলে কি অধিক্ষিপ্ত হবে, যদি সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণে অধিক্ষেপ আসে না, তার মানে অধিক্ষিপ্ত হবে না। আর যদি তোমার কেআইপির মানটা কেএসপি থেকে ছোট হয় তাহলে কি হবে, তাহলে ওটা তো ভাই এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, এখানে অধক্ষেপের তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি, অ্যান্ড এইটার উপর বেস করে অনেক ম্যাথ আছে, সো তোমরা ওই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এবার আসো কমন আয়ন। কমন আয়ন নাম শুনলে তোমাদের আরেকটা আতঙ্ক চলে আসে যে ভাই কমন আয়ন জিনিসটা কি। বাট এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমার দ্রাব্যতার কনসেপ্ট আর হচ্ছে দ্রাব্যতা গুণফলের কনসেপ্টের কম্বিনেশন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে আমি বলছিলাম না টেম্পারেচার কমাইলে দ্রাব্যতা কমে, আবার কোনো কোনো যৌগের দ্রাব্যতা টেম্পারেচার বাড়াইলে দ্রাব্যতা কমে, আবার কোনো কোনো যৌগের কি হয়েছে যে যেমন গ্যাসিয়াস যদি হয় তাহলে কি হয়, তুমি যদি প্রেশার কমাও তাহলে দ্রাব্যতা কমে। সো ওইরকম একটা নিয়ামক বলতে পারো যে কমন আয়ন, তুমি যদি কোনো একটা কমন আয়ন অ্যাড করো তাহলে তোমার দ্রাব্যতা কমবে। কমন আয়ন মানে কি, কমন আয়ন মানে সেম আয়ন। সো এই টাইপের কমন আয়নের ম্যাথ কীভাবে করে, যে তোমাকে হচ্ছে অলরেডি একটা দ্রবণ দেওয়া থাকবে অথবা দ্রবণ বানাইতে বলবে, হোয়াট এভার। আমি এখানে বানানো মানে তৈরি করা দ্রবণ নিছি। সো একটা দ্রবণ সিলভার নাইট্রেট ছিল, এখানে তুমি এক্সট্রাভাবে পটাশিয়াম নাইট্রেট অ্যাড করছো, কতটুকু অ্যাড করছো ওই পরিমাণটা দেওয়া আছে। এটা তুমি যখন অ্যাড করছো তখন তোমার চাইছে যে এটা কি মানে এখন অধিক্ষিপ্ত হবে কিংবা নাকি হচ্ছে এটার দ্রাব্যতার কি চেঞ্জ হবে, এগুলো তোমার কাছে জানতে চাইছে। এই টাইপের ম্যাথে কি করবা, দেখো তোমার আগে থেকে কেএসপির ভ্যালু দেওয়া আছে, ওইটা অ্যাড করার আগে, এটা অ্যাড করার আগে কেএসপির ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে ফাইন। সো তোমার পরে কি করতে হবে, পরে ওটা অ্যাড করার পরে দ্রাব্যতা চেঞ্জ হয়েছে ওটা বের করা লাগবে। সো এটা টাইপের ম্যাথ খুবই ইজি। কীভাবে করবা দেখো, তোমার যেগুলা তোমার কাছে দেওয়া আছে ওগুলো তুমি ভাঙবা। সো প্রথমে তোমার দেওয়া আছে কি সিলভার নাইট্রেট, এটা তুমি যদি ভাঙো তাহলে কি পাবা, সিলভার পাবা আর নাইট্রেট পাবা, ফাইন। আরেকটা কি আছে তোমার পটাশিয়াম নাইট্রেট। একটা জিনিস নোটিস করছো আই গেস, যে পটাশিয়াম নাইট্রেট লেখার সময় আমি কি লিখছি একটা তীর, বাট সিলভার নাইট্রেটের সময় দুইটা তীর। কেন? কারণ এটা স্বল্প দ্রবণীয়, এটা কেএসপি পসিবল, ওটা আমার তীব্র, ওটা কেএসপি পসিবল না, ওকে? আচ্ছা, সো এখন দেখো এটা আমার আগে থেকে কত ছিল
0.5 মোলার বা কিছু একটা ছিল, বা আমি ধরলাম এটা আমার এস ছিল, ঠিক আছে। আচ্ছা, এইটা কত ছিল আমার, এটা ছিল 0.1, তাহলে এটা 0.01, এটা 0.01। এখন পাত্র তো একটাই ভাই, একটা পাত্রে অ্যাড করছো, ওইখানে দেখো নতুন করে যেটা আসছে নাইট্রেট, আগেও ছিল নাইট্রেট, তার মানে পাত্রে এখন নাইট্রেটের পরিমাণ চেঞ্জ হয়ে গেছে না? নাইট্রেটের পরিমাণ কি আগে এখন কি অ্যাস পরিমাণ আছে? না, চেঞ্জ হয়ে গেছে। এখন পাত্রের নাইট্রেটের পরিমাণ চেঞ্জ হয়েছে, এর সাথে সাথে নাইট্রেটের দ্রাব্যতাও চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা কেয়ারফুল থাকবা যে পরিমাণ আর দ্রাব্যতা দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, বাট এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রায় সিমিলার, ওই জন্য আমি একটা রাশি দিয়ে দুটা ডিনোট করছি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমার দ্রাব্যতা চেঞ্জ হয়ে গেছে, আমি ওই দ্রাব্যতাটাকে ধরো আমি S1 দিয়ে প্রকাশ করলাম, এখন আমার চেঞ্জ হওয়া দ্রাব্যতা আমি ইউজ করতেছি, সো S1, ওকে ফাইন। এখন দেখো আমার এটা S1 থাকার কথা, কিন্তু আমার পাত্রে যেহেতু এক্সট্রাভাবে নাইট্রেট আসছে কতটুকু 0.01, ওইটা আমরা অ্যাড হবে 0.01, ঠিক আছে। এখন তোমার পাত্রে তুমি কেএসপি বের করো সিলভার নাইট্রেটের, তো সিলভার নাইট্রেটের কেএসপি যদি তুমি বের করো, সরি কেআইপি যদি বের করো, তাহলে কি আসবে? প্রথমে কি নিবা? সিলভারটা, তার মানে কি S1 ইন্টু তুমি কি করবা নাইট্রেটের নিবা, নাইট্রেটের কত S1 প্লাস 0.01। এবার কি করবা? সিলভার নাইট্রেটটা নিবা, তাই না, S1। বাট না, এটা নিতে পারবা না, কেন? কারণ এটা হচ্ছে সলিড। তুমি জানো এটা, আশা করি, যে শুধুমাত্র অ্যাকুয়াস কিংবা গ্যাসিয়াস ওগুলোর ক্ষেত্রে তুমি অ্যাড করতে পারবা, সলিড কিংবা লিকুইডের তুমি নিতে পারবা না, ওগুলোর জন্য 1 নিতে হয়, সো 1। সো এখন এটা তুমি ক্যালকুলেট করবা, এটা তোমার কেএসপি, সরি, ঠিক আছে। সো এইটা তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যে মানটা পাবা S1 এর, ওটাই হচ্ছে এটা নতুন দ্রাব্যতা। সো এইভাবেই তোমার কমন আয়ন ম্যাথ করতে লাগে। এখন দেখো একটা জিনিস তোমাকে বলে দিই, যদি তোমার এটা পটাশিয়াম নাইট্রেট না দিয়ে তোমাকে যদি ক্যালসিয়াম নাইট্রেট দিত, ইন দ্যাট কেস তুমি কি করতা? সিম্পল জিনিস ভাই, তোমার যদি 0.01 মোলার দেয় এটা টোটালটা, তাহলে তুমি নাইট্রেট পাচ্ছ কতটুকু? নাইট্রেট পাবা আর কি ডাবল পাবা না? অবশ্যই ডাবল পাবা। ইন দ্যাট কেস তোমার এখানে ডাবল দিয়ে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে, দ্যাটস ইট, ঠিক আছে, তারা নেই। আর যদি তোমার এমন একটা আয়ন দিত, মনে করো তোমার ছিল আগে থেকে ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তো এই জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড ছিল মনে করো, তো তখন কি আসবে যে ক্যালসিয়াম 2 প্লাস 2Cl-, তখন দেখো এখানে কিন্তু তোমার স্কোয়ার চলে আসতো। যদি দেখো যে তোমার স্কোয়ারের জন্য এমন হয়ে গেছে যে এটা কমন আয়ন হয়েছে, এখানে তোমার কিউব চলে আসছে, ইন দ্যাট কেস তুমি হায়ার ভ্যালুগুলা অ্যাভয়েড করতে পারো, যে S1 এর ধরো S1 কিউব, S1 4 এগুলো মানে অ্যাভয়েড করতে পারো। কোনটার? কমন আয়নের, এটা চেঞ্জ করবা না, ঠিক আছে। সো এই মোটামুটি জিনিসগুলো তোমাদের ভুল হয়, সো আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি। সো এগুলা কেয়ারফুল থাকে ম্যাথ করবা, তাহলে তোমাদের এই টপিকে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার দেখো কিছু ম্যাথ, সো এই ম্যাথটা কি আসছে দেখো এখানে বলছে তোমার 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এর দ্রাব্যতা বের করো, যেটা তোমার গ্রাম পার লিটার এককে বের করতে হবে, ওকে ফাইন। সো এটা কিভাবে বের করতে পারবা? সো এটা আমি তোমাকে শর্টকাট বলে দিই, যখন তুমি দেখবা যে তোমার গ্রাম পার লিটার বের করতে বলছে, ইন দ্যাট কেস তুমি কি করবা? দেখো তোমার তুমি দ্রাব্যতার ইয়াটা কি জানো, দ্রাব্যতার যেই কনসেপ্টটা সেটা তুমি 100 গ্রাম দিয়ে শিখছো, বাট তুমি যেটা তোমাকে আমি বলছিলাম হাজার স্যারের বই আছে, সেটা অনুযায়ী যদি তুমি যাও সেটা খুবই ইজি। তখন তোমাকে আমি আশা করি বলে দিয়েছিলাম যে অ্যাসিডগুলো কি ছিল, অ্যাসিডগুলো ছিল W/V, তাই না, যেখানে এটা ছিল তোমার গ্রামে আর এটা ছিল লিটারে। সো এটাই তোমার কাছে জানতে চাইছে, ওকে। সো ডিরেক্টলি এটা চাইছে, তার মানে আমার W মান কত, এখানে 5 গ্রাম দেওয়া আছে, ফাইন। আর V এর মান কত আমার 50 ml, তো আমার কি ml রাখলে হবে না ভাই, আমার ml রাখলে হবে না, আমার লিটার করা লাগবে। সো ডিভাইডেড বাই 1000, সো এটা করলে তোমার যেটা আসবে ওটাই হচ্ছে ডিজায়ার্ড আনসার, ঠিক আছে। সো এটা করলে কি আসবে বলো দেখি ভাইয়া? এটা আসলে হচ্ছে তোমার সুন্দর করে আসবে 100, ঠিক আছে, 100 গ্রাম পার লিটার, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসলে পরেরটা কি বলছে যে ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা যদি 2 × 10⁻⁴ হয়, তাহলে এর কেএসপিটা কত? ওকে ফাইন, কেএসপি বের করবো। সো কেএসপি আমার কার জন্য বের করবো? এটার জন্য CaF2। আচ্ছা, আমার দ্রাব্যতা দেওয়া আছে, এইবার আমি যাবো ওই আমার ট্রেডিশনাল ওয়ে যেটা, সেটাতে। তার মানে কি ক্যালসিয়াম 2 প্লাস 2F-, তার মানে এটা যদি আমার S হয়, এটা কত S, এটা 2S। যেহেতু আমার দ্রাব্যতা দেওয়া আছে ওই জন্য আমি এসে গেলাম, দ্রাব্যতা না দেওয়া থাকলে আমি এসে যাইতাম না, ওকে ফাইন। সো আমার কি লাগবে? কেএসপি। সো কেএসপি আমরা কেমন বের করি? সরি, আমার কলম অনেকক্ষণ বাইরে ছিল, সো লিখতেছে না ঠিক মতো। আচ্ছা, সো কেএসপি কি হচ্ছে? সো কেএসপি হচ্ছে তোমার কি হবে? কেএসপি হচ্ছে যেহেতু এটা সলিড, তার মানে আমার এই দুটার গুণফল হবে, তার মানে S × 2S²। সো এটা তুমি হিসাব করবা, যা আসবে সেটাই আনসার, ওকে ফাইন। এবার আসো পরেরটায়, কি বলছে যে 5টি আয়ন উৎপন্ন হয় এরূপ দ্রব্য তোমার দেয়া আছে, বলছে দ্রাব্যতা গুণফল কত। সো এটাও সেম, আর এটা তোমার হিসাব করা লাগবে না, আশা করি এটা জানো যে এইটা আসবে 108 S⁵, দ্যাটস ইট, ওকে
সো এটা কীভাবে আসছে ভাইয়া, সেম প্রসেস আসছে, তুমি ভাঙবা, ভাঙার পর কাজ করবা, শেষ। আর যদি একদমই না পারো তাহলে আমি ভাঙিয়ে দিচ্ছি, তুমি বাকি কাজটা করে নাও, ঠিক আছে। সো এই যে ক্যালসিয়াম ফসফেটটা তোমাকে দেওয়া আছে, তোমার এটা ভাঙতে হবে। কী করবা তাহলে, ক্যালসিয়াম আয়ন হবে আর কি ফসফেট আয়ন হবে, ফাইন। সো ক্যালসিয়াম আয়ন কয়টা হবে ভাইয়া, দেখতে পাচ্ছ 3টা ছিল, সো 3 2 প্লাস, আর ওটা কয়টা ছিল 2টা, সো 2 3 মাইনাস। সো এটাই এখন তুমি ভাঙাভাঙি করো, এস বসাও, আচ্ছা আমি বসাই দিই, এটা এস হলে এটা কত 3s, এটা 2s। সো এখানে ক্যালকুলেট করো তাহলে এটা চলে আসবে, ওকে। সো এই মোটামুটি এরকমই ম্যাথ আসে বারবার, সো হচ্ছে বাকিগুলো রিপিট একই টাইপের, সো ওই জন্য ওগুলো দেখায়নি। সো এইরকম ম্যাথ করবা তাহলে মোটামুটি তোমার এই চ্যাপ্টার শেষ বলতে পারো। কেন শেষ বলতে পারো, এরপরে তো বেশ কয়েকটা জিনিস আছে, যেমন অনেকে বলতে পারো ভাই এরপরে তো আয়ন শনাক্তকরণ আছে। হ্যাঁ ভাই, শনাক্তকরণ আছে, তারপরে হচ্ছে আমি বলি নিজে, তারপরে দ্রাবক নিষ্কাশন আছে, এরপরে তোমার পাতন আছে, আংশিক পাতন আছে, তারপরে তোমার ক্রোমাটোগ্রাফি আছে। বাট আমি যেটা দেখলাম যে তোমাদের সরকার বলছে যে, বা সরকার এটা তোমাকে হচ্ছে মানে বলতেছে যে তোমাদের অ্যাডমিশন এক্সাম হইতে পারে ইয়াতে শর্ট সিলেবাসে। দ্যাটস ওয়াই শর্ট সিলেবাসে যেগুলো ইনক্লুড নাই, আমি চাচ্ছি না যেগুলো তোমাকে নতুন করে ইন্ট্রোডিউস করতে, কারণ একে তো তোমরা ওগুলো পড়ো নাই, তারপরে আমি যদি অ্যাডমিশনের মধ্যে টানে পড়াই, যদিও আমি টানি নাই, আমি কিন্তু অনেকটাই তোমাদের থিওরি বুঝাইছি, কারণ কেমিস্ট্রি ক্ষেত্রে থিওরি বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি তোমার ধরে ধরে থিওরি বুঝাইছি, যদিও আমার অনেক স্পিডে যাওয়ার কথা ছিল, আমি আমি হচ্ছে তোমার অনেক আস্তে ধীরে বুঝাইছি। বাট পরের টপিকগুলো আমি যদি তোমার বুঝাতে চাই, এটা একাডেমিক ক্লাসের মতো হয়ে যাবে, সো এটা পসিবল না। সো তুমি এখন জানো কি না সেটা আমার জানা লাগবে আগে, সো এটা হচ্ছে মূল কথা। আর হচ্ছে ওই জন্য আমি এগুলো দেখাচ্ছি না, যদি সরকার বলে দেয় যে না ফুল সিলেবাসে হচ্ছে অ্যাডমিশন কোচিং হবে, ইন দ্যাট কেস আমরা হয়তো এটা ইনক্লুড করে দিতে পারি, ঠিক আছে। সো ওটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। তবে এর মধ্যে দুই একটা টপিক খুব ইম্পর্টেন্ট ছিল, যেমন আয়ন শনাক্তকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল ভাই। এটা তুমি ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো, সবগুলোতেই লাগে খুবই, ঠিক আছে। সো তুমি যদি পারো ওইটুকু একটু পড়ে নিবা, ওইটুকু বোঝানোর মতো তেমন কিছু নাই, জাস্ট বই দেখে নিজের মতো সাজায় নিয়ে একটু মুখস্থ করে পড়বা, ওখানে তোমার মানে নতুন করে বোঝার মতো কিছু নাই, সো নিজে পড়তে হবে, ঠিক আছে। সো ওইটা কাজ করবা। আর বাকিগুলা তুমি মোটামুটি আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ কিন্তু শিক্ষা পরীক্ষার মাধ্যমে। সো ওইটা হচ্ছে তোমাদের বইয়ে আছে অ্যান্ড খুবই ইজি জিনিস, বাট খুবই ইম্পর্টেন্ট। তো কয়েকটা আছে মাত্র ভাইয়া, যেমন সোডিয়াম কি হয় শিক্ষা পরীক্ষায়, সোডিয়াম কি কালার দেয়, সোনালি হলুদ, ক্যালসিয়াম কি কালার দেয়, ইটা নেয় লাল, এরকম একটা ছক আছে, ছকের মধ্যে বেশ কয়েকটা দেওয়া আছে। সো ওগুলো ভালো মতো জেনে রাখবা, তাইলে মোটামুটি শেষ। সো এই চ্যাপ্টার মোটামুটি শেষ, অ্যান্ড এই ভিডিওর এই পার্টটা মোটামুটি এখানে শেষ। চলো আমরা পার্টের নেক্সট মানে এই লেকচার নেক্সট পার্টে যাই, যেটা হচ্ছে তোমার তড়িৎ রসায়ন। তো এই চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। আর তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাইয়া এরপরে তারও বেশ কয়েকটা টপিক আছে, যেমন আমি নিজে বলি যে এরপরে আছে তোমার আয়ন শনাক্তকরণ আছে, দ্রাবক নিষ্কাশন আছে, তারপরে তোমার ক্রোমাটোগ্রাফি আছে, তার আগে তোমার পাতন, আংশিক পাতন, তারপরে ঊর্ধ্বপাতন, এগুলো জিনিসপত্র আছে। বাট এই জিনিসগুলো তোমাদের শর্ট সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই আমি এগুলো দেখাচ্ছি না। সরকার যেহেতু তোমাদের একটা ইঙ্গিত দিছে যে শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হইতে পারে, দ্যাটস ওয়াই আমি এগুলো বলতেছি না। বা ঠিক আছে, কারণ হচ্ছে আমি দেখো তোমার যেই সব আমি থিওরি মাত্র দিলাম, সেগুলো কিন্তু আমি যদিও অ্যাডমিশনের ক্লাস হিসেবে আমার অনেক টানার কথা ছিল, স্টিল আমি কিন্তু ধরে ধরে তোমার থিওরি দিছি, কারণ আমি জানি ভাই তোমার কিছু না কিছু ল্যাকিংস আছে, হয়তো তোমার নাই, বাট আরেকজন যে ভিডিওটা দেখতেছে ওর ল্যাকিংস আছে ফর শিওর। সো ওই জন্য আমি ধীরে ধীরে থিওরি দিছি, কারণ হচ্ছে টানে থিওরি দিলাম হয়তো কিছুই বুঝলা না, আমি চাচ্ছি না যে এরকম হোক, আমি চাচ্ছি যে তুমি এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছো, তুমি একটু হলেও যেন কিছু একটা শিখতে পারো। দ্যাটস ওয়াই আমি ধরে ধরে থিওরি আস্তে আস্তে গেছি। এখন আমি যদি তোমার দ্রাবক নিষ্কাশন বুঝাইতে চাই, তোমাকে যদি আমি হচ্ছে ক্রোমাটোগ্রাফি বুঝাইতে চাই, এগুলা একাডেমিক ক্লাসের মতো অনেক টাইম নিয়ে বুঝাইতে হবে। সো অ্যাডমিশন ক্লাসে অত টাইম নাই, তাই আমি আর যেহেতু তোমাদের এগুলো শর্ট সিলেবাসে ইনক্লুডেডও নাই, ওই জন্য হচ্ছে আমি এগুলো এখন দেখাচ্ছি না। বাট যদি সরকার এভাবে বলে দেয় যে তোমার হচ্ছে ফুল সিলেবাসে এক্সাম হবে, দেন হয়তো আমরা এগুলা ইনক্লুড করে দিতে পারি পরবর্তীতে, ঠিক আছে। সো আপাতত যেহেতু নাই, সো আমরা এগুলা বাদ দিচ্ছি। সো এই মোটামুটি। আর একটা কথা বলে রাখি যে আয়ন শনাক্তকরণের যে টপিকটা আছে, এটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, এইচএসসি তো পার করে গেছো তো শেষ, তো অ্যাডমিশনের তুমি বুয়েট বলো, মেডিকেল বলো, ডিইউ বলো, হোয়াট এভার, সবগুলোতে ওই জিনিসটা খুবই লাগে। যেমন তোমাকে ফেরাস আয়ন, ফেরিক আয়ন কীভাবে টেস্ট করবা, বা তুমি হচ্ছে হলুদ পদক্ষেপ পাইছো, এখন তুমি কোন আয়ন পাইছো, এইসব জিনিস জানা লাগে। এখানে বোঝানোর মতো কিছু নাই, বাট পড়ার মতো অনেক কিছু আছে, সো তোমার নিজে পড়তে হবে, ঠিক আছে। সো ওইটা একটু ভালো মতো পড়বা। আরেকটা জিনিস আমি স্কিপ করছি, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা আয়ন টেস্ট। ওই জিনিসটা তুমি ভালো মতো পড়বা। কেন পড়বা? কারণ ওটা খুবই আসে অ্যান্ড খুবই ইজি জিনিস। সে যদি ভুলে যাও আমি বলে রাখি, যেমন হচ্ছে তোমার বলে শিক্ষা পরীক্ষায় সোডিয়ামের আয়নটা কী কালার দেয়, সো সোনালি হলুদ, খুব ইজি জিনিস। তোমাকে বলে যে ক্যালসিয়াম আয়ন কী কালার দেয়, ইটা নেয় লাল। ওইখানে দুই একটা জিনিস আছে, আরও 4-5টা টোটাল, সো ওগুলো ভালো মতো পড়বা, দ্যাটস ইট। সো এই চ্যাপ্টার মোটামুটি এইখানেই, অ্যান্ড এই লেকচারের এই পার্টটা এইখানেই শেষ।
চলো আমরা এবার নেক্সট পার্টে যাই, যেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা চলে আসছি আমাদের লেকচারের সেকেন্ড পার্টে, যেখানে আমরা মেইনলি তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। সো তড়িৎ রসায়ন সম্বন্ধে তোমাকে যখন পড়ানো হয় তার প্রথমেই তোমাকে একটা শাড়ি মানে দেখানো হয়। কোন শাড়ি? সেটা হচ্ছে ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ, বা বাংলায় হচ্ছে সেটা হচ্ছে তোমার বলতে পারো ধাতুসমূহের সক্রিয়তার সারি। সো এইখানে এটা প্রথমে তোমাকে দেখতে হবে যে মানে জিনিসটা কি, ঠিক আছে? সো দেখো এখানে আমি বেশ কয়েকটা মৌলের নাম লিখছি, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, তারপরে তোমার এভাবে লিখতেছি অনেকগুলো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে অনেকগুলো লিখছি, ঠিক আছে? সো এইটা তোমার কেন জানা লাগবে? এই সিরিজটা হচ্ছে তুমি তড়িৎ রসায়ন শিখতে গেলে তোমার প্রায় পদে পদে লাগবে, ঠিক আছে? হয় তোমাকে এই সিরিজটা লাগবে কিংবা এর মডিফাইড সিরিজটা লাগবে, ঠিক আছে? সো এর মডিফাইড সিরিজটা কি এটা আমরা একটু পরে জানবো। আগে আমরা এই সিরিজটা দেখি, এই সিরিজটা আমরা কি মিন করে। সো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমরা বেশ কয়েকটা মৌলের নাম লিখছি। এখানে দেখো আমি কি লিখছি, যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এরা কি করে, এরা লিকুইড পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। সো দেখো লিকুইড পানি কিন্তু ভাই অনেক স্ট্রং একটা যৌগ। সো ওইখান থেকে হাইড্রোজেন বের করতে গেলে তোমার অনেক স্ট্রং হওয়া লাগবে। তার মানে এরা নিশ্চয়ই অনেক স্ট্রং মৌল। অনেক স্ট্রং বলতে কি, অনেক সক্রিয় মৌল। দ্যাটস ওয়াই তারা লিকুইড পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারতেছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি বেরিয়াম দিয়ে। দেখো বেরিয়াম সলিড বেরিয়াম দিয়ে তুমি যদি লিকুইড পানির সাথে বিক্রিয়া দাও, দেন উৎপন্ন হবে তোমার দেখো বেরিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। সো দেখো হাইড্রোজেন প্রতিস্থাপন করছে, পানির যে হাইড্রোজেনটা ছিল সেখান থেকে প্রতিস্থাপন করে দিচ্ছে বেরিয়াম, ঠিক আছে? সো বেরিয়াম অনেক সক্রিয় দেখে এটা পারছে। এখন দেখো লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এরা তোমার স্টিম পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। মানে প্রথমেটা কি ছিল, লিকুইড পানি, পরটা স্টিম পানি। স্টিম পানি মানে কি, গ্যাসীয় পানি। গ্যাসীয় মৌল তোমাকে যদি বলি যে গ্যাসীয় যৌগ আর কঠিন যৌগ বা তরল যৌগ, গ্যাসীয় যৌগ আর তরল যৌগের মধ্যে কে বেশি স্ট্রং? অবশ্যই তরল যৌগ। সো এইখান থেকে এর পর্যন্ত এরা অনেক স্ট্রং তরল যৌগ থেকে জিনিসটা বের করতে পারে। কি বের করতে পারে? হাইড্রোজেন, ঠিক আছে? আর যারা তার পরবর্তীতে আছে এরা কি করতে পারে, এরা স্টিম পানি থেকে বের করতে পারে। এখন এরা যেহেতু অনেক স্ট্রং, এরা যেহেতু লিকুইড থেকে পারছে, তার মানে এরা স্টিম থেকে পারবে না? অবশ্যই পারবে। সো ওই জন্য এই লিস্টে এরাও অ্যাড হয়ে গেছে। এবার দেখো ক্যাডমিয়াম পর্যন্ত হইলো। এবার দেখো লিথিয়াম থেকে একদম হাইড্রোজেন পর্যন্ত এরা কি করতে পারে, এরা HCl থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা তোমার এখানে একটা বলে রাখি, এখানে যে শুধু তোমার HCl হওয়া লাগবে এমন না, এরা হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। HCl ইজ জাস্ট এ উদাহরণ, ঠিক আছে? ওকে ফাইন। যদিও এটা হাইড্রোজেন পর্যন্ত হাইড্রোজেন প্রতিস্থাপন ব্যাপারটা কেমন দেখায়, ইন দ্যাট কেস তুমি ধরে নিতে পারো যে এটা তোমার লেড পর্যন্ত, বাট এটা হাইড্রোজেন পর্যন্ত ধরা হয়, ঠিক আছে? এখন হাইড্রোজেনের পরে যেগুলো আছে এরা চাইলে এই যে তোমার লিকুইড পানি কিংবা স্টিম পানি কিংবা অ্যাসিড এগুলা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, ঠিক আছে? ওই জন্য লিখছি যে এগুলো হতে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, ঠিক আছে? এইগুলো বলতে কোনগুলো? এগুলো বলতে তোমার লিকুইড পানি, স্টিম পানি আর অ্যাসিড, ঠিক আছে? ওকে ফাইন। সো এইটা গেল। এখন আমি যেটা বলছিলাম এর মডিফাইড ভার্সন, এর মডিফাইড ভার্সন হিসেবে চিন্তা করতে পারো এগুলা, যে ক্যাটায়ন আর অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। সো ক্যাটায়নের সিরিজটা দেখো যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আয়ন, তারপর ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন। তার আগে তোমার একটা জিনিস দেখাই, যে দেখো এইখানে আমি একটা উপরে একটা তীর চিহ্ন দিয়ে লিখছি, যত এদিকে যাচ্ছ তোমার সক্রিয়তা কমছে। এটা তুমি যখন আমি ব্যাখ্যা করলাম তখন বলছিলাম, আশা করি, বা ইনডাইরেক্টলি বলছিলাম। সো তুমি এইখানে একটা পিক করবা আর এখানে একটা র্যান্ডম পিক করো, তোমার কি হবে, যত ডানে যাবা, যত এইদিকে আসবা, যত এই সাইডে আসবা, তত কি হবে, তোমার সক্রিয়তা কমবে, ঠিক আছে? এখন দেখো একটা মজার জিনিস, যে এখানে তুমি কি পাইছিলে ভাইয়া, পটাশিয়াম। এই দেখো আমি লিখছি পটাশিয়াম। এখানে তুমি দেখছিলে তারপরে কে, ক্যালসিয়াম। এই যে আমি লিখছি ক্যালসিয়াম। তার কিছুক্ষণ পরে আমি পাইছিলাম কি, সোডিয়াম। এখানে লিখছি সোডিয়াম। তারপরে পাইছি ম্যাগনেসিয়াম। এখানে লিখছি ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম লিখছি, জিঙ্ক লিখছি, তারপরে কি আয়রন লিখছি। তারপরে আয়রন যাওয়ার পর কিছুদিন পর হচ্ছে আমি ডিরেক্ট নিছি এই যে টিন নিছি, স্ট্যানাস। তারপরে এইভাবে নিছি। তার মানে আমি এই সিরিজটাই নিছি নিচে, কিন্তু জাস্ট আয়ন হিসেবে। কিন্তু দেখো এখানে আমি লিখছিলাম যে ডান দিকে গেলে আমার সক্রিয়তা কমছে, বাট এইখানে আমি ডান দিকে গেলে আমার সক্রিয়তা বাড়ছে। এইটাই হচ্ছে এখানকার মেইন টুইস্ট। তোমার এটা বুঝতে হবে যে তুমি যখন এইভাবে নিবা যে আয়ন হিসেবে, যখন না টোটালি মৌল হিসেবে, তখন তুমি যত বাম থেকে ডানে যাবা এই সিরিজে তোমার সক্রিয়তা কমবে। বাট যখন সেগুলো আয়ন হিসেবে কাজ করবে, তখন তুমি যখন বাম থেকে ডানে যাবা তখন সক্রিয়তা বাড়বে, ঠিক আছে? এটা কেন হয়? এটা হয়, রিজন হচ্ছে যখন সে মনে করো অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম সক্রিয় থাকা মানে কি, অ্যালুমিনিয়াম সক্রিয় মানে ও ধরো বিক্রিয়া করলো, অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কি করবে, ইলেকট্রন দিবে, অবভিয়াসলি ইলেকট্রন দিল, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে মনে করো আরেকটা নেই, মনে করো আমি সোডিয়াম নিলাম, ঠিক আছে? সোডিয়াম যদি নেই, ও একটা ইলেকট্রন দিল, দিয়ে হইলো সোডিয়াম প্লাস। তো দেখো এই দুটার মধ্যে, যে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম, এই দুটার মধ্যে
কে বেশি সক্রিয় আমি কীভাবে বুঝবো? সো আমি বুঝবো এই লিস্ট দেখে যে এও হচ্ছে তোমার ইলেকট্রন দিছে, এও ইলেকট্রন দিছে। ইলেকট্রন দেওয়া মানে কি? ইলেকট্রন ছাড়ন মানে জারণ। তার মানে এরও জারণ হয়েছে, এরও জারণ হয়েছে। এখন যদি একই সাথে দুইজন একই পাত্রে থাকে, কথা বুঝো, একই সাথে যদি দুইজনই থাকে একই পাত্রে, তখন কে জারণ হিসেবে আগে কাজ করবে ওইটা আমরা ডিটারমাইন করি এই সিরিজ দিয়ে, ঠিক আছে? সো ইলেকট্রন বেশি দিয়ে দিবে সোডিয়াম, কারণ সোডিয়াম এই লিস্টে বামে আছে। ওকে, যত আমি ডানে যাবো সক্রিয়তা কমবে। কিন্তু যখন আয়ন হিসেবে আসে তখন দেখো সোডিয়াম অ্যালুমিনিয়াম, তখন আমি কি বলছি যে বাম থেকে ডানে যত যাবে এর সক্রিয়তা বাড়বে। সক্রিয়তা বাড়বে মানে কি? তখন দেখো সোডিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম আয়ন এই দুইটার মধ্যে কিন্তু তখন অ্যালুমিনিয়াম সে আগে বিক্রিয়া করবে। আগে বিক্রিয়া করবে বলতে কি করবে? সে আগে ইলেকট্রন নিয়ে নিউট্রাল হয়ে যাবে। কারণ কি? Al3+ থাকা অবস্থায় সে কি আর ইলেকট্রন দিতে পারবে? চাইলেও দিতে পারবে না, তাকে বাধ্য হয়ে ইলেকট্রন নিতে হবে। ইন দ্যাট কেস সেই ইলেকট্রন নিয়ে নিউট্রাল হইল, ঠিক আছে? নিউট্রাল হবে কিনা ওটা ওর ব্যাপার। ও চাইলে একটা ইলেকট্রন নিতে পারে, চাইলে দুটা ইলেকট্রন নিতে পারে। আর যদি সোডিয়াম প্লাস যদি একটা ইলেকট্রন নেয় তাহলে সে হচ্ছে সোডিয়াম পরিণত হলো। এখন দেখো দেওয়ার বেলায় যে বেশি স্ট্রং, নেওয়ার বেলায় সে কম স্ট্রং বা কম সক্রিয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। যে বেশি দিতে চায় সে সহজে নিতে চায় না, দ্যাটস ইট। যে এরা হচ্ছে যখন ছিল তখন তারা দিতে চাচ্ছিল, ওই জন্য সোডিয়াম বেশি ছিল। বাট পরবর্তীতে এই সিরিজে নেওয়ার ব্যাপার আসছে। নেওয়ার ব্যাপারে কি? তার যার সোডিয়াম যেটা আগে বেশি দেওয়ার ইচ্ছা আছে ওর, ও কি নিতে চাইবে? সহজে নিতে চাইবে না, নিতে চাইবে না। ওই জন্য সোডিয়াম এখানে পিছিয়ে গেছে। এই জন্য তোমার যেটা তোমার এইদিকে সক্রিয়তা ক্রমান্বয়ে কমে, কিন্তু এই ক্ষেত্রে ক্রমান্বয়ে বাড়ে। কেন? কারণ এইটা হচ্ছে তোমার দেওয়ার ইলেকট্রন দেওয়ার ব্যাপার, এটা হচ্ছে ইলেকট্রন নেওয়ার ব্যাপার। এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো গেলে ক্যাটায়নের ক্ষেত্রে। আর এবার সেই অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে তোমার যেগুলো নর্মালি লাগে ওগুলোর লিস্টটা আমি দিচ্ছি এখানে। নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োরাইড আর হাইড্রোক্সাইড। সো এই জিনিসগুলো দেখো তোমরা হচ্ছে মুখস্থ করতে গেলে অনেক ঝামেলা হয় তোমাদের। ইন দ্যাট কেস তোমরা এগুলো ছন্দ হিসেবে মনে রাখতে পারো। যেমন এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে মানে এটা তোমার একদম মিনিংফুল ছন্দ হইতে হবে এমন কিছু নাই, তোমার মনে থাকলেই হইলো। সো এটা তুমি এভাবে বলতে পারো যে লিকা বাকানার ম্যাগাইভার এলো, মঙ্গলে যেন ফিরে কে কে, নীল সোনা পাবে হায়, কবিরা সাজিয়ে আজি পেটাবে আমায়। সো এরকম র্যান্ডম একটা ছন্দ বললাম। সো এরকম একটা তুমি তোমার মন মতো একটা ছন্দ বানায় নিয়ে ওটা প্র্যাকটিস করতে থাকবা, তাহলে তোমার এই লিস্টটা মনে রাখতে সুবিধা হবে। সিমিলারলি ওইটা যদি মনে থাকে তাহলে এটা মনে থাকবে। আর এইটা যদি মনে রাখতে চাও তাহলে হচ্ছে মানে একটা ফেমাস ছন্দ আছে যেটা বলা হয় না সায় নাসা, আশা করি জানো নাসা কি জিনিস। সো নাসায় কোলা ব্যাং আজ হাসে। সো এইটা এইভাবে ছন্দ হিসেবে মনে রাখতে পারো। সো এইটা কেন মনে রাখবো ভাইয়া? তোমার ওইটার থেকে যখন তুমি কোষ নিয়ে আলোচনা করবা ওইটার থেকে বেশি লাগবে তোমার এই জিনিসটা, ঠিক আছে? কেন লাগবে? ওটাও লাগে, ওটা এমন না যে লাগবে না, ওটাও লাগে, এটাও লাগে, বাট এটা একটু বেশি লাগে। কেন বেশি লাগে? কারণ একই সাথে যদি অ্যানোডে দুইজন যায় কে জারিত হবে, একই সাথে যদি ক্যাথোডে দুইজন যায় কে জারিত হবে বা কে বিজারিত হবে। একটা মনের কথা তোমাকে বলছি আমি যে অ্যালুমিনিয়ামের পাত্রে জিঙ্ক রাখা যাবে কিনা, কিংবা জিঙ্কের পাত্রে সোডিয়াম রাখা যাবে কিনা, এগুলোর ক্ষেত্রে তোমার এই লিস্টটা জানা লাগবে, ঠিক আছে? সো এই লিস্টের উপর ভিত্তি করে আমরা ওগুলো আলোচনা করবো। সিমিলারলি তোমার যে কে জারিত হবে কে বিজারিত হবে ওইখানেও তোমার এই জিনিসগুলো লাগে, তখন আমাদের এগুলো ইউজ করতে হয়, ঠিক আছে? তো একটু পরে আমরা হচ্ছে অর্ধকোষ নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে এগুলো তুমি ক্লিয়ারলি দেখতে পাবা। এবার আসো আমরা কোষ নিয়ে হালকা একটু আলোচনা করি। যে এখানে আমি মেইনলি বলছি দেখো কোষ কত প্রকার তোমরা আশা করি জানো, যে মেইনলি দুই প্রকার, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়? এখানে তোমার কেমিক্যাল থাকে, তুমি বাহির থেকে ইলেকট্রিসিটি দাও, বাহির থেকে ইলেকট্রিসিটি দিয়ে তুমি বিক্রিয়া ঘটাও, কেমিক্যাল বিক্রিয়া ঘটাও, কেমিক্যাল রিয়াকশন। আর যেটা তড়িৎ রাসায়নিক কোষ ওখানে কি হয়? এখানে তুমি কেমিক্যাল রিয়াকশন ঘটায় ইলেকট্রিসিটি প্রডিউস করো। তো জিনিসটা টোটালি উল্টা, ঠিক আছে? এখানে তুমি বাহির থেকে ইলেকট্রিসিটি দিচ্ছ, এখানে তুমি ইলেকট্রিসিটি প্রডিউস করতেছো। এইবার আসো একটা জিনিস যে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, যদিও তারা ডিফারেন্ট কাজ করতেছে বা পরস্পর উল্টা কাজ করতেছে, স্টিল এই জিনিসটা মেনটেন করবে যে অ্যানোডে অলওয়েজ জারণ হবে আর ক্যাথোডে হবে বিজারণ, ঠিক আছে? সো এইটা মেনটেন হবে। সো এই মোটামুটি তোমার এইটুকু। সো এইটুকু যদি বুঝো তাহলে আমরা নেক্সটটাই প্রসিড করবো। যদি এইটুকু বুঝতে অসুবিধা হয় তাহলে রিওয়াইন্ড করে একটু দেখো। ওকে, তো এবার দেখো যে আমরা এবার তড়িৎ বিশ্লেষণ যে কোষে হয় ওই কোষ নিয়ে আলোচনা করব। সো মেইনলি এই কোষে কি হয়? এইখানে মেইনলি কম্পার্টমেন্ট থাকে একটা, ঠিক আছে? এখানে একটা থাকে অ্যানোড আর একটা থাকে ক্যাথোড। ওকে, তো এখন তুমি যদি গলিত সোডিয়াম ক্লোরাইড নাও, সেটা যদি তড়িৎ বিশ্লেষণ করো ইলেকট্রিসিটি দিয়ে, আমি ফুল কোষটা আঁকলাম না, তুমি যদি বিশ্লেষণ করো তাহলে কি হবে দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড এখানে কি কি আয়ন আছে? জাস্ট সোডিয়াম আয়ন আছে আর ক্লোরাইড আয়ন আছে। আর কোনো আয়ন আছে? আর কোনো আয়ন নাই।
তখন তুমি করবা কি যে একজন এদের মধ্যে মানে জারিত হবে, একজন বিজারিত হবে। সো দেখো জারণ কোথায় ঘটে, জারণ হলে অ্যানোডে ঘটে। সো এবার দেখো সোডিয়াম কি অবস্থায় আছে, সোডিয়াম প্লাস, ও একটা ইলেকট্রন দিতে পারতো, দিয়ে দিছে, এখন কি আর ও ইলেকট্রন দিতে পারবে? ও চাইলেও দিবে না, ঠিক আছে। এখন তার কি অবস্থায় আছে, সেই ইলেকট্রন নিতে চাইবে। সো ইলেকট্রন নেওয়া মানে কি বিজারণ, তার মানে এখানে সোডিয়াম আয়নের ঘটবে বিজারণ। সো বিজারণ কোথায় ঘটে, ক্যাথোডে, ওই জন্য ক্যাথোডে হচ্ছে সোডিয়াম ইলেকট্রন নিয়ে বিজারিত হয়েছে। অ্যানোডে কি হয়েছে, ক্লোরাইড ইলেকট্রন দিয়ে জারিত হয়েছে, ঠিক আছে। সো সুন্দর মতো তোমার কোষ বিক্রিয়া। এখন দেখো একটা জিনিস যে ক্লোরিন কিন্তু কখনো একা থাকে না, সে থাকে ক্লোরাইড হিসেবে। সো এখানে তুমি সমতা করার জন্য এটাই হয়ে লিখবা হাফ, ওকে। অথবা তুমি এটা করতে পারো যে এখানে আমি ক্লোরাইড বানাইলাম বা ক্লোরিন গ্যাস বানাইলাম, তো ওই জন্য আমার দুইটা, ওই জন্য আমার এখানে দুইটা ইলেকট্রন, ওই জন্য আমার দুইটা লাগবে। অ্যান্ড বি তোমার হচ্ছে মানে কি বলবো, ব্যালেন্স করার জন্য নিচেও তুমি 2 দিয়ে গুণ দিলা, ঠিক আছে। সো এইভাবে তুমি মানে গুণটন করতে পারো বা ব্যালেন্স করতে পারো। তোমাকে যদি বলে কোষ বিক্রিয়া কি, জাস্ট তুমি যোগ দিবা, এই দুটা যোগ দিবা। সো যোগ দিলে কি পাবা, 2 ক্লোরাইড প্লাস 2 সোডিয়াম আয়ন, এইটা কেটে যাবে, থাকবে কি ক্লোরিন গ্যাস প্লাস 2টা সোডিয়াম, ওকে। আচ্ছা, তো এবার আসো যে তোমার যদি এটা গেল কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এবার যদি তোমাকে বলে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করো, এখন জলীয় দ্রবণে যখন তোমাকে বলছে ভাইয়া, তখন দেখো এখানে আয়ন কিন্তু আরো কয়েকটা চলে আসছে। কি কি, তোমার সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তো ছিলই, সাথে জলীয় দ্রবণ বলার ক্ষেত্রে জল মানে কি পানি, পানির মধ্যে কি থাকে ভাইয়া, তোমার হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। সো ওই ধরো অ্যাড হয়ে গেছে। এইবার এদের মধ্যে তোমার চিন্তা করে বের করতে হবে যে কে তোমার অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে। কারণ এর আগেবার একাই ছিল, একজনই জারণ ছিল, একজনই বিজারণ ছিল, ওই জন্য ঝামেলা হয়নি। বাট এবার একজনের জারণ হবে, একজনের বিজারণ হবে, এই 4টার মধ্যে। তার মানে 2জন অংশগ্রহণ করতে পারবে এখানে, বাকি 2জন বসে থাকবে। এখন কোন 2জন অংশগ্রহণ করবে এটা তোমার বের করা লাগবে। কিভাবে করবা, সো প্রথমে আসে অ্যানোড। অ্যানোডে কি হয় ভাইয়া, অ্যানোডে হয় জারণ। তার মানে এখানে এইটা এই দুটোর মধ্যে কোনো একজন মানে বিক্রিয়া টিক্রিয়া হবে আর কি, কিছু একটা হবে। আচ্ছা, ওটা আমি একটু পরে যাই, আমরা এবার ক্যাথোডে আগে আসি। ক্যাথোডে আমরা কে যাবে, যারা ইলেকট্রন নিবে। ইলেকট্রন নেওয়ার মধ্যে কে আছে, সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন। এবার দেখো সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের মানে মধ্যে সক্রিয়তা বেশি কার, ঠিক আছে। সো ওটা আমি কি থেকে বের করবো, এই যে আমাদের সিরিজ, ঠিক আছে। তো সোডিয়াম আয়ন এইখানে আর হাইড্রোজেন আয়ন কই আমার এইখানে। তো আমি কি বলছি, বাম থেকে ডানে গেলে সক্রিয়তা বাড়ে, তার মানে সক্রিয়তা বেশি কার, হাইড্রোজেন আয়নের। তার মানে এখানে কি আসবে, এই দুজনের মধ্যে অবশ্যই হাইড্রোজেন আয়ন। সো হাইড্রোজেন আয়ন আসবে, আসে কি করবে, ইলেকট্রন নিবে। সো ইলেকট্রন নিল, নিয়ে কি উৎপন্ন হলো, হাইড্রোজেন। বাট হাইড্রোজেন নর্মালি একা থাকে না, তাই তুমি একে 2 করে দিতে পারো। এন্ড 2 করার জন্য এখানে 2, এখানে 2, ঠিক আছে, ওকে ফাইন। এবার আসলে ক্যাথোডে কি হবে। সো এবার ক্যাথোডে কি, এদের দুজনের মধ্যে ফাইটিং হবে। সো ক্লোরাইড আর হাইড্রোক্সাইড। এইবার দেখো এখানে সিরিজে ক্লোরাইড আগে না হাইড্রোক্সাইড আগে। সো দেখো ক্লোরাইড আগে, হাইড্রোক্সাইড পরে। হাইড্রোক্সাইড পরে মানে কি, ওদিকে যে থাকবে তার বেশি, তার মানে হাইড্রোক্সাইড এখানে থাকার কথা। সো শুধুমাত্র এখানে হাইড্রোক্সাইড থাকার কথা, বাট এখানে হাইড্রোক্সাইড আসবে না। কেন আসবে না, কারণ এটা কে এখানে যাবে অ্যানোডে বা ক্যাথোডে, এটা শুধুমাত্র এই সিরিজ দিয়ে নির্ধারিত হয় না। এই সিরিজেরও উপরে বস আছে, কে, সেটা হচ্ছে ঘনমাত্রা। তোমার যদি এরকম হয় যে সিরিজ অনুযায়ী মনে হচ্ছে হাইড্রোক্সাইড যাওয়ার কথা, কিন্তু ভাইয়া জলীয় দ্রবণে যখন তুমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবা, এইখানে হাইড্রোক্সাইডের থেকে ক্লোরাইডের ঘনমাত্রা অনেক বেশি। সো ঘনমাত্রা যেহেতু অনেক বেশি, তখন তোমার এই সিরিজ কাজের না, তখন তোমার ঘনমাত্রা যার বেশি সেই কাজ করবে, ঠিক আছে। সো সিরিজ অনুযায়ী এ হইল, বাট এখানে এটা হবে না, কারণ কি এখানে ক্লোরাইডের ঘনমাত্রা বেশি। দ্যাটস ওয়াই ক্লোরাইড এখানে যাবে, যায় কি করবে ভাইয়া, ইলেকট্রন দিবে, ঠিক আছে। ইলেকট্রন দিয়ে কি ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। সো এইটা একটা ব্যতিক্রম ছিল। তো আমি যেহেতু অ্যাডমিশন ক্লাস নিচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা বেসিক জিনিস জানো, তাই আমি তোমাকে ব্যতিক্রমটা দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা কিসের উপর ডিপেন্ড করে, যে এই যে আপনি একবার বললেন যে সক্রিয়তা সিরিজ, একবার বললেন কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আর কির উপর। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার তড়িৎদ্বারের প্রকৃতির উপর। কোনো কোনো যৌগ আছে যেটা তোমার হচ্ছে প্লাটিনামের তড়িৎদ্বারে বেশি ভালো, তোমার হচ্ছে ইয়াকে মানে বেশি সক্রিয়। কোনো কোনো মূল্য আছে ধরো সোডিয়ামের তড়িৎদ্বারে বেশি সক্রিয়, যদিও প্লাটিনামের বেলায় হচ্ছে বেশিরভাগ সক্রিয়তা অসক্রিয় হয় না, কিন্তু তোমার অন্যান্য ধাতুর ক্ষেত্রে বেশিরভাগ এটা হয়, ঠিক আছে। সো এটা ম্যাটার করে, বাট কম। মেইনলি তোমার হচ্ছে সক্রিয়তা সিরিজ দেখবা, দেন তুমি যাবা হচ্ছে কনসেন্ট্রেশনের উপরে, ঠিক আছে। সো এই দুটাই মেইন। আর ওইটাও আছে, ওটা একটু বই থেকে দেখো। সো এই হচ্ছে মোটামুটি তোমার ব্যতিক্রমগুলো দেখাইলাম। এবার আসলে তোমার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে একটু আলোচনা করি। তড়িৎ রাসায়নিক কোষ কি জিনিস সেটা বলছিলাম, যে তুমি এখানে কেমিক্যাল রিয়াকশন ঘটায় তুমি কি মানে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছো। সো এখানে তোমাদের হচ্ছে আইডিয়া এটা থাকে যে যেটা তোমার তড়িৎ বিশ্লেষক কোষ, সেটা হচ্ছে তোমার একটা কম্পার্টমেন্টে, আর যেটা তড়িৎ রাসায়নিক কোষ সেটা 2টা কম্পার্টমেন্টে। বাট বিষয়টা কিন্তু এরকম না ভাইয়া, বিষয়টা এরকম না। কেন বিষয়টা এরকম না,
তুমি চাইলে যেমন আমি এখানে দুইটা চিত্র আঁকছি, দুইটাই কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে। সো দেখো এইটাই কিন্তু এখানে দেখো একটা বড় কম্পার্টমেন্ট, তার মধ্যে একটা ছোট কম্পার্টমেন্ট, এটাই কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ। সো এইটাকে বলা হয় তোমার ডিরেক্টলি কানেক্টেড, আর এইটাকে বলা হয় তোমার হচ্ছে পরোক্ষভাবে কানেক্টেড, ঠিক আছে। যদিও এটা এখনো কানেক্টেড হয় না, এখানে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি দিতে হবে, মানে কানেক্ট করতে হবে, না ইলেকট্রিসিটি যাবে না। সো এগুলো তোমার তড়িৎ রাসায়নিক কোষ। এখন দেখো তড়িৎ রাসায়নিক কোষ কি বলো কিংবা এই কোষ বলো, এখানে কি হয় ভাইয়া, বিক্রিয়া হয়। সো দেখতে পাচ্ছ যে এখানে অ্যানোডে একটা বিক্রিয়া হয়, ক্যাথোডে একটা বিক্রিয়া হয়। মেইনলি বিক্রিয়াগুলো কি, তোমার জারণ বিজারণ বিক্রিয়া। সো তুমি একটা জিনিস জানো যে জারণ বিজারণ যুগপৎ ঘটে বা একসাথে ঘটে, একা একা ঘটে না। তার মানে এখানে অ্যানোডে যে বিক্রিয়াটা হচ্ছে এটা কি তোমার, এটা তোমার অর্ধবিক্রিয়া। ক্যাথোডে যে বিক্রিয়াটা হচ্ছে এটা অর্ধবিক্রিয়া। সিমিলারলি এখানে অ্যানোডে যে বিক্রিয়াটা হয় সেটা কি তোমার অর্ধবিক্রিয়া। আর এখানে তোমার ক্যাথোডে কি বিক্রিয়া হবে, দেখতেই পাচ্ছ ক্যাথোডে কি হবে, যে কপার 2+ সে দুটা ইলেকট্রন নিবে, সে দুটা ইলেকট্রন নিয়ে কি হবে, কপার উৎপন্ন হবে, যে সলিড, আর এটা কি ছিল, অ্যাকুয়াস। সো এটা গেল তোমার বিক্রিয়া। সো তার মানে কি, অ্যানোডে যে বিক্রিয়া করতেছে এটা অর্ধবিক্রিয়া, ক্যাথোডে যে বিক্রিয়া করতেছে সেটা অর্ধবিক্রিয়া, অ্যান্ড টোটালটা মিলে যে বিক্রিয়াটা সেটা কি, সেটা হচ্ছে তোমার কোষ বিক্রিয়া, বুঝছো। ঠিক আছে। তো এই টোটাল জিনিসটা তোমাকে বড় করে না লিখে তুমি চাইলে শর্টেও লিখতে পারো কোষ বিক্রিয়া হিসেবে। সেটা কিভাবে লেখা হয় দেখো, এখানে কি হয়েছে, জিঙ্ক সলিড থেকে জিঙ্ক অ্যাকুয়াস হয়েছে না। সো তুমি ডিরেক্টলি লিখতে পারো এইভাবে যে জিঙ্ক আমার সলিড ছিল, বাট পরে আমার জিঙ্ক হয়ে গেছে জিঙ্ক সালফেট। হ্যাঁ, সালফেটটা কি, অ্যাকুয়াস, শেষ। এটা দিলাম, অ্যান্ড এরা কি ডিরেক্টলি কানেক্টেড। সো এটা আমি দিলাম একটা টান। যদি এরা লবণ সেতু দিয়ে কানেক্টেড তাহলে আমি দিব দুটা টান, ঠিক আছে। আচ্ছা, আর ওখানে কি ছিল আমার, এখানে ছিল আমার প্রথমে আদি অবস্থায় যে কপার আয়ন হিসেবে ছিল, যেটা আমার অ্যাকুয়াস হিসেবে ছিল, পরবর্তীতে সে সলিড হয়ে গেছে। ওকে, সো এটাই মিন করে। এখন দেখো আমি এখানে জিঙ্ক সালফেট লিখছি, এখানে কপার 2+ লিখছি কেন, আমি চাইলে জিঙ্ক সালফেট যদি আমি সালফেটটা সরাই দিই তাহলে আমি কি পাবো, 2+ পাবো না। সেম জিনিস, আমি যদি কপার 2+ না লিখতে চাই তাহলে আমার এটা তুলে দিয়ে কপার সালফেট লিখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কোষ বিক্রিয়া লিখে। তো কোষ বিক্রিয়া লেখার নিয়ম এটা, অর্ধকোষ বললাম। আচ্ছা, অর্ধকোষ তোমার বেশ কয়েক রকমের হতে পারে। এমন হতে পারে যে কোনো একটা যেটা তুমি ধাতু নিছো, যেমন এটা জিঙ্ক নিছিলাম, সেটা একটা জিঙ্কের দ্রবণে দ্রবীভূত আছে। সো এটা একটা এক ধরনের অর্ধকোষ বা এক ধরনের অর্ধকোষ বিক্রিয়া হতে পারে। এরকম টোটালি 5 রকমের আছে, ঠিক আছে। তোমাদের বই এগুলো দেওয়া আছে সুন্দর মতো, তুমি একটু দেখে নিও, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন আসে। তো এখান থেকে মেইন কোশ্চেন কি আসে আমি বলে দিই, এটা বোথ ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং জন্য মোটামুটি সেম। সেটা হচ্ছে এরকম, তোমাকে বলবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের অ্যানোডে কি উৎপন্ন হবে, ঠিক আছে। বা গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করে নিচের কোন গ্যাসটি পাওয়া যাবে। অ্যান্ড সেম একটা কোশ্চেন দিতে পারে যে তোমার হচ্ছে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করে কি পাওয়া যেতে পারে। সো দেখো দুইটার কিন্তু জিনিস আলাদা ভাইয়া। তোমার অ্যানোডে যদি চাই যে অ্যানোডে, তাহলে অ্যানোডে আলাদা। এই অ্যানোডে তুমি এটা পাচ্ছ কি, সরি একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। সেটা হচ্ছে এখানে তোমার অ্যানোড ক্যাথোড উল্টা হয়ে গেছে। ওকে, সো বিজারণ অলওয়েজ হবে ক্যাথোডে আর জারণ হবে অ্যানোডে। সো এটা অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, বুঝছো। সো এইভাবে হচ্ছে তোমার দেখো, তোমার অ্যানোডে এখানে কি ছিল, ক্লোরিন গ্যাস সেম আছে, বাট ক্যাথোডে দুইটা আলাদা। সো তোমাকে এইটা চাইবে। আর এইটার আরেকটা নাম হচ্ছে ব্রাইন, ঠিক আছে। জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যেটা থাকে সেটাকে বলা ব্রাইন। তোমাকে বলো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের নিচের কোনটি পাওয়া যায়। সো অপশনে যদি তোমার হাইড্রোজেন থাকে আর যদি তোমার এইখানে সোডিয়াম দিয়ে দেয়, কোনটা দিবা, অবশ্যই হাইড্রোজেন। সো এইরকমই কোশ্চেন আসে, ঠিক আছে। আর এছাড়াও তোমার বইয়ে একটা চার্ট পাবা, যেসব তোমাদের রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া হবে বা তোমাদের প্রোভাইড করা হবে, কিংবা যেসব বই তোমাদের আছে ওইখানে দেখবা একটা চার্ট দেওয়া আছে, যে ওই চার্টে তুমি দেখতে পাবা যে কার সাথে কে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। সো ওই চার্টটা ভালো মতো মাথায় রাখবা ভাইয়া। যদি চার্টটা না পাও তাহলে হচ্ছে ফেসবুকে আমার হয়তো এই ভিডিওর নিচে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি আমাকে নক করতে পারো, আমি তোমাকে সেই চার্টটা প্রোভাইড করে দিব, ঠিক আছে। আচ্ছা, আর যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওর শেষে আমি হয়তো সেই চার্টটা অ্যাড করে দিব। ওকে, সো প্যারা নেই। আচ্ছা, তো এই মোটামুটি তোমার অর্ধকোষ তড়িৎ রসায়নে গেল। তো এখন আর কি কোশ্চেন আসে এগুলো বললাম। সেখানে খুব বেশি কোশ্চেন আসে না, বাট এই জিনিসগুলো ক্রিটিক্যাল, এগুলো জানতে লাগে। অ্যান্ড এগুলো রিটেনে দেয়। রিটেনে তোমাকে যদি বিক্রিয়া লিখতে বলে, তুমি যদি না পারো সেটা তো ভাই কেমন দেখায়, ইজি জিনিস পারলাম না, ঠিক আছে। সো ওই জন্য এইগুলো মোটামুটি জানে রাখবা, অ্যান্ড বই থেকে প্রচুর প্র্যাকটিস করবা। আর এই মোটামুটি এই টপিক। চলো আমাদের নেক্সট টপিকে যাই। দেখো এবার আমাদের টপিক হচ্ছে ফ্যারাডের সূত্র। সো ফ্যারাডে আমাদের দুইটা সূত্র দিছিল। নাম্বার 1 সূত্র, সে বলছিল যে তুমি ওই যে একটু আগে যেসব বিক্রিয়া দেখলা, যে তুমি দেখতেছিলা কি কপার 2+ থেকে কপার সলিডে রূপান্তর হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে তোমার ধাতু জমা হয়। সো ফ্যারাডে বলছে যে কারেন্ট দিলেই যে তুমি ধাতু পাচ্ছ, ব্যাপারটা যদি তুমি সম্পর্কে স্থাপন করতে চাও তাহলে ব্যাপারটা হবে এরকম যে তুমি যতটুকু কারেন্ট দিবা
ততটুকু তুমি হচ্ছে মানে জমাকৃত ধাতু পাবা। তার মানে ব্যাপারটা কি, জমাকৃত ধাতুর পরিমাণ যদি ডাব্লিউ হয় অ্যান্ড তুমি যে কারেন্টটা দিছো সেটা যদি আমি আধানে বলি কিউ, তাহলে কিউ আর ডাব্লিউ পরস্পরের সমানুপাতিক। সো তার মানে সে বলছিল যে ডাব্লিউ সমানুপাতিক কিউ, বা এই কথাটাই ধরো ইউনিভার্সালি বা একইভাবে তুমি নিতে পারো। সো এখন আমরা এটাকে কনভার্ট করে কি কি করতে পারি দেখো, আমরা সমান যেহেতু সমানুপাতিক থেকে যদি সমানে যেতে চাই তাহলে আমাদের সমানুপাতিক ধ্রুবক লাগে, তখন আমাদের ধ্রুবকটা কি জেড নিছি আমরা। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। ওকে ফাইন। এখন দেখো কিউ এর মান কি, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আইটি, আমরা এটা পড়ে আসছি ফিজিক্সে পড়ে আসছি। সো এটা কিউ ইজ ইকুয়াল টু আইটি বসাই দিছি, তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি একটা ফর্মুলা হিসেবে আমরা ইউজ করতে পারি। এবার আসো জেডকে আমরা ভাগে চালিয়ে লিখতে পারি, জেড হচ্ছে এম ডিভাইডেড বাই ই এফ, ঠিক আছে। এম কি ভাইয়া, এম হচ্ছে তোমার আণবিক ভর। কার আণবিক ভর, ওই যে মৌলটা, যেই মৌলটা তোমার জমা হচ্ছে সেই মৌলের আণবিক ভর, ঠিক আছে। ওকে, তো দেখো এবার আমরা হচ্ছে আরেকটা সূত্র জানি যে কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ, তাই তো। এন ই এফ আশা করি কি কোনটা জানো তোমরা। এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এফ হচ্ছে ফ্যারাডে। আমরা জানি 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত কুলম্ব, 96500। ওকে ফাইন। সো এটা আমরা জানি। আবার আমরা একটু আগে জানলাম যে কিউ ইজ ইকুয়াল টু আইটি, তার মানে আমি কি বলতে পারি যে আইটি ইজ ইকুয়াল টু এন ই এফ বলা যায়। সো যদি এটা আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা এন যদি আলাদা করি তাহলে এন ইজ ইকুয়াল টু আইটি বাই এফ। এখন দেখো এন কি, এন হচ্ছে মোল সংখ্যা। এখন তুমি মোল সংখ্যার ফর্মুলা জানো না, স্টোইকিওমেট্রি বা তড়িৎ তোমার যেই ফিজিক্স কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যেই তোমার থার্ড চ্যাপ্টারটা আছে ওইটা কি পুরোটাই ম্যাথ নির্ভর না। ওই চ্যাপ্টারে তুমি আশা করি এইরকম একটা বড় একটা ফর্মুলা দেখছো, যে আমি যদি এখানে লিখি যে এখানে এরকম ছিল এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তারপরে এখানে আরও কি কি বলা যায়, এস ভি ইজ ইকুয়াল টু কি বলা যায়, ভি এস টিপি বাই 22.4, তারপর কি বলা যায় ভি এস এ টিপি বাই 24.789। তো আশা করি এগুলো তোমরা জানো। আমরা ওই জিনিসটা আমরা ইউজ করছি এখানে, যেহেতু আমরা এন পেয়ে গেছি তার মানে আইটি বাই ইএফকে আমরা বলতে পারি ডাব্লিউ বাই এম এস ভি ভি এস টিপি বাই 22.4, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো এটা কীভাবে আসলো। সো এটা সুবিধা কী ভাই, এটা সুবিধা হচ্ছে তোমাকে এমনভাবে বলতেই পারে। আচ্ছা সুবিধাটা কী আমি এখন না বলি, আমি একটা ম্যাথ দিছি, আমি ওটা যখন ম্যাথটা করাবো তখন বলবো। আচ্ছা, তো এইগুলা গেল মোটামুটি ফ্যারাডের প্রথম সূত্র। এবার আসো ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সে কি বলছিল। দ্বিতীয় সূত্রটা সে বলছে মেইনলি যে তুমি যদি একই সাথে 2-3টা ডিফারেন্ট ধাতু রাখো তাহলে তাদের ক্যাথোডে জমা হওয়ার পরিমাণও ডিফারেন্ট হবে, কিন্তু এদের মধ্যে একটা রিলেশন থাকবে। সেটা কি, সেটা হচ্ছে এরা হবে তাদের যে রাসায়নিক তুল্যাঙ্ক আছে এটা সমানুপাতিক। তার মানে ডাব্লিউ হবে রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। সো রাসায়নিক তুল্যাঙ্কটা আমরা যদি ই দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম বাই ই। তো দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা জেড, সেটার সাথে তোমার শুধু যেটা রাসায়নিক তুল্যাঙ্কর সাথে সেটার ডিফারেন্স কি, এখানে জাস্ট একটা এফ আসছিল, এফ আসার ফলে এটা তড়িৎ রাসায়নিক, এখানে এফ নাই, ওই জন্য তড়িৎ ওয়ার্ডটা নাই, ঠিক আছে, পুরোটাই সেম। সো তুমি এখানে একটা এফ আনতে পারো, যে আচ্ছা এফটা কেন আনবা একটু পরে বলি। সো ডাব্লিউ সমানুপাতিক আমি বলতে পারি এম। আচ্ছা এম না বলে আমি যদি এটা ই বলি তাহলে বিষয়টা আরো ভালো ক্লিয়ার হয়, এন্ড সূত্রটা তোমার ডিনোট করে। সো ডাব্লিউ সমানুপাতিক ই, ই হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক, আর যদি এটা হয় তাহলে আমি এটা অনুপাত আকারে লিখতে পারি। এখন দেখো আমি যদি দুইটাকে এখানে যদি আমি এফ দিয়ে ভাগ দিই, এখানে এফ দিয়ে ভাগ দিই, আমার কোনো মানে চেঞ্জ হয় না। সো আমি ওই জন্য এইভাবে জেডটাও আনতে পারি, চাইলে ইনক্লুড করতে পারো। সো এইভাবে আমি একবারে লিখে দিলাম, তোমার যেই ম্যাথে যেভাবে দরকার হবে এইভাবে ইউজ করবা। সো এইখানে যেই ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ, এই ফর্মুলাগুলো তুমি যদি ভালো মতো ইউজ করো, তুমি ফ্যারাডের সূত্র রিলেটেড প্রায় সব ম্যাথই পারবা, ঠিক আছে। এছাড়াও বেশ কিছু কঠিন ম্যাথ আছে যেগুলো তোমাদের নর্মালি আসেই না, জাস্ট তোমার জিনিসটা কমপ্লেক্স বোঝানোর জন্য ইউজ করা হয়। সো ওগুলো আমি এখানে দেখাইনি, ইচ্ছা করে দেখাইনি, কারণ আমি এখানে চাচ্ছি যে যেগুলো তোমাদের কোশ্চেন আসে, রিয়েল লাইফে আসে, সেগুলো দেখাইতে। ভুং ভাং যেগুলো জীবনে আসে না, খালি কঠিন জিনিস তোমাকে দেখাচ্ছি, ওই জন্য আমি ওইটা প্রেফার করতেছি না। আমি যেটা তোমার আসছে ওটা দেখাচ্ছি, যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আচ্ছা, সো এবার দেখো আরেকটা জিনিস তোমার জানতে হবে। ফ্যারাডে আমাদের একটা কথা বলছিল যে কপার, সে যদি কপার আয়ন থেকে কপারে রূপান্তর হইতে চায় তাহলে তার কয়টা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রন অথবা 2 মোল ইলেকট্রন। 2 মোল ইলেকট্রন পাবে সে যদি 2 ফ্যারাডে বিদ্যুৎ পায়, বা এটা ইনভার্সলি বলতে পারো যে 2 ফ্যারাড বিদ্যুৎ দিলে তুমি 1 মোল কপার পাবা। তার মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কত মোল কপার পাবা, 1/2 মানে 0.5। এই কনসেপ্টটা মাথায় ভালো মতো গেঁথে রাখো। এটা ভালো মতো জানার জন্য আরেকটা দিচ্ছে দেখো, যে অ্যালুমিনিয়াম 3+, সে যদি অ্যালুমিনিয়াম হতে চায় তাহলে তার 3টা ইলেকট্রন নিতে হয়, অথবা 3 মোল ইলেকট্রন নিতে হয়। 3 মোল ইলেকট্রন মানে কি, তার 3 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন, তার 3 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন। বাট তুমি তাকে যদি 1 ফ্যারাড দাও তাহলে সে কত মোল যুক্ত হবে, 1/3, ঠিক আছে। সো এই কনসেপ্টটা ভালো মতো জানা রাখবা। ওকে, তো ভার্সিটিতে কেমন কোশ্চেন আসে, ভার্সিটিতে কোশ্চেন আসে হচ্ছে এইটার মতো, যে তোমাকে বলবে যে 1 মোল যদি আমি একটা কপার একটা দ্রবণে, ঠিক আছে, তো ধরো কপার না দিই, মনে করো অ্যালুমিনিয়াম সালফেটওয়ালা একটা দ্রবণে আমি যদি 1 ফ্যারাডে বিদ্যুৎ দিই তাহলে কত মোল
অ্যালুমিনিয়াম আমার হচ্ছে জমা হবে। তো খুবই ইজি, জাস্ট 1/3 এরকম করে হচ্ছে অনেক কোশ্চেন আসে, অনেক, ট্রাস্ট মি অনেক কোশ্চেন আসে। আচ্ছা, তো খুব ইজি গেল ওগুলা। অ্যান্ড বাকি কোশ্চেনগুলো মোটামুটি তোমার সূত্র ফেলে হয়ে যায়। তো ভার্সিটির ক্ষেত্রে তোমার এত ডিপ ম্যাথ লাগে না, যে এই সূত্র কিংবা ধরো যেগুলো ভাঙি জোড়া অনেকগুলো বানাইছি এতগুলো লাগে না, সিম্পলগুলো লাগে। যেমন তোমার এইটা খুবই লাগে, ঠিক আছে, এইটা লাগে, আর হচ্ছে এটাও বেশি লাগে না, জাস্ট একটু দেখতে পারো, দ্যাটস ইট। আর এইটা মাঝে মাঝে লাগে। সো মোটামুটি সবগুলোই লাগে, ঠিক আছে। বাট তোমার বেশি কোশ্চেন হচ্ছে এইগুলা থেকেই আসে, বা ডিরেক্ট ফর্মুলা বসালে মিলে যাবে, ঠিক আছে। সো দেখো একটা কোশ্চেন তোমার ডিউতে আসছিল, কি বলছে যে তুতে দ্রবণে 1 ঘন্টা ধরে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ কপার জমা হবে। তো তুতে দ্রবণ কি ভাইয়া? আশা করি এটা জানো যে তুতে দ্রবণ মানে কি, কপার সালফেট মেইন এটা, অ্যান্ড 5 অণু পানি থাকে সবাই জানো। সো মেইন দ্রবণ হচ্ছে আমার কপার সালফেট, এটা নিয়ে আমার কাহিনী, ঠিক আছে। সো এখানে তুমি যদি বিদ্যুৎ প্রয়োগ করো, তোমার কি ডাটা দিচ্ছে দেখো, তোমার ডাটা দিচ্ছে আই ইজ ইকুয়াল টু কত 8 অ্যাম্পিয়ার, ফাইন। আমাকে চাইছে কি পরিমাণ কপার জমা হবে, ওকে ফাইন, ডাব্লু চাইছে, ডাব্লু ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমাকে টাইম দিছে ভাইয়া, হ্যাঁ টাইম দিছে, টাইম হচ্ছে আমার 1 ঘন্টা, তার মানে 3600 সেকেন্ড, ওকে। তো আমার কি WIT দেওয়া আছে, তো আমার এখন কোন ফর্মুলা আমি চাইতে পারি? WIT দেওয়া থাকলে দেখো W ইজ ইকুয়াল টু ZIT, খুব ইজি ফর্মুলা, দ্যাটস ইট। সো W ইজ ইকুয়াল টু ZIT, Z মানে কি? Z মানে হচ্ছে M ডিভাইডেড বাই EF, ওকে, INT। সো তুমি এখানে সুন্দর মতো মান বসাবা, তোমার ম্যাথ মিলে যাবে, ওকে। তো আশা করি বুঝতে পারছো। তারপর একটু বলে দিই, এখানে এর মান কত? এর মান হবে অবভিয়াসলি 2, কেন? কপার ছিল। এখন আমাকে একটা কথা বললো যে এখানে তুমি কপারের ভরটা যে M নিবা, সেটা কত নিবা? সেই কপারের ভর নিবা 63.5 সেটা, নাকি কপার সালফেটের ভর নিবা? সো এখানে কথা হচ্ছে যে ভর তারই নিতে হবে যে অ্যাড হচ্ছে। এখানে কি কপার সালফেট অ্যাড হচ্ছে নাকি শুধু কপার অ্যাড হচ্ছে? শুধু কপার অ্যাড হচ্ছে। এখানে কপার সালফেট বলে কিছু নাই, এটা বলতে পারো কপার 2+, ঠিক আছে, সে কনভার্ট হচ্ছে কপারে। সো ওইটা তুমি বিক্রিয়া দেখতেছো, এখানে কপার 2+ কপারে কনভার্ট হচ্ছে, এখানে সালফেটের কোনো হিসাব কিতাব নাই। সো কপার 2+ এর ভরটা নিতে হবে, সেটা হচ্ছে 63.5, এইটা হচ্ছে কেয়ারফুলি বসাবা, ঠিক আছে। সো এই ম্যাথে তোমার চ্যালেঞ্জ ছিল এইটাই, যে তুমি ভর কার নিবা, ওকে। তো আশা করি বুঝতে পারছো, অ্যান্ড বাকি ম্যাথগুলো খুব ইজি। সো এই মোটামুটি তোমার ফ্যারাডের সূত্র। তো চলো আমরা নেক্সট টপিকে যাই। এবার দেখো একটা খুবই ইজি টপিক, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে কোষ বিভব নির্ণয়। সো কোষ বিভব তুমি কিভাবে নির্ণয় করবা, সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে E সেল ইজ ইকুয়াল টু E অ্যানোডে জারণ প্লাস E ক্যাথোডে বিজারণ, ওকে। সো এইটা তোমার মাথায় রাখতে হবে, এইটা হচ্ছে তোমার মেইন ফর্মুলা। ওইটাকে তোমার কনভার্ট করে অনেক কিছু বানানো যায়। কি বানানো যায় দেখো, একটা জিনিস আশা করি জানো, যে তোমরা যদি কোনো একটা জারণ বিভব যত, তার বিজারণ বিভব এক্স্যাক্টলি সেম, জাস্ট মাইনাস চলে আসে। সো আমি বলতে পারি E অ্যানোড জারণ ইজ ইকুয়াল টু মাইনাস E অ্যানোড বিজারণ। সো ওটাই লিখছি, যে এইটা জায়গায় মাইনাস E অ্যানোড বিজারণ, অ্যানোড বিজারণই আছে। আর যদি তোমাকে দুইটারই জারণ করতে ইচ্ছা করে, দেন তুমি কি করবা? E অ্যানোড জারণ, ওটা তো থাকলেই, আর ক্যাথোড বিজারণটাকে উল্টা লিখে জাস্ট মাইনাস চলে আসবে, মাইনাস E ক্যাথোড জারণ, ঠিক আছে। সো তোমার দুটাই জারণ চাইলে তুমি এটা যাবা, দুটাই বিজারণ দেওয়া থাকে, এটা যাবা। আর আমার প্রিফারেন্স থাকবে যে তুমি এইটা ফলো করো, এটা হচ্ছে সবচেয়ে ইজি অ্যান্ড সবচেয়ে ভালো। সো এখানে তুমি মান বের করার পরে মানটা যদি দেখো 0 থেকে বড় বা পজিটিভ, তাহলে তুমি বলবা যে কোষটা স্বতঃস্ফূর্ত। তুমি যদি দেখো যে মানটা 0, তাহলে বলবা যে যে কোষটা আছে এটা হচ্ছে সাম্যাবস্থায় চলে গেছে বা ডেড সেল হয়ে গেছে। আচ্ছা, তার আগে বলি স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত মানে বিক্রিয়াটা চলবে, তুমি সম্মতি দিলে, হ্যাঁ বিক্রিয়াটা চলবে। আর যদি তোমার এই সেলের মানটা 0 থেকে ছোট হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়, তার মানে যে কোষটা আছে এই কোষটা স্বতঃস্ফূর্ত নয়, তার মানে বিক্রিয়াটা সম্পূর্ণভাবে চলবে না। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তোমার কিছু ম্যাথ আসে, ম্যাথগুলো খুব ইজি। দেখো এটা তোমার ইঞ্জিনিয়ারিংয়ে বলো বা ভার্সিটিতে সেম ম্যাথই আসছে। সো এখানে টপিকটা অনেক ইজি অ্যান্ড একটু ভালো করে বুঝলেই শেষ, ঠিক আছে। তো দেখো এখানে তোমাকে বলছে EMF হিসাব করো, হচ্ছে এই কোষটার, যেখানে তোমার হিসাব করার জন্য যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো তোমাকে বলে দিছে, ওকে ফাইন। সো আমরা বের করবো। সো দেখতেই পাচ্ছ এখানে তোমার কি জিঙ্কের জারণ হয়েছে, আর যেটা তোমার সিলভার তার বিজারণ হয়েছে। তার মানে একজনের জারণ একজনের বিজারণ। সো জারণ হয়েছে কার? জিঙ্কের, এর হচ্ছে বিজারণ। তো আমি যদি লিখি এটা জারণ হয়েছে আর এটা হয়েছে বিজারণ, তার মানে আমি অ্যাড করবো কি, যার জারণ হয়েছে তার বিভব প্লাস যার বিজারণ হয়েছে তার বিজারণ বিভব, তাই না? ওকে ফাইন। সো EMF আমি বের করতেছি। তো যার জারণ হয়েছে, জিঙ্কের জারণ হয়েছে, এটা আমার বিভব লাগবে। সো ডাটা আমার দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে আগে জিঙ্ক ছিল পরে জিঙ্ক 2+, তার মানে কি জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ে জিঙ্ক 2+ হয়েছে, মানে এটা জারণ বিভব, অ্যাকচুয়ালি জারণ বিভব। সো এটা আমি লিখবো, সেটা কত আমার প্লাস 0.76। এবার আসো আমি কি দেবো, যে আমার লাগবে হচ্ছে প্লাস এইটার বিজারণ বিভব, তাই তো? সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে, বাট আমাকে যে মানটা দিছে এটা দেখো, এটাও দিছে আমাকে জারণ বিভব। আমার কি এখন জারণ বিভব দরকার? না, আমার জারণ বিভব দরকার নেই, আমার দরকার কি বিজারণ বিভব।
সো দেখো তুমি এটা বাংলার যদি না বুঝো তাহলে তুমি এই সংকেত দেখো যে এজি প্লাস থেকে এজি দরকার, বাট আমাকে দিচ্ছে এজি থেকে এজি প্লাস, উল্টা দিচ্ছে না? তো উল্টা দিচ্ছে, আমি উল্টাই নিবো আমার জন্য। সো আমি যদি উল্টাই নেই তাহলে আমার কি এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে আমার এটা কি হয়ে যাবে যে 0.8, ঠিক আছে? সো এটা তুমি যোগ করো, যোগ করে কত পাবা? এটা প্রায় পাবা 1.56, যেটা তোমার অলওয়েজ মানে যেটাই হোক সেটা তোমার পজিটিভ ভ্যালু, ঠিক আছে? তার মানে ইএমএফ এর মান পজিটিভ মানে কি দেখো, ইএমএফ এর মান বা ই সেলের মানটা পজিটিভ মানে স্বতঃস্ফূর্ত, তার মানে হ্যাঁ এই বিক্রিয়াটা চলবে। অ্যান্ড এখানে তোমার হচ্ছে এটার ইএমএফ এর ভ্যালুটা হচ্ছে 1.564। যেহেতু তোমার এখানে চাই নাই যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, তাই একটা দরকার নেই, জাস্ট ইএমএফ চাইছে, ইএমএফ দিছো। বাট যদি তোমাকে বলতো যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, দেন তুমি এটা দেখে বলতে হ্যাঁ এটা 0 থেকে বড়, অতএব এটা স্বতঃস্ফূর্তভাবে চলবে, ঠিক আছে? সো এখানে বিষয়টা বুঝছো? আমার এখানে বিজারণ বিভব দরকার ছিল, বাট দিয়েছিল আমাকে জারণ, দ্যাটস আমি উল্টায় নিছি, মাইনাসটাকে প্লাস করে নিয়ে নিছি। যদি তুমি চাইতে যে ভাই আমি উল্টা উল্টি করবো না, দেন তুমি কি করতা? দেখো এটাও জারণ বিভব দেওয়া আছে, এটাও জারণ বিভব দেওয়া আছে, দেন তুমি যাইতা এই ফর্মুলায় জারণ জারণ, দেন অটোমেটিক্যালি সূত্রে মাইনাস চলে আসতো, দেন এই ভ্যালুটাই পাইতাম। যদি বিলিভ না হয় তাহলে তুমি ম্যাথটা করো এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? ওকে ফাইন। সো এবার আসো যে তোমার একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা তোমার থিওরি বলো বা ম্যাথ বলো হোয়াট এভার, দুইটাতেই আসে। সেটা কি? এমসিকিউ আসে অনেক। জিঙ্কের পাত্রে অ্যালুমিনিয়াম রাখা যাবে কি? লাখ টাকার প্রশ্ন, এটা তোমার ভালো করে বুঝতে হবে। তোমাকে অনেক সময় বলতে পারে যে ক্যাডমিয়ামের পাত্রে আমি কি জিঙ্ক রাখতে পারবো, কিংবা আমি তো এইভাবে বলতে পারি যে আয়রনের পাত্রে আমি অ্যালুমিনিয়াম রাখতে পারবো, বা অ্যালুমিনিয়ামের পাত্রে আয়রন রাখতে পারবো। এরকম কোশ্চিন অ্যারাইজ করে কেন? অ্যারাইজ করে এই জন্য যে এরা যেহেতু ভাই সক্রিয় মূল্য, তাই তুমি যদি এদেরকে দীর্ঘ টাইমে রেখে দাও, এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া শুরু করে দিবে, অ্যান্ড বিক্রিয়া শুরু করে দিয়ে তোমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নষ্ট হওয়া আরেকটা কথা, কিন্তু মেইন কথা হচ্ছে আর পাত্রে রাখা যাবে কি না, এটা আমরা কীভাবে বুঝবো? এটা এইভাবে বুঝতে হয় যে পাত্রটা তো তোমার একটা মেটাল দিয়ে তৈরি, তাই না? মনে করো এটা আমার পাত্রটা, এর মধ্যে আমি একটা জিঙ্ক, মনে করো অ্যালুমিনিয়াম রাখছি, যেখানে আমি কি বলছি জিঙ্কের পাত্রে অ্যালুমিনিয়াম রাখা যাবে কি? তো আমার পাত্রটা মনে করো জিঙ্কের, আর ভিতরে আমি ছোট করে রাখছি অ্যালুমিনিয়াম, ঠিক আছে? ওকে ফাইন। সো এইটা রাখা যাবে কিনা আমরা কি চেক করব? আমরা চেক করব যে যেই পাত্রটা রাখছি আমরা, পাত্রটা জিঙ্কের, এইখানে জারণ হিসেবে কে কাজ করছে। জারণ হিসেবে যদি জিঙ্ক কাজ করে তাহলে আমরা রাখতে পারবো না। কেন পারবো না? কারণ তখন জিঙ্কের পাত্র, যেহেতু জিঙ্ক তো জারণ হয়ে হয়ে ক্ষয় হয়ে হয়ে ফুটা হয়ে যাবে। জিঙ্ক যদি ফুটা হয়ে যায় তাহলে কি পাত্রে রাখার লাভ হইলো আমাদের? লাভ হইলো না। তার মানে ওই পাত্রে রাখা যাবে কি না। সো এইভাবেই তুমি ডিটারমাইন করবা যে পাত্রটা যেন জারণ না হয়। পাত্রের যদি জারণ হয় ওইখানে তুমি ওই মেটাল রাখতে পারবা না। পাত্রের যদি জারণ না হয় তাহলে তুমি হ্যাঁ ওটা রাখতে পারবা। এইটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? এখন এটা তুমি চাইলে ম্যাথ করে বের করতে পারো, এটা চাইলে তুমি মান দেখে বের করতে পারো, ইটস আপ টু ইউ। সো আমি দুটো দেখাচ্ছি, প্রথমে দেখো মান দেখে বলে দাও। সো দেখো প্রথমে আমাকে যে ডাটা দেওয়া আছে এটা কি? জিঙ্কের জারণ বিভব। সো জারণ কত? 0.76। আর অ্যালুমিনিয়ামের কি দেওয়া আছে? বিজারণ বিভব। আমার দরকার কি? জারণ, দুটারে আমি জারণ দিয়ে তুলনা করব। সো অ্যালুমিনিয়ামের জারণ বিভব কত হবে? এটা বিজারণ বিভব দেওয়া আছে। কিভাবে বুঝলাম ভাইয়া? যে অ্যালুমিনিয়াম 3+ আছে, এ 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হইছে, তার মানে 3টা ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ, তার মানে বিজারণ বিভব দেওয়া আছে। আমি যদি জারণ বিভব বের করতে চাই তাহলে কত আসবে? +1.66। এখন তুমি আমাকে বলো +1.66 বড় নাকি +0.76 বড়? অবভিয়াসলি +1.66 বড়, অবভিয়াসলি। অ্যান্ড তার মানে কি? অ্যালুমিনিয়ামের জারণ বিভব বেশি, তার মানে এখানে জারণ হবে কার? অ্যালুমিনিয়ামের, জিঙ্কের হবে না। সো জিঙ্কের জারণ হবে না মানে কি? জিঙ্কের পাত্র ফুটা হবে না। জিঙ্কের পাত্র ফুটা হবে না মানে হ্যাঁ জিঙ্কের পাত্রে অ্যালুমিনিয়াম রাখা যাবে। শেষ। এটা গেল একটা প্রসেস। আরেকটা গেল ম্যাথমেটিক্যালি। সেখানে তুমি কি করবা? এখানে তুমি ধরে নিবা যে অ্যানোডে কি ঘটে? জারণ। সো তুমি ধরে নিবা যে অ্যানোডে জারণ, আমার অ্যানোড যে কোনো একটা ধরে নিলাম। মনে করো আমি ধরে নিলাম অ্যানোডে আমার হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? যে ডাটা দেওয়া আছে আমি অ্যানোডে ধরলাম জিঙ্ক, তার মানে আমার অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, ঠিক আছে? ক্যাথোডে বিজারণ, যে আমার দুটার ভ্যালুগুলো দেওয়া আছে। হ্যাঁ, অ্যানোডে জারণের ভ্যালু দেওয়া আছে কত? 0.76। ক্যাথোডে বিজারণের ভ্যালু কত দেওয়া আছে? -1.66। তুমি এটা ক্যালকুলেশন করো, যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে নেগেটিভ। তুমি যোগ যদি করো, কিভাবে করলাম ভাইয়া? এই যে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, যে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ই সেলটা বের করলাম, এই যোগ করে ই সেলটা বের করলাম, এই ভ্যালুটা আসছে আমাদের নেগেটিভ। ই সেল নেগেটিভ মানে কি? ই সেল নেগেটিভ মানে ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, মানে ওই বিক্রিয়াটা হবে না। কোন বিক্রিয়াটা হবে না? আমরা যেটা মাত্র চিন্তা করছিলাম যে তোমার জিঙ্কের জারণ হয়েছিল, যে জিঙ্কের জারণ হয়েছিল, এটা সম্ভব না। জিঙ্কের জারণ সম্ভব না মানে কি? জিঙ্কের পাত্র ফুটা হবে না, তার মানে রাখা যাবে, ঠিক আছে? তো খুবই ইজি জিনিস, দুইভাবে বুঝাইলাম, আশা করি বুঝতে পারছো। এবার আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হচ্ছে মুক্ত শক্তি, যেটা আমরা ডেল্টা জি দিয়ে প্রকাশ করি। সো ডেল্টা জি ইজ ইকুয়াল টু -NEF, ঠিক আছে? ই হচ্ছে যে তোমার ই সেল মাত্র বের করলা সেটা। সো তোমাকে এইভাবে বলতে পারে যে যদি তোমার মুক্ত শক্তির পরিবর্তন
পজিটিভ হয় বা মুক্ত শক্তি পরিবর্তন যদি পজিটিভ হয়, ডেল্টা জি যদি তোমার গ্রেটার দেন 0 হয়, তাহলে তোমার এটা কি কোষটা স্বতঃস্ফূর্ত কিনা? তখন কি হবে? স্বতঃস্ফূর্ত না, তখন স্বতঃস্ফূর্ত হবে না। কেন হবে না? কারণ ডেল্টা জির ফর্মুলায় একটা মাইনাস ছিল। ওই মাইনাস যদি থাকে তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে ডেল্টা জি পজিটিভ তখনই হবে যখন এই ইটা নেগেটিভ হবে, আর ই যদি নেগেটিভ হয় তাহলে কোষটা স্বতঃস্ফূর্ত নয়। তো আশা করি বুঝতে পারছো। আমি এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ মুক্ত শক্তি নিয়ে তোমাদের বইয়ে তেমন কিছু আলোচনা করা নাই, আর এই টপিকটা ব্রড, অনেক অনেক বড় জিনিস। তো আমি চাচ্ছি না যে তোমাদের শর্ট টাইমে বলে মাথা ঘুরে দিতে। জাস্ট এইটুকু জানা রাখবা, ডেল্টা জি পজিটিভ থাকলে কোষটা স্বতঃস্ফূর্ত না, ডেল্টা জি নেগেটিভ হইলে কোষটা স্বতঃস্ফূর্ত। দ্যাটস ইট। আর যদি তোমাকে বলে প্রমাণ অবস্থায়, তাহলে উপরে একটা ছোট একটা ডট চলে আসবে গোল, অ্যান্ড সেখানে ইয়ের একটা ছোট করে গোল চলে আসবে। এইটুকু বুঝলে আপাতত হবে। আর ডিটেলস বুঝতে চাইলে তুমি হচ্ছে আর মানে বই পড়বা, আর যেসব তোমাকে ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে সেগুলো পড়বা। সো এই মোটামুটি। এবার চলো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে নার্নস ইকুয়েশন। ওকে, তো দেখো একটা তোমাদের পরিচিত ইকুয়েশন যেটা আমরা নার্নস ইকুয়েশন বলি, সেটা কি? সেটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই ইএফ লন কে। এখন কথা হচ্ছে কে কি ভাইয়া? কে হচ্ছে তোমার সাম্যধ্রুব, ঠিক আছে? সো এই সাম্যধ্রুব কেমনে বের করে, এসব তোমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টারে পড়ে আসছো। অ্যান্ড একটু আগেও তোমরা একটু দেখছিলা দ্রাব্যতার, যখন আমি ম্যাথগুলো করাচ্ছিলাম দ্রাব্যতার গুণফলের সময়। সো আশা করি এগুলা কেমনে বের করতে হয় তোমার আইডিয়া আছে। সো ওটাই যে উৎপাদের উপরে পাওয়ার, আর হচ্ছে তোমার বিক্রিয়কের ঘনমাত্রা, উপরে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা পাওয়ার, ঠিক আছে? তো আমি ডিটেলস বললাম না, বাকিটা তোমরা বুঝে নাও। এই হলো তোমার নার্নস ইকুয়েশন। এখন একটা জিনিস বলি, যে একটু আগে তোমরা যে কোষ বিভাগের ম্যাথগুলো করলা বা কোষ বিভাগের যে থিওরিটা দেখলা, ওইটা ছিল মেইনলি তোমার প্রমাণ অবস্থায়, ইনট সেল। আর নার্নস যেটা আমাদের করছে সেটা হচ্ছে প্রমাণ অবস্থা ছাড়া অন্য অবস্থায় যদি যাই, অন্য টেম্পারেচারে যদি যাই, তখন আমরা এটা কিভাবে করবো সেটা আমরা নার্নস ইকুয়েশন দিয়ে বের করতে পারি, ঠিক আছে? তো ডিফারেন্সটা বুঝছো? আগেটা ছিল তোমার প্রমাণ অবস্থায়, আর এটা হচ্ছে তোমার যে কোনো অবস্থায়, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ডিফারেন্স। এবার আসো, তোমাকে হচ্ছে আমি একটা ম্যাথ করাবো, তার আগে একটু থিওরিটা দেখো। থিওরিটা দেখো কি লিখছি, যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই এফ লন। দেখো আমি নিকেল আর সিলভারের যখন বিক্রিয়াটা করছি, তখন দেখো একটার উপরে ঘনমাত্রার উপরে পাওয়ার টাওয়ার নাই, আরেকটার উপরে পাওয়ার আছে। সো আমি কিভাবে বুঝবো যে কোনটাতে আমি পাওয়ার দিব, কোনটাতে দিব না? সো এসব আমি একটু ব্রিফ করি। যে তোমাকে যেটা বলছিলাম যে সলিড লিকুইড থাকলে ওগুলো অ্যাড করবা না, গ্যাসিয়াস অ্যাকুয়াস যদি থাকে তাহলে সেগুলো অ্যাড করবা। এখানে নিকেল 2+ আর সিলভার আয়ন, এগুলো হচ্ছে তোমার সলিড লিকুইড না, ওই জন্য আমরা এগুলো অ্যাড করছি। এবার আসো স্কোয়ারটা কেন করছি। তুমি যদি বিক্রিয়া করো অ্যানোড ক্যাথোডের, তাহলে দেখতে পাচ্ছ অ্যানোড বিক্রিয়া ইলেকট্রন ছাড়তেছে, এটা হইছে ক্যাথোড, এটা করছে। এখন ভাইয়া তোমার এইটা মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? ইলেকট্রন সংখ্যাটা। তো দেখো উপরে তোমার 2টা ইলেকট্রন ছাড়ছে, নিচে একটা ইলেকট্রন নিছে, এটা তোমার সমতা হয় নাই। সমতা করার জন্য তোমার নিচে তো টোটাল বিক্রিয়াকে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে, ঠিক আছে? যেহেতু তুমি টোটালটাকে 2 দিয়ে গুণ দিছো, ওই জন্য তোমার কোষ বিক্রিয়া যখন আসবে তখন তুমি দেখবা অটোমেটিক্যালি এখানে 2 সিলভার আয়ন চলে আসে। 2 সিলভার আয়ন থাকার ফলে দ্যাটস আমরা এখানে স্কোয়ার মারছি, বুঝছো ব্যাপারটা? আর এখানে নিকেল একাই ছিল, ওই জন্য আমরা নতুন করে দিইনি। আর এগুলো অ্যাড করে নি কেন? কারণ এটাও সলিড, এটাও সলিড, বুঝছো? সো এই হচ্ছে কাহিনী। যদি এরকম হইতো যে অলরেডি এটা 2 ইলেকট্রন, এটাও 2 ইলেকট্রন, তাহলে তো নতুন করে আমার গুণ করা লাগতেছে না। নতুন করে গুণ না করা লাগলে তখন তো আমার স্কোয়ারটা আসতো না, বুঝছো? এরকম একটা উদাহরণ আমরা দিছি। সো উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। সো বলছে কি, বইটা আসে একটা ম্যাথ, যে নিচের বিক্রিয়াটি 298 কেলভিন তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত কিনা এটা তোমার বের করতে হবে। ওকে ফাইন। সো এখানে তোমার কি কি উদাহরণ কি কি দিছে দেখো। এখানে তোমাকে বলছে যে কোবাল্টের বিক্রিয়া হয়েছে, কোবাল্টের আর হচ্ছে তোমার আয়রনের মধ্যে। তো বিক্রিয়াটা লিখে দিছে, অ্যান্ড তোমাকে কিছু ডাটা দিছে যেগুলো তোমার ম্যাথটা করতে হেল্প করবে। ফাইন। এখন দেখো আমার কি বের করতে বলছে, যে কোষটা স্বতঃস্ফূর্ত কিনা। তার মানে আমার মেইনলি বের করতে হবে ই সেল বা ইনট সেল। ইনট সেল বের করলে কিন্তু কাজটা হওয়ার কথা ছিল, বাট এই ক্ষেত্রে আমাকে যেহেতু বলে দিচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় এটা কত। সো এখন দেখো এটা একটা রিজন, আরেকটা রিজন হচ্ছে আমাকে এই ঘনমাত্রাগুলো দিয়ে দিছে। তার মানে আমাকে ইনডাইরেক্টলি মিন করে দিছে যে আমার এখানে নার্নস ইকুয়েশনে যেতে হবে, ঠিক আছে? সো আমরা নার্নস ইকুয়েশনে সলভ করবো। সো প্রথমে আমার লাগবে ই নট সেল। ই নট সেলটা আমরা প্রথমে বের করে নিব। সো কেমনে বের করে, এর আগে ইয়ার দেখে আসছো। সো এটা আমার আসছে এত ভোল্ট। ওকে ফাইন। এবার আমার ই সেলটা বের করতে হবে। সো ই সেলটা আমরা কিভাবে বের করবো? ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই ইএফ, ঠিক আছে? অ্যান্ড লন সামথিং। সামথিংটা কি ভাইয়া? সো এখানে তুমি বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছ এটা সলিড, তাহলে এটা নিব না। এটা দেখতে পাচ্ছ এটা সলিড, এটা নিব না। তার মানে আমি কি কি নিব? দেখো আমার উৎপাদ কি কি ভাইয়া? আমার উৎপাদ হচ্ছে কোবাল্ট। সো দ্যাটস ওয়াই আমি এখানে নিব কি, কোবাল্ট 2+, ফাইন, এর ঘনমাত্রা। আর এখানে কি নিব আমি, আয়রন 2+ এর ঘনমাত্রা। এখন দেখো আমার স্কোয়ার স্কোয়ার অ্যাড হবে না, কেন? কারণ এইটাও আমার 2টা ইলেকট্রন
আদান প্রদান করছে, এটা আমার 2টা ইলেকট্রন আদান প্রদান করছে, তাই আমার এক্সট্রা ভাবে সমতা দরকার পড়ে নাই, ওই যে আমার স্কোয়ার স্কোয়ার আসে নাই। আশা করি বুঝতে পারছো কি জন্য আসে নাই। সো এই মোটামুটি। সো এখন আমি কি করছি, জাস্ট এখন আমি কি করবো, জাস্ট মান বসাই দিব, এটা মানটা এখান থেকে বসাই দিব, আর এখানে RT EF জাস্ট কেয়ারফুল, এর মানটা এখানে 2 হবে, কারণ কি 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছিল। সো এই মানগুলো বসাই দিবা, যেটা আসবে সেটাই। তোমার যদি এটা পজিটিভ মান আসে তাহলে বলবা হ্যাঁ এটা স্বতঃস্ফূর্ত, তোমার যদি নেগেটিভ মান আসে বলবা এটা স্বতঃস্ফূর্ত না, ম্যাথ শেষ। ঠিক আছে, এখন এই টাইপের ম্যাথ তোমাকে আরেকটু কঠিন করে দিতে পারে। কিরকম, যে নট নেসেসারি যেখানে তোমাকে অলওয়েজ ঘনমাত্রা দিবে। তুমি যেটা শিখছো যে তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টারে যেগুলো তোমার শিখছো যে তোমার কেপি কেসি, সো এইটা তোমার আমরা কেসি দিয়ে করছি, হতে পারে তোমার এটা কেপি দিয়ে করতে হতে পারে। ইন দ্যাট কেস তোমার তাপমাত্রা চাপ বলে দিবে, সো ওই চাপ মানে ইউজ করে বা অ্যাপ্লাই করে তোমার হচ্ছে কেপি বের করে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, সো তোমাকে হচ্ছে তার মানে মাল্টিপল চ্যাপ্টারের কনসেপ্ট রাখতে হবে যাতে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো। সো এই মোটামুটি এই চ্যাপ্টার। সো আশা করি তুমি বুঝতে পারছো, যদিও আমি অনেক ফাস্ট গেছি, বাট উপায় নেই, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তাহলে তোমাদেরই প্যারা হয়ে যাবে দেখতে। সো আমি চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করার। সো আশা করি বুঝতে পারছো। অ্যান্ড যদি কোনো টপিক বুঝতে না পারো তাহলে তুমি রিওয়াইন্ড করে দেখো, তারপরে যদি মনে হয় যে ভাইয়া আর একটু বোঝা দরকার তাহলে তুমি বই পড়ো, তোমাকে এনাফ ডাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি তুষার বিদায় নিচ্ছি, আজ পর্যন্তই। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি হচ্ছে মানে ভার্সিটি ক্লাসে আপনি বুয়েটের ম্যাথ দিচ্ছেন কেন, এটা তো ভার্সিটির জন্য, ডিউটা দেখান। বাট ভাই ট্রাস্ট মি, তুমি যদি বুয়েটটা করো, এটা কিন্তু কঠিন ম্যাথ না ভাই, এটা কিন্তু ইজি আছে। সো এটা তোমার ডিউতে দিতেই পারে, কারণ কি, কারণ এখন ডিউতে এখন রিটেন আছে। সো তখন তো কি করতে পারে, জাস্ট তোমার ভ্যালুগুলো এমন ভ্যালু দিবে যেন ক্যালকুলেটর না লাগে, এমন ভ্যালু দিতেই পারে। যেমন আমি দিলাম মনে করি 0.145, নিচেটা দিলাম মনে করি 0.60, তার মানে এটা আমি এখন তো সুন্দর মতো ভাগ করতে পারবা, তাই না? সো এরকম তোমাকে ভ্যালু দিতেই পারে, ধরো সুন্দর সুন্দর ভ্যালু, সেম ম্যাথ। সো ওই জন্য আমি তোমাকে এটা দেখাইলাম। ঠিক আছে, তো এর মানে এই না যে তোমার এটা একদমই আসবে না, এটা আসবে, আসবে ওইভাবে কনফার্মলি বলা যায় না, বাট এই টাইপের ম্যাথ অবশ্যই আসবে। ঠিক আছে, সো এই আর কি। আর ডিউতে যেগুলো আসছে গতবার বা প্রিভিয়াস ইয়ারে, ওগুলো খুব বেশি টাফ এমন না, জাস্ট সূত্রের মান ফেলেই মিলে যাবে। আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল, তোমার হচ্ছে সূত্র দিয়ে বুঝতে হবে। যেমন তোমাকে যদি বলি যে এখানে যে কোবাল্ট-2+ ঘনমাত্রা আমি যদি বাড়াই তাহলে কি তোমার হচ্ছে ই সেলটা বাড়বে না কমবে, দ্যাটস ইট। তুমি যে থিওরি দিয়ে বুঝতে পারবা, ইকুয়েশন দিয়ে বুঝতে পারবা। সো এরকম ম্যাথ, যেহেতু তুমি ট্রিপলেট কোর্স করতেছো ভাই, সো আমি এটুকু বিশ্বাস করি যে তুমি এই জিনিসগুলো বুঝতে সক্ষম। ঠিক আছে, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম। সো প্যারা নেওয়ার দরকার নেই, আমি ইচ্ছা করে এখানে ডিউর জন্য তোমার হচ্ছে আলাদা কোশ্চেন দেখাচ্ছি না। রিজন এটাই যে ভাই ইজি ম্যাথ, তুমি যদি এটা না বুঝো তুমি ট্রিপলেট হওয়ার সম্ভাবনা কেন দেখতেছো? তো তুমি যেহেতু ট্রিপলেট হওয়ার সম্ভাবনা দেখছো, মানে ট্রিপলেট হওয়ার স্বপ্ন যেহেতু দেখছো, তার মানে তুমি এটা বুঝার কি বলবো অ্যাবিলিটি আছে তোমার। শুধু এটা কেন, এর থেকে কঠিন ম্যাথ বুঝার অ্যাবিলিটি আছে। ঠিক আছে, সো এটাই আরো কঠিন করে দিতে পারে, যেটা তোমাকে বলছি আমি অলরেডি, যে কেপি কেসি হিসেবে দিতে পারে। সো এই আর কি, সো এই আর কি। তো আমি তুষার বিদায় নিচ্ছি।